আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমার কথা শুনতে পাচ্ছেন নাকি একটু মেসেজ করে জানাবেন। আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আমরা আজকে আমাদের নতুন একটা টপিক স্টার্ট করব। তো আপনাদের লাস্ট যে ক্লাসটা ছিল ক্লাস নাম্বার 24, এবং ক্লাস নাম্বার 24-এ আমি কিন্তু আপনাদের আগের একটা ক্লাসের রেকর্ডিং দিয়েছি, কারণ ক্লাসের মধ্যে কিছু প্রবলেম ছিল, যার কারণে কিন্তু ক্লাসের রেকর্ডিংটা পরে প্রোভাইড করা হয় নাই। সো কাজগুলো দেখানো অনেক সময় টুলস প্রবলেম করে, অনেক সময় ওয়েবসাইট প্রবলেম করে। সো এই জন্য যেহেতু একই কাজ আমি এর আগে দেখিয়েছি, সেম টু সেম আপনার ক্লাসটা আমি তাই দিয়ে দিয়েছি। সো আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হবে না, প্র্যাকটিক্যালি দেখে বা কাজ করতে কখনো কোনো প্রবলেম হবে না। আর যদি কখনো এরকম হয় যে আপনার প্রবলেম ফেস করেই ফেলতেছেন, আপনি সরাসরি সাপোর্টে চলে আসবেন। সাপোর্টে আসলে আপনাদের যত প্রকার প্রবলেম আছে, যত টাইপের আপনার সমস্যা আছে, সবকিছু সমাধান সাপোর্ট থেকে দেওয়া হবে। ওকে, সো আপনাদের যাদের ওয়েবসাইট আছে তারা প্র্যাকটিস করতে যাচ্ছেন, অবশ্যই অবশ্যই এই এই ক্লাসটা দেখে প্র্যাকটিস করতে পারবেন। আর প্রবলেম হলে সাপোর্টে জয়েন করবেন। আমাদের আজকের ক্লাসটা হলো ক্লাস নাম্বার 25, এবং আমরা অলরেডি আমাদের ফ্রিল্যান্সিং পার্টটাতে চলে গেছি। মানে আমরা এতদিন ধরে কাজ শিখেছি এবং এখন আমরা কাজ কিভাবে খুঁজবো, জব কিভাবে খুঁজবো, সিভি কিভাবে বানাবো, এই ব্যাপারগুলোতে চলে এসেছি। তো আজকে আপনাদের সিভি এবং কভার লেটার রাইটিং এর ক্লাসটা হবে। তো সিভি এবং কভার লেটার রাইটিং এর ক্লাসে আমি সবসময় একটা টপিক আছে যেটা নিয়ে আলাপ আলোচনা করি। এটা নিয়ে আলাপ আলোচনা করার পর সাধারণত তারপরে আমি যাই সিভি এবং কভার লেটার দেখানোর জন্য। তো আমি আজকেও আপনাদের অন্যান্য ক্লাসের মতো এখানেও ওই ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করবো, সেটা হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই ওয়ার্ডটা শুনেছেন? এরকম কি কেউ আছেন? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি আমাকে কেউ বলতে পারবেন? এটা কখনো শুনছেন কিনা বা এটা নিয়ে জানেন কিনা? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে অনেকে এটা নিয়ে কিছু জানেন, অনেকে কিছুই জানেন না, অনেকে শুনেছেন, অনেকে শুনেন নাই। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিয়ে বুঝেন। নর্মাল অ্যাসিস্ট্যান্ট বলতে আপনি কি বুঝেন? আমাকে কেউ বলতে পারবেন নর্মালি অ্যাসিস্ট্যান্ট বলতে আমরা কি বুঝি? সহকারী মানে কি? হেল্পিং হ্যান্ড, তাই না? হেল্পিং হ্যান্ড, যারা আপনাকে হেল্প করে। এটা বাসার ক্ষেত্রে হতে পারে, এটা অফিসের ক্ষেত্রে হতে পারে। আপনারা কখনো দেখেছেন অফিসে এরকম মেইন বসের সাথে, অথবা মুভিতেও দেখা যায়, মেইন বসের সাথে সবসময় কাগজ কলম নিয়ে একজন হয়তোবা মেয়ে ফিমেল অ্যাসিস্ট্যান্ট অথবা মেল অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে থাকে, সবকিছু নোট করে বস কয়টার দিকে তার মিটিং আছে, তারপর তার ইমেল গুলা রিপ্লাই দেয়, যতগুলা তার বসের রুমে যাওয়ার আগে কথাবার্তা বলে যেতে হয়, সেক্রেটারি টাইপের। এরকম দেখেছেন না? সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট একজন রাখে। সো এই ব্যাপারটা মুভিতে যেরকম আছে, এই জিনিসটা যখন ভার্চুয়ালি করা হয় সাধারণত সেটাকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলে। মানে একজন সহায়ক আপনি ভার্চুয়ালি রেখেছেন। অনেকটা এরকম যে ধরেন আমি আপনাদের কাউকে রাখলাম, যে আমার আজকে কোথায় কোথায় কখন কখন মিটিং আছে এটা আমাকে মেসেজ করে জানায় দিবেন, আজকে আমার কোথায় কি শিডিউল আছে এগুলো জানায় দিবেন, অথবা আমার হয় আপনি ইমেল গুলা রিপ্লাই করে দিবেন, অথবা আমি অনেক ব্যস্ত থাকার কারণে আমার কিছু রিসার্চ দরকার ছিল, সেগুলো আপনি করে দিবেন। এই যে আমাকে সহায়তা করতেছেন এবং এটা ভার্চুয়ালি করতেছেন, আমি আছি ঢাকায়, আপনি আছেন হয়তো বা ঝিনাইদহ, এইটাই হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ। সো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে কথাবার্তা বলতেছি কজ এইটা অলরেডি আপনারা পারেন, এবং এই স্কিলটা যে আপনি পারেন, আপনার এই স্কিলটার নাম যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আপনি যে সার্ভিসটা দিতে পারবেন সেটা অনেকে জানেন না। এই জন্য মূলত ডিসকাশন। এটা কিন্তু আপনাদের মডিউলের কোনো টপিক না, কিন্তু আমি যেহেতু আপনাদের সব সময় এক্সট্রা কিছু শেখাইতে ভালোবাসি, পছন্দ করি, এজন্য আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ব্যাপারটা নিয়ে আপনাদের একটু ধারণা দিতে চাচ্ছি এখানে। তো প্রথমত হলো, আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এতটুকু ক্লিয়ার যে অনলাইনে, মানে এটা সামনাসামনি না, আপনি আমার অফিসে বসে কাজ করবেন না, আপনি আপনার বাসায় থেকেও করতে পারবেন। ভার্চুয়ালি আপনি আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। এখন এটা আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি এটা বুঝলাম। এখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। এই ভাগটা আমি নিজের মতো করে তৈরি করেছি, এরকম না যে পৃথিবীতে কোনো জায়গায় এটা লেখা আছে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে দুইটাই। এটা আমার তৈরি করে একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যেটা আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে এই জিনিসটা সবসময় ব্যবহার করি। একটা হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ, একটা হলো জেনারেলাইজড ওয়ার্ক, আর একটা হলো স্পেশালাইজড ওয়ার্ক। জেনারেলাইজড ওয়ার্ক মানে হলো আপনার সাধারণ যে কাজগুলো আছে, মনে করেন আজকে যদি আমি আপনাকে বলি, আমি আপনাকে 1 ঘন্টা বুঝাইলে আপনি কাজ শুরু করে দিতে পারবেন, এটা হলো জেনারেলাইজড কাজ। আর স্পেশালাইজড কাজ, সেটা হলো আপনি ভালোভাবে ট্রেনিং নিয়ে প্র্যাকটিস করে তারপর যে কাজগুলা
করতে পারবেন। সো জেনারেলাইজড কাজগুলো আপনি আজকে যদি শুরু করতে চান আজকেই করতে পারবেন। আর স্পেশালাইজড কাজগুলো আপনারা যেহেতু এই কোর্সে এনরোল আছেন, অনেক কিছু শিখছেন, আপনারা এখন বর্তমানে স্পেশালাইজ কাজও করতে পারবেন। এখন কিছু উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে স্পেশালাইজ কাজ কি, জেনারেলাইজ কাজ কি। আচ্ছা, আমি যদি বলি যে আমার জন্য আপনি প্রতিদিন ফোন রিসিভ করে তাদেরকে এই ফরম্যাটে একটা রিপ্লাই দিবেন, আপনি কি পারবেন না এটা করতে? এটার জন্য কি আলাদা কোনো কোর্স, আপনার 6 মাসের একটা ট্রেনিং, কোনো কিছু লাগবে? আমি যদি বলি আজকে আমার পেজের জন্য মেসেজের রিপ্লাই আপনি করে দিবেন, এটার জন্য কি আপনার অনেক বড় ট্রেনিং লাগবে? লাগবে না। কিন্তু এই কাজের কি আপনার মনে হয় না যে ডিমান্ড আছে? এই যে দেখেন আমাদের এসআরডিএমআইটি তে আমাদের কল সেন্টারে কারা বসে আছে, তারা কিন্তু ভার্চুয়াল, তাদের অ্যাসিস্ট্যান্ট টাইপের কাজ করতেছে, নট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, বাট আপনি ধরেন যে তাদের কাজটা কি, কল সেন্টারের জবটা কি হয়, আলাদা ট্রেনিং লাগে? তাদেরকে জাস্ট বলে দিতে হয় যে যারা ফোন করবে তাদের সাথে এরকম ভদ্রভাবে কথা বলবেন, এই এই ইনফরমেশন গুলো দিবেন, এই এইভাবে প্রবলেম গুলো সলভ করে দিবেন। 1-2 ঘন্টা বা একদিন সর্বোচ্চ। আবার যদি আপনি মেসেজের কথা ভাবেন, পেজে যে মেসেজগুলো আসে সেগুলোর জন্য প্রচুর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানুষ রাখা হয়। অনলাইন বিজনেস যারা করে তারা কিন্তু প্রচুর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানুষ রাখে, এবং সেখানেও একটা ডিমান্ড আছে। আবার বিভিন্ন অফিসে আপনি জিপির কাস্টমার কেয়ারে যান, সেখানে তাদের ফেসবুক পেজে মেসেজ দেওয়ার জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রাখে। আবার তাদের কল সেন্টারে মানুষ আছে। তো এরকম প্রত্যেকটা কোম্পানিতে, তা ছোট হোক অথবা বড় হোক, সব জায়গায় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলেন অথবা অ্যাসিস্ট্যান্ট টাইপের কাজগুলো অলওয়েজ প্রয়োজন। এবং এগুলা অলওয়েজ মানুষ নেয়ও। আপনি যদি বিডি জবসে যান, আপনি যদি ফেসবুকে যান, আপনি যদি লিঙ্কডইনে যান, এই টাইপের কাজগুলো অলওয়েজ দেখবেন যে এই কাজগুলো মানুষ খুঁজতেছে, কারণ লাগতেছে। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? আমি নিজে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে একজন রাখা থাকে, সে আমার কাজগুলো করে দেয়। এই যে দেখেন, আমি মনে করেন অনলাইনে সেমিনার করতেছি আপনাদের জন্য, আবার ফ্রি কোর্স আপনাদের জন্য প্রোভাইড করতেছি, যারা নতুন আছে তাদের জন্য ফ্রি কোর্স তৈরি করতেছি। আপনাদের রেগুলার আমি ক্লাস নিচ্ছি, ক্লাস আমি এক্সট্রাও নিচ্ছি। পাশাপাশি আমার ফ্রিল্যান্সিং কাজ আছে, লোকাল ক্লায়েন্টের কাজ আছে, বিভিন্ন পেমেন্ট ক্লিয়ারেন্স করা থেকে শুরু করে অনেক কিছুতে আমি ব্যস্ত থাকি। কিন্তু আপনারা দেখেন যে আমি সবসময় একেবারে ট্রেন্ড ফলো করার চেষ্টা করি। বর্তমানে কি ট্রেন্ডিং আছে, কোনটা ডিমান্ড আছে, কি হচ্ছে, কোথায় হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, ডিজিটাল মার্কেটিং এর একেবারে আদ্য প্রান্ত আমি সবসময় জানার চেষ্টা করি। সো এই যে আমি আপনাদের জন্য কাজ করা, এসআরডিএমআইটির জন্য কাজ করা, ফ্রিল্যান্সিং এর কাজ করা, এইগুলো করতে যে আমার যে জিনিসটা সবসময় প্রয়োজন, যে আপ টু ডেট থাকা বা যেটা আমি পছন্দ করি, অনেক সময় সেটা আমি থাকতে পারি না। এজন্য আমি একজন অথবা দুইজন মানুষ রেখে দিই সবসময়, মান্থলি একটা ফিক্সড অ্যামাউন্টে, যে তারা আমার হয়ে আমার যে টপিকগুলোতে রিসার্চ করা দরকার তারা রিসার্চ গুলা করবে। তারা ওই টপিকগুলো রিসার্চ করে এনে আমাকে একটা সামারি দেয়। এই সামারিটাকে আমি পড়ি, এটা জাস্ট আমি ডিরেক্ট প্র্যাকটিক্যালি ব্যবহার করি, দেন আমার যদি ওকে মনে হয় আমার কাছে সেভ করে রাখি। সো বিভিন্ন রিসার্চ পারপাসে আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রাখি। আবার অনেক সময় দেখা যাচ্ছে আমার ফেসবুক পেজ আইডি, সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য রাখি, অথবা আমার এজেন্সি সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য রাখি। সো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমি নিজে মানুষকে রেখে কাজ করি। এবং এই যে যাদের রাখি তারা মূলত আপনাদের মতো স্টুডেন্টই, মানে আমাদের এসআরডিএমআইটির স্টুডেন্ট। আমি বিভিন্ন সময় কোনো প্রোগ্রাম হলে অথবা কোনো অফলাইন প্রোগ্রাম হোক, সেমিনার হোক, অথবা দেখা যাচ্ছে বিভিন্ন প্রোগ্রামে আমি যাদের সাথে কথাবার্তা বলি, মূলত তাদের সাথে কথাবার্তা বলে যাদের ভালো লাগে বা যারা ইন্টারেস্টেড তাদের থেকে হায়ার করার চেষ্টা করি। এটা চাইলে অনলাইনেও করা যায়, কিন্তু অনলাইনে একটা জিনিস কি, অনেক সেন্সিটিভ ব্যাপার এখানে সামলাইতে হয় কিছু ক্ষেত্রে। লাইক আমার সোশ্যাল মিডিয়া গুলা, আমার সোশ্যাল মিডিয়া থেকে ধরেন একটা পোস্ট হইলো, মনে করেন শাইখ আহমেদ নামে একটা পেজ আছে, সেখান থেকে একটা পোস্ট করা হলো, সবাই ধরে নিবে যে আমি পোস্ট করছি, কিন্তু অনেক সময় এরকম হয় যে আমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটা করতেছে। সো এই যে রিপ্রেজেন্ট করা, আমাকে রিপ্রেজেন্ট করতেছে একজন ব্যাকগ্রাউন্ড থেকে। সো এইটা অনেক সময় ঝামেলা হয়ে যায় যদি আপনি ট্রাস্টেড মানুষ না পান। সো একজন মানুষের সামনে সরাসরি কথা বলে তার সাথে 2 মিনিট 5 মিনিট আলাপ আলোচনা করলে যত কিছু জানা যায়, অনেক সময় সেটা ভার্চুয়ালি পসিবল হয় না। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে সেন্সিটিভ জিনিসগুলো বাদে যদি বিজনেস পারপাসে বলেন, এটার জন্য এত কিছু করতে হয় না। আপনি কাস্টমারের মেসেজে রিপ্লাই দিবেন, যদি ভালোভাবে না দেন সাথে সাথে ছাঁটাই করে দেওয়া হবে, তাই না? আর এখানে তো কোনো খাতিরের কিছু না। আপনার যেমন আমরা স্টুডেন্ট বলে আমার একটা ইমোশন কাজ করবে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু এরকম ইমোশন কাজ করে না। আমি রাখছি, আপনি কাজ ভালো করলে থাকবেন, না ভালো করলে আপনারা বিদায় করে দিব, কোনো কথাবার্তা নাই। যদি মনে হয় যে আপনি কোনো আকাম করতেছেন, আপনি কোম্পানির রুলস ব্রেক করতেছেন, আপনি কাস্টমারকে সরায় নিয়ে যাচ্ছেন বা রুট বিহেভ করতেছেন, আপনাকে আমরা বের করে দিব, কোম্পানির পলিসির বাইরে আপনাকে রাখবো না। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেমন সহজ কাজ পাওয়া, তেমনই খুবই সেন্সিটিভ একটা কাজ, কারণ এখানে মানুষের ট্রাস্ট মেনটেন করতে হবে। মানুষের ট্রাস্ট মেনটেন করবেন, মানুষের ভালোবাসা মেনটেন করতে পারবেন, মানুষের কাস্টমারকে ধরে রাখতে পারবেন, আপনি অলওয়েজ কোম্পানিতে টিকে থাকতে পারবেন। বুঝতে পারছি? তো যেটা বলতেছিলাম, জেনারেলাইজড কাজগুলো হলো সাধারণত কোনো আপনার খুব বেশি স্কিলের কিছু প্রয়োজন হয় না, বেসিক স্কিল গুলো থাকলেই হয়। এখন বেসিক স্কিলের মধ্যে কিছু স্কিল আছে আমি নোট করছি, যেগুলো আসলে আপনারা স্টুডেন্ট হন, আপনি জব করেন, আপনি ব্যবসা করেন, সব জায়গায় তো লাগবেই এবং আপনার জানাও প্রয়োজন। আপনি যদি এই বেসিক স্কিল গুলো না জানেন, আপনি ডিজিটাল মার্কেটিং তো বাদ দেন, ফ্রিল্যান্সিং তো বাদ দেন, আপনার ডে টু ডে লাইফে আপনার অনেক স্ট্রাগল করতে হবে। যেমন এই যে গুগল সুট,
গুগল সুটের মধ্যে পড়ে জিমেল ব্যবহার করা, ইমেল পাঠানো, ক্যালেন্ডার ব্যবহার করা, ক্যালেন্ডারে বিভিন্ন মিটিং শিডিউল করা যায় বা রিমাইন্ডার সেট করা যায়, গুগল ড্রাইভ ব্যবহার করা, গুগলের ডক্স ব্যবহার করা, শিটস ব্যবহার করা, স্লাইড ব্যবহার করা, ফর্ম তৈরি করা, গুগল সাইট ব্যবহার করে একটা ছোট ওয়েবসাইট তৈরি করে, এগুলো হলো গুগল সুটের মধ্যে পড়ে। অ্যাটলিস্ট আপনি যদি এই 4-5টা পারেন তাহলেও হবে, সাইটস না পারলেও চলবে। তো এই গুগল সুটের কাজ পারা, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এর কাজ পারা, টুকটাক বেসিক যে এআই গুলো আছে, চ্যাট জিপিটি, জেমিনি এআই, ডিপসিক, এগুলার ব্যবহার পারা, জুম, গুগল মিটের মতো মিটিং যেগুলাতে আমরা করি বা ক্লাস যেগুলাতে করি সেগুলার ব্যবহার পারা, এবং টুকটাক রিসার্চ করতে পারে। আপনাকে একটা কাজ বললাম আমি, যে আপনি আজকে রিসার্চ করবেন যে কতগুলো এআই টুলস আছে যারা টেক্সট থেকে ভিডিওতে কনভার্ট করে দিতে পারে। আমি একটা লেখা দিব, সাথে সাথে ওগুলা ওইটার উপর ভিত্তি করে সে ভিডিও বানিয়ে দিবে, রিয়েলিস্টিক ভিডিও। আপনি রিসার্চ করলেন, রিসার্চ করে করে খুঁজে খুঁজে বের করে আনলেন। এই যে রিসার্চ করা, একটা প্রবলেম পড়লেন, সেটা প্রবলেমের সলিউশন রিসার্চ করে আনলেন। অথবা আমি আপনাকে যে কোনো একটা পার্টিকুলার টাস্ক দিলাম, যেমন এই যে এনায়েত চৌধুরী, নাফিস সেলিম, এই যে কন্টেন্ট ক্রিয়েটররা আছে, তারা কিন্তু রিসার্চের জন্য আলাদা লোক রাখে, শুধু রিসার্চ করে এনে দিবে। খালিদ ফারহান থেকে শুরু করে সবাই যারা এই টাইপের ইতিহাস নিয়ে কথাবার্তা বলে, কোনো একটা রিসার্চ নিয়ে ভিডিও বানায়, তারা কিন্তু সবসময় নিজে রিসার্চ করে না। হ্যাঁ, প্রথম দিকে হয়তো বা করতো, নিজেই রিসার্চ করতো, নিজেই স্ক্রিপ্ট লিখতো, নিজেই ভিডিও রেকর্ড করতো, সেই ভিডিও আবার নিজে মানে এডিট করে তারপর ফেসবুকে আপলোড দিত, ইউটিউবে আপলোড দিত। বাট যখন টিম বড় হয় বা সে যখন বুঝে যে আমার আসলে ফোকাস কন্টেন্টে করা উচিত, বলাতে করা উচিত, আমার ফেস ভ্যালু আছে, ব্যাকগ্রাউন্ডে এডিটিং আমি কাউকে রাখতে পারি, আমার স্ক্রিপ্ট লেখার জন্য রাখতে পারি, এবং অথবা আমি আমার এই যে রিসার্চের জন্য রাখতে পারি, তখনই কিন্তু তারা ভার্চুয়ালি অ্যাসিস্ট্যান্ট রেখে দেয়। হয়তোবা কেউ তার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ভিডিও এডিটিং করে, কেউ হয়তোবা স্ক্রিপ্ট লিখে, কেউ হয়তোবা তার জন্য রিসার্চ করে দেয়। আমার কথা কি বুঝতেছেন? যে স্পেশালাইজড কাজ এবং এই জেনারেলাইজড কাজ, এর মধ্যে জেনারেলাইজড কাজের মধ্যেই সবকিছু কিন্তু পড়ে যায়। আপনার কমন সেন্স এখানে কেন লিখছি জানেন? এইটা আপনার একটা বেসিক স্কিল। অনেক সময় আপনার কমন সেন্সটাই ইউজ করে আপনি আর্নিং করতে পারবেন। যেমন দেখেন, আমি আপনার যেটা বললাম, এই যে ফোন করা, মেসেজে রিপ্লাই দেওয়া, এখানে কিন্তু আপনার এগুলো কোনো কিছু তেমন একটা লাগবে না। কিন্তু এখানে কমন সেন্স লাগবে যে একটা কোম্পানি কি চায়। কোম্পানি চায় যে তার কাস্টমারের সাথে ভালোভাবে ব্যবহার করে, ভালো ব্যবহারের মাধ্যমে তাকে কাস্টমারে কনভার্ট করা, পটেনশিয়াল কাস্টমার থেকে নর্মাল কাস্টমার। পটেনশিয়াল কাস্টমার হলো যারা প্রোডাক্টটা কিনতে পারে, আর কাস্টমার হলো যারা কিনে ফেলছে। সো পটেনশিয়াল কাস্টমার থেকে কাস্টমারে কনভার্ট করে এবং তাদেরকে ধরে রাখা, রিটেইন কাস্টমারে, আপনার রিটেইন করা কাস্টমারদের, অথবা রিপিটেড কাস্টমার এ কনভার্ট করা। সো এই যে কাজগুলো আপনার থেকে চাচ্ছে, সো এটা কমন সেন্স দিয়ে আপনার বুঝতে হবে। এখানে আপনার আলাদাভাবে যে আপনার গুগল সুট, মাইক্রোসফট ওয়ার্ড, বেসিক এআই টুলস, এগুলো ব্যবহার করে এই সেন্স আমি আপনার মধ্যে ডেভেলপ করতে পারবো, সেটা সম্ভব না। সো আমার যে পয়েন্টটা মূলত সেটা হলো, আপনি বেসিক স্কিল গুলো দিয়ে যত টাইপের জেনারেলাইজড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ আছে আপনি সব করতে পারবেন। আপনি একটা অফিসে যদি অফিস সহকারী হিসেবে জয়েন করেন, আপনার এগুলা প্রয়োজন হবে। এই যে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এর, গুগল সুটের, আপনারা দেখেন না, আমি যে পাওয়ার পয়েন্টের স্লাইড বানাইছি, এই যে দেখেন, এই যে পাওয়ার পয়েন্টের স্লাইড বানাইছি, এই স্লাইড গুলো এখানে কারা কারা আছে যারা বানাইতে পারেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। স্লাইড গুলো কারা বানাইতে পারেন? এখানে কেউ স্লাইড বানাইতে পারেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে? এখানে অনেকেই স্লাইড বানাইতে পারেন। এটা কিন্তু একটি স্কিল, একটা জিনিস প্রেজেন্ট করতে পারা, এটা কিন্তু একটি স্কিল। আপনারা কেউ আমার অনলাইন লাইভ ক্লাস, যেটা এআই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে নিয়েছিলাম অনলাইন সেমিনারে, ফ্রি সেমিনার যেটা, সেটা কেউ দেখেছেন? সেটা স্লাইডটা দেখেছেন? আপনাদের যে রেগুলার ক্লাস নেই সেটা থেকে অনেক ফার বেটার স্লাইড তৈরি করেছিলাম না? অনেক বেশি এনগেজিং, অনেক ভিডিও, অনেক টাইপের এলিমেন্টস, অনেক বেটার। সো এই যে আপনি টাইম টু টাইম এটা করা, সেগুলোকে আপডেট করা, বেটার থেকে বেটার করা, এই জিনিসগুলো আপনারা কিভাবে করবেন? আপনার এই জিনিসগুলো জানতে হবে। এই জিনিসগুলো যদি না জানেন, আপনার একেবারে বেসিক স্কিল নাই। এই জন্য আপনারা কি জানেন যে এই জন্য ভার্সিটি লেভেলে এই জিনিসগুলোর আপনাদের ব্যবহার শেখা দেওয়া হয়। ভার্সিটি লেভেলে আপনাকে বলে যে একটা রিপোর্ট তৈরি করেন, মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে হবে, একটা প্রেজেন্টেশন বানান, পাওয়ার পয়েন্ট দিয়ে বানাইতে হবে, আর টুকটাক এক্সেল দিয়ে আপনাদের হিসাব নিকাশ শেখায়, তাই না? ভার্সিটি লেভেলে কিন্তু এগুলার ব্যবহার আপনাদের টুকটাক মোটামুটি শেখা হয়। আর কর্পোরেট লাইফে প্রচুর কাজ, এগুলার প্রচুর কাজ। কর্পোরেট লাইফে আপনার কিছুদিন পর পরই আপনার রিপোর্ট বানাইতে হবে, অ্যানুয়াল রিপোর্ট বানাইতে হবে, কোয়ার্টারলি রিপোর্ট বানাইতে হবে, সেগুলো প্রেজেন্ট করে দেখাইতে হবে যে আপনারা কত সেল করেছেন, কত আপনার সেল হয় নাই। সো কর্পোরেট লাইফে এটার ব্যবহার আরো বেশি। আর এক্সেলে যত হিসাব নিকাশ সব তো এক্সেলেই হয়, বুঝতে পারছেন? এই যে অনেকে অফিসে কিন্তু করে এই কাজগুলা। ক্যালেন্ডারের কাজ কি? আচ্ছা, ক্যালেন্ডার হলো, আপনি গুগল ক্যালেন্ডারে যাবেন, আপনার ফোনে যদি গুগল ক্যালেন্ডার থাকে, আপনি গুগল ক্যালেন্ডারে যেয়ে সেখানে দেখবেন যে আপনি যে কোনো একটা মিটিং সেট করতে পারতেছেন। আপনার কখন কোন ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি যেমন এখানে যত রিমাইন্ডার আছে, মিটিং আছে, আমি সব ক্যালেন্ডারে সেভ করে রাখি, এবং এটা আমার ফোনে এবং কম্পিউটারে সিঙ্ক করা থাকে। সো দেখা গেছে আমি কম্পিউটার থেকে সেভ করলে ফোনে চলে আসে, ফোন থেকে সেভ করলে কম্পিউটারে চলে আসে, টাইম টু টাইম রিমাইন্ডার দেয়। যেমন গতকালকে ফাইবারে একটা ইভেন্ট হয়েছে, এখানে কারা কারা ইভেন্টটা দেখছেন? গতকালকে ফাইবারে একটা ইভেন্ট হয়েছে, যারা এখানে ফাইবার অনেকে আছেন যে টুকটাক ধারণা আছে, কাজ টাজ করে, তাদেরকে বলতেছি, নতুনদের জন্য না। ফাইবারে একটা ইভেন্ট হয়েছে, এটা ছিলেন?
আচ্ছা, দেখছেন এখানে দুই তিনজন দেখতে পাচ্ছি যে তারা দেখছেন। আচ্ছা, এই ফাইবার ইভেন্টে অনেকগুলো প্রোডাক্ট লঞ্চ করছে তারা, বা অনেক কিছু নতুন নতুন ফিচার্স আনছে। তো সেই প্রোডাক্টটা আমি মিটিং সেট করে রাখছিলাম যে কালকে যাতে দেখতে পারি, তো কিছু আমার লাইভ দেখা হয়েছে, বাকিটা আমি রেকর্ডিং দেখছি। আপনারা যদি দেখতে চান, এটা আমি একটু আপনাদের লিঙ্ক শেয়ার করে দিই, এটা ভালো হয় আপনাদের জন্য। ফাইবার নিয়ে যেহেতু অনেক ইন্টারেস্টেড, ফাইবার নতুন নতুন অনেক আপডেট আসছে। কিছু ফাইবারে এআই লঞ্চ করছে সেলারদের জন্য। ফাইবার ফাইবার এআই লঞ্চ হয়েছে, তারপর সেখানে মনে করেন আহ, আরো বিভিন্ন টাইপের ব্যাপার ওইখানে আপডেট করছে। এখানে কয় মিনিটের, 2 মিনিট, 2 মিনিট না, 1 মিনিট, 2 মিনিট, 41, 30, না এইগুলা না, এখানে লাইভ লাইভ যেটা হয়েছে সেটা দেখি। 22 ঘন্টা আগে, এই যে 22 ঘন্টা আগে এইটা ফাইবারের, ফাইবার এমপ্লিফাই দ্য ফিউচার অফ হিউম্যান ট্যালেন্ট। আমি এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা যদি চান এটা দেখতে পারেন। এখানে ফাইবারের নতুন অনেক কিছু প্রোডাক্ট লঞ্চ হয়েছে। লাইক ফাইবারে আপনি মনে করেন এআই ব্যবহার করতে পারবেন। তারপর এআইটার অবশ্য প্রাইসও আছে। আরো কি কি জানি, 4টার মতো নতুন আপডেট আসছে। এত কিছু মনে নাই, বাট মোটামুটি 4টা আপডেট আসছে নতুন। সো ওই 4টা আপডেট নিয়ে তারা ডিসকাশন করছে। সো এই ভিডিওটা আপনারা দেখতে পারেন, অনেক কিছু জানতে পারবেন। আর ভালো এটা। তো এটা গেল যেটা বলতেছিলাম, যে এই যে আপনারা বেসিক জেনারেল পারপাসে এই স্কিলগুলো আপনারা শিখে রাখবেন, যদি কারো না থাকে। অনেকে ভার্সিটিতে যারা পড়তেছেন অথবা স্কুল কলেজে পড়তেছেন, সামনে লাগবে এগুলো, কর্পোরেট লাইফে লাগে, এগুলো আপনার বিজনেসে লাগে, এগুলো আপনার জবের ক্ষেত্রে লাগে, এগুলো আপনার নিজের প্রয়োজনেও বলেন, অন্যের জন্য সার্ভিস দেওয়া বলেন, সবসময় বেসিক স্কিল লাগে। তো চেষ্টা করবেন ইউটিউবে ভিডিও দেখে, জাস্ট এটা কি জিমেল ব্যবহার করে তেমন তো কিছু না। তারপর ইউটিউবে একটা ভিডিও দেখলেন, একটা ক্যালেন্ডারের ব্যবহার একটু দেখলেন, গুগল ক্যালেন্ডারে ইউজ ভিডিও বা টিপস এন্ড ট্রিক্স, ক্যালেন্ডার, গুগল ক্যালেন্ডার টিপস এন্ড ট্রিক্স। সো গুগলের প্রত্যেকটা প্রোডাক্ট, এই মনে করেন জিমেল এন্ড টিপস এন্ড ট্রিক্স, ড্রাইভের টিপস এন্ড ট্রিক্স, এগুলো লিখে সার্চ করলে বা এগুলোর উপর ভিডিও লিখলে, এক একটা ভিডিও দেখবেন এক একটা টুলস এর কাজ দেখা শেষ। এক্সেলের একটা ভিডিও দেখবেন, বেসিক এক্সেল বুঝে যাবেন। পাওয়ার পয়েন্টের একটা ভিডিও দেখলে পাওয়ার পয়েন্টের একটা ব্যাপার বুঝে যাবেন। পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল এগুলোর কাজ আপনি 10 মিনিট স্কুলের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনি পেয়ে যাবেন, ফ্রিতে শিখতে পারবেন। ওখানে প্লে লিস্ট তৈরি করা আছে। চ্যাট জিপিটি, জেমিনি, এটা আমি ধরে ধরে শিখাইছি। আর গুগলে তো আপনারা, সরি, জুমে তো আপনারা নিজেরা ক্লাসই করতেছেন। আর রিসার্চ স্কিল, যদি আপনি আমার স্টুডেন্ট হন, আমি যেভাবে বলি, যেভাবে আপনাদের আগানোর চেষ্টা করি, আপনাদের রিসার্চ স্কিল অন্তত ঘাটতি হওয়ার কথা না। প্রচুর রিসার্চ আপনাদের করা উচিত, করা আমি করতেছি এই বয়সে এসে। আমি আপনাদের ট্রেনার হয়ে, আমি মানে আমি যদি এটা ভাবতাম যে আমি একজন ট্রেনার হয়ে গেছি, আমার এখন আর কি বা জানার বাকি আছে, এখানেই মনে হয় আমার জানার শেষ, অনেক কিছু হয়ে গেছি, তাইলে আমি কখনোই আপনাদের ট্রেনার হিসেবে থাকতে পারতাম না, এবং আমিও মার্কেটে টিকতে পারতাম না। এরকম অনেক ট্রেনার আছে যেগুলো গাঙের জলে ভাইসা গেছে, কারণ তারা শুধু নিজের অহংকারেই শেষ, মানে পা পড়ে না মাটিতে, যে তারা অনেক কিছু জানে। আপনি যখন মনে করবেন অনেক কিছু জানেন, ধরে নেবেন যে আপনি কিছুই জানেন না। কারণ ডিজিটাল মার্কেটিং ফিল্ড বা ফ্রিল্যান্সিং ফিল্ড এত দ্রুত পরিবর্তন হয়। আমি এটাকে মনে করি যে ঢালু একটা রাস্তা, পাহাড়ি রাস্তা আছে না, ঢালু রাস্তা, সেরকম। So, আপনি যদি ভাবেন যে আমি একটা জিনিস শিখে দাঁড়ায় থাকবো, তাহলে আপনি অলওয়েজ আস্তে আস্তে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিচে নেমে যাবেন। আপনি যদি ভাবেন যে আমি হাঁটবো, মানে অল্প অল্প করে শেখার মধ্যে থাকবো, তাহলে আপনি জায়গায় থাকতে পারবেন। মানে হেঁটে হেঁটে আপনি যে খুব বেশি আগাইতে পারবেন তা না, বাট জায়গায় থাকতে পারবেন। বাট আপনি যদি খুব বেশি মনে করেন এখানে ডিভোটেড থাকেন, আপনি এখানে যদি অনেক বেশি সময় দেন, বেশি রিসার্চ করেন, এটার সাথে যুক্ত থাকেন সব সময়, এটা নিয়ে আপনার যদি ধ্যান জ্ঞান মগ্ন থাকে আমার মতো, তাহলে আপনি এখানে দৌড়াইতে হবে, দৌড়াইলেই শুধু আপনি আগাইতে পারবেন। সো হয় দৌড়াবেন নয় হাঁটবেন। কিন্তু যদি আপনি মনে করেন যে আমি স্থির থেকে এই সেক্টরে অনেক ভালো কিছু করব, তাহলে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করা মানুষও গাঙের জলে ভেসে গেছে। তারা এখন ভাবে যে এখন করব কি ফিউচারে, আমি তো এখন আর ইনকাম করতে পারতেছি না, কারণ যেই জিনিসটা জানতাম সেই জিনিসটা তো আর ভ্যালু পাচ্ছি না। এখন এখন তো হঠাৎ করে এআই দিয়ে রিপ্লেস হয়ে গেছে, বা আদার কোনো কিছু দিয়ে রিপ্লেস হয়ে গেছে, বুঝতে পারছেন? সো অলওয়েজ লার্নিং এর মধ্যে থাকতে হবে। তো যাই হোক, বেসিক স্কিল গেল, এখন আমি আপনাদের বলি যে আপনারা কিন্তু স্পেশালাইজড ওয়ার্ক গুলাও পারেন। এখানে কেউ বলতে পারবেন যে আপনারা কোন কোন স্পেশালাইজ কাজগুলো পারেন? জেনারেলাইজ কাজ তো আমি বললাম যে কমন সেন্স দিয়েও হয়, টুকটাক জিমেল, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট দিয়েও হয়, বাট স্পেশালাইজ কাজ এখানে কে কে পারেন, কি কি পারেন? গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, মেটা অ্যাডস, এসইও, ইমেল মার্কেটিং, এই তো এইগুলাই তো এক একটা স্পেশালাইজ স্কিল, তাই না? আপনি ইমেল মার্কেটিং পারেন, এটা একটা পার্টিকুলার স্পেসিফিক স্কিল। এটা আপনার শিখতে হবে, এটা জানতে হবে, এটা সবাই জানে না। একজন মনে করেন আপনার গ্রাফিক্স ডিজাইনের কাজ পারেন, ইউটিউবের অ্যাড রান করতে পারেন, এসইও পারেন, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট আছেন, ইনস্টাগ্রাম মার্কেটার আছেন, পিন্টারেস্ট মার্কেটার আছেন, লিড জেনারেশন এক্সপার্ট আছেন, টিকটক মার্কেটিং পারেন, ফেসবুক মার্কেটিং পারেন। কত টাইপের স্কিল আপনারা এখানে বলতেছেন, দেখেন দেখেই তো ভালো লাগতেছে যে আপনারা এগুলো পারেন। সো আপনি কি বুঝতেছেন যে জেনারেলাইজড স্কিল গুলো তো আপনি পারেনই অটোমেটিক, স্পেশালাইজড স্কিল গুলাও কিন্তু আমি আপনাদের শেখানোর চেষ্টা করছি, তাই না? সো আপনি স্পেশালাইজড এবং জেনারেলাইজড দুই টাইপের কাজই পারেন। তাহলে কি আপনাদের
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ আপনাদের জানা আছে, এটা কি আমি বলতে পারি? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ যে আপনাদের জানা আছে, এটা কি এতটুকু কিন্তু বলা যায়, তাই না? কারণ আপনারা এখানে একেবারে আমাদের কোর্স মডিউল যদি ধরেন, স্পেশালিস্ট কাজ কত কিছু পড়ে। এআই কন্টেন্ট ক্রিয়েশন, ক্যানভা ডিজাইন, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, টিকটক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এসইও। তারপর হলো আপনাদের আরো যত সামনে আছে, পিক্সেল সেটআপ থেকে শুরু করে আরো অনেক ক্লাস বাকি আছে। তো এতগুলা জিনিস আপনার একেবারে স্পেসিফিক কাজ আপনারা পারেন। তো আপনারা কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ পারেন। তো এটা আমি আপনাদের শেখানোর চেষ্টা করলাম, বা অ্যাটলিস্ট জানানোর চেষ্টা করলাম, যে আপনারা যাতে এই জিনিসগুলা জানেন। এখন আমি একটু ফাইবারে যাব। এখানে আমি এটা, এই যে দেখেন ফাইবারে নতুন আপডেট নিয়ে কথাবার্তা বলতেছে। তো যাই হোক, আমার এখন আপডেট দেখার সময় নাই, আমি এখানে ফাইবারে কেটে দিচ্ছি সবকিছু, এগুলা কেটে দিচ্ছি। এখানে আমি সার্চ করব ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এখানে দেখেন কত টাইপের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে। সোশ্যাল মিডিয়ার জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রাখা হয়। সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কিন্তু, এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ বলি না, যে আমি কিন্তু প্রচুর ক্লায়েন্টের বা আমি বাইরের দেশের মানুষের সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করছি, তাদের টিকটক, ফেসবুক অথবা তাদের ইউটিউবে এগুলো ম্যানেজ করছি। ম্যানেজ করার দায়িত্ব এক একজনের এক এক রকম হয়। কেউ বলে যে আমার ভিডিওগুলো, আমার ড্রাইভার এগুলো আপলোড টাপলোড করা থেকে শুরু করে এসইও থেকে শুরু করে সবকিছু করো। কেউ বলে যে জাস্ট আমার চ্যানেলটা ম্যানেজ করা, মানে দেখে রাখো যে কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো স্ট্রাইক পড়তেছে কিনা, কোনো প্রবলেমে ফেস করতেছে কিনা, আমার এই ব্যাপারগুলো নিয়ে তুমি সবসময় এগুলো দেখে রাখবা, বা আমাকে গাইডলাইনও করবা, পাশাপাশি কোন টাইপের কন্টেন্ট দিব, কোন টাইপের কি করবো। এরকম টাইপের বিভিন্ন টাইপের ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই ব্যাপারগুলো কিন্তু এখানে আছে। তাছাড়া অ্যামাজন বা আরো বিভিন্ন টপিকের আছে, রিয়েল এস্টেট, শপিফাই, বিভিন্ন আছে। আমি নর্মাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে ক্লিক করতেছি। আচ্ছা, এই নর্মাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেখেন সবচেয়ে বেশি যে কাজগুলো দেখবেন সেটা হলো সোশ্যাল মিডিয়ার জন্য। আমরা যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলি, মনে করেন আমি আপনাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে রাখলাম, এটাই আপনি অন্যভাবে বলতে পারেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এন্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার। মানে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন, আপনার যে কোনো কাজ হইতে পারে, মনে করেন আপনার যতগুলো 6টা সোশ্যাল মিডিয়া আছে, আমি আপনার হয়ে ম্যানেজ করে দিব। So, আমি আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতেছি। আপনার কন্টেন্ট ক্রিয়েশন দরকার ওই 6টা সোশ্যাল মিডিয়াতে, সেটা আমি করে দিব। সো এজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার প্লাস আমি আপনার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছি। মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ওয়ান কাইন্ড অফ একটা জবের মতো, এবং এইটার আন্ডারে সবই পড়ে। আপনাকে যদি আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখি, আমার ওয়েবসাইট মানে মানে দেখার জন্য রাখি, মানে ভার্চুয়ালি আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে যে কাউকে রাখলেই সেটা সব স্কুলের মধ্যে আপনি ফেলতে পারতেছেন। এখানে যেমন লিড জেনারেশন এক্সপার্টও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে পড়তেছে, আবার ডিজিটাল মার্কেটারও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে পড়তেছে, সোশ্যাল মিডিয়া মার্কেটারও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে পড়তেছে, কন্টেন্ট ক্রিয়েটরও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে পড়তেছে। কারণ আমি কন্টেন্ট বানাই দিব, আপনাকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখলাম যে প্রতি মাসে আমার জন্য কন্টেন্ট বানাই দিবেন। সো এইটা হলো ব্যাপার। আরেকটা হলো যে পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ হলো ওই যে অফিসিয়াল কাজ। অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ড মানেই হলো অফিসিয়াল কাজ করার জন্য। ধরেন আপনার অফিসে কয়টার দিকে মিটিং, কাউকে ইমেল পাঠানো, আপনার মিটিং এ কি হচ্ছে সেগুলো নোট করে সেটা একটা সামারি আপনাকে দেওয়া। ডাক্তারদের জন্য দেখা গেছে প্রেসক্রিপশন লেখা। বাইরের দেশে এরকম হয়, আমার একটা ফ্রেন্ড কাজ করে, বাংলাদেশে একটা কোম্পানি আছে। এই কোম্পানিটা হলো তারা যেটা করে, বাইরের একটা মেডিকেল বা কয়েকটা মেডিকেলের সাথে কানেক্টেড। তো এই মেডিকেলের যে ডাক্তার আছে তারা ভার্চুয়ালি তাদের পেশেন্টসদের বিভিন্ন টাইপের মনে করেন কনসালটেশন সার্ভিস দেয়, বিভিন্ন প্রেসক্রিপশন দেয়। তো বাংলাদেশের এই কোম্পানিটা ওই ডাক্তারদের এক একজনের সাথে এক একটা করে বাংলাদেশি ছেলে কানেক্ট করে রাখে। সো যখন মিটিং এ থাকে, ডাক্তার থাকে, পেশেন্ট থাকে, আর বাংলাদেশের ওই ছেলেটা থাকবে এই কোম্পানির তরফ থেকে। দেন সে পুরো মিটিং এর একটা সামারি করবে, প্রেসক্রিপশন গুলো লিখে এগুলো সব সে কাস্টমার, মানে ওই যে পেশেন্ট, তার কাছে পাঠাবে। মানে ডাক্তার শুধু আসবে, কনসালটেশন দিয়ে চলে যাবে, ডাক্তার আর কিছু করবে না। কি কি আলাপ আলোচনা হয়েছে সেগুলো নোট করা, সেগুলো সামারি তৈরি করা, এবং সেখানে আপনার যে প্রেসক্রিপশন সেগুলো তৈরি করে বাংলাদেশের ওই কোম্পানি এই কাজগুলো করে। তো বাংলাদেশের কোম্পানি কি করে, আমার একটা ফ্রেন্ড যেটা ছিল, সে দেখা গেছে ঢাকা ইউনিভার্সিটিতে সে এমবিএ, ইভিনিং এমবিএ করতেছে, পাশাপাশি সে এরকম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওই কোম্পানিতে জয়েন করছে। তো তার রাতে ডিউটি করতে হয়, কারণ আমাদের যখন রাত তখন তাদের হলো দিন। তো সে রাতে মনে করেন এরকম এক একজন ডাক্তারকে অ্যাসাইন করা থাকে, সে ওই ডাক্তারের হয়ে পুরো মিটিং থাকে, মিটিং শুনে, সে অনুযায়ী নোট করে তারপর সে সাবমিট করে। So, এইভাবে ডাক্তারদের বলেন, টিচারের বলেন, অথবা আপনি মনে করেন যে কোনো জব, যে কোনো একটা ভালো পজিশনে জব করতেছে এরকম মানুষের বলেন, তারা বাইরের দেশে এরকম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করে। কারণ আমি যদি একটা অফিসের মধ্যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রাখি, তারা না হলেও কয়েক লাখ টাকা দিতে হবে। ইউএস এর পার্সপেক্টিভে বাংলাদেশে তো 20,000 25,000 টাকায় পাওয়া যায়, বাট ইউএসএ তে আপনার কয়েক লাখ টাকা দিতে হবে। সেই কয়েক লাখকে যদি আমি 1 লাখে আনতে পারি, 50,000 আনতে পারি, আমার কি খরচ কমতেছে না? তো আমি কেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রাখবো না? এই জন্য বাংলাদেশ এবং আদার্স বিভিন্ন জায়গা থেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রাখা হয়। আমরা কথা বুঝাইতে পারছি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ডিমান্ডটা কেন বাইরের দেশে? বাংলাদেশে না হয় বুঝছেন যে সব জায়গায় লাগে, বাট বাইরের দেশ থেকে কেন হায়ার করা হয়?
কারণ তারা বাইরের দেশ থেকে যদি রাখে তাহলে স্যালারি অনেক কম দিতে হয়, প্রজেক্ট বেসিসে রাখতে পারে, কম টাকায় রাখতে পারে, অফিসে কাউকে আনতে হচ্ছে না, তাকে বেশি টাকা দিতে হচ্ছে না। ইউএস এর অনুযায়ী তো দেখা গেছে আপনার যে টাকা লাগে সেই টাকা তো ডাবল আপনাকে দিতে হয়, কারণ আপনার হাফ চলে যায় ইউএস এর ইয়াতে। মনে করেন আপনার 4 লাখ টাকা যদি আপনি কাউকে স্যালারি রাখেন, তার মধ্যে 2 লাখই নিয়ে নিবে ইউএস এর গভর্নমেন্ট। বুঝতে পারছেন, ট্যাক্স দিতে হবে। তো এই ট্যাক্স অ্যাভয়েড করার জন্য দেখা গেছে আরো বিভিন্ন কিছুর জন্য দেখা গেছে এই ব্যাপারটা করা হয় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করে। আচ্ছা, শপিফাই কি? শপিফাই হলো ওয়ার্ডপ্রেসের মতোই একটা ওয়েবসাইট, যারা ওয়েবসাইট তৈরি করে, মানে ই কমার্স কোম্পানিগুলোর জন্য ওয়েবসাইট মেকিং এর কাজ আপনি করতে পারেন। মনে করেন আপনি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট বানালেন, তাই না? তো এটাকে আমরা সাধারণত বলি সিএমএস প্ল্যাটফর্ম। তো সিএমএস আপনি বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তো এই সিএমএস প্ল্যাটফর্ম হলো একটা ওয়ার্ডপ্রেস। আর শপিফাই এরকম, আপনি ওই শপিফাই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে সেখান থেকে বিভিন্ন ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনি যদি গুগলে যে সার্চ করেন যে শপিফাই, দেখবেন যে shopify.com এর যে ওয়েবসাইট আছে এখানে আপনি বলেই দিচ্ছে বিল্ড ইউর স্টোর, মানে আপনি ই কমার্স স্টোর, ই কমার্স দোকান বা ই কমার্স ওয়েবসাইট গুলা শপিফাই দিয়ে তৈরি করা হয়। ওয়ার্ডপ্রেস হলো এমন একটা প্ল্যাটফর্ম যেটা দিয়ে আপনি সব টাইপের ওয়েবসাইট বানাইতে পারবেন। এখানে ই কমার্স ওয়েবসাইট বানানো যায়, পোর্টফোলিও ওয়েবসাইট বানানো যায়, এজেন্সি ওয়েবসাইট বানানো যায়, কোম্পানি ওয়েবসাইট বানানো যায়, পার্সোনাল ওয়েবসাইট বানানো যায়, বিভিন্ন টাইপের ওয়েবসাইট বানানো যায়। বাট শপিফাই তারা যেটা করছে, তারা শুধু ই কমার্স ওয়েবসাইটটাকে টার্গেট করছে। সো তারা ই কমার্স ওয়েবসাইট বানানোর জন্য খুবই পপুলার। সো এই শপিফাই দিয়ে বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট বানানো যায়। এবং ই কমার্স ওয়েবসাইট মানে কি, এখানে ব্যবসায়ীরা থাকে। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে যেমন আপনি সোশ্যাল মিডিয়াতে প্রচুর কাজ করতে পারতেছেন, কারণ সোশ্যাল মিডিয়াতেও কিন্তু বিভিন্ন ব্যবসায়ীরাই সাধারণত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রেখে থাকে ওই মেসেজের রিপ্লাই দেওয়া, কলের রিপ্লাই দেওয়া, কাস্টমার হ্যান্ডেল করার জন্য। তেমনি ই কমার্স যারা ওয়েবসাইটের মাধ্যমে যারা কাজ করে, নট সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইটের মাধ্যমে যারা কাজ করে, সেই ওয়েবসাইটটাও মেনটেন করে রাখা, দেখে রাখা, বিভিন্ন প্রোডাক্ট ওইখানে আপ টু ডেট রাখা। যেমন দারাজের মতো একটা ওয়েবসাইটের কথা ধরেন, সেখানে কি পরিমাণ কাস্টমার এখানে প্রোডাক্ট দিয়ে রাখছে, তাই না? তো এখন যদি আপনার ঘরের বাজার ওয়েবসাইটের কথা ধরেন, ঘরের বাজার ওয়েবসাইটে কেউ না কেউ এই ব্যাপারগুলো ম্যানেজ করে, হয়তো বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট না, হয়তো বা অফিসে থেকেই জব করে, যে ওয়েবসাইটে নতুন নতুন মানে যে প্রোডাক্ট গুলো তাদের আসতেছে সেগুলো আপডেট রাখা, প্রাইস আপডেট হলে সেগুলো আপডেট রাখা, কয়েকটা করে প্রোডাক্ট আছে সেগুলো আপডেট করা। সেই পুরো ব্যাপারগুলো মেনটেন করে কেউ না কেউ। সো শপিফাই দিয়ে যারা ওয়েবসাইট বানাইছে সেগুলো মেনটেন করার জন্য শপিফাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রাখা হয়। আচ্ছা, পিক্সেল সেটআপ দেখাবেন না? দেখেন, আজকে কিন্তু আমাদের শুক্রবার ক্লাস না। আমরা জানি যে আমাদের পেইড মার্কেটিং অ্যানালিটিক্স এর পার্টগুলো, এগুলোকে আমরা বলি স্পেশাল ক্লাস, যেগুলো শুক্রবার শুক্রবারে হয়। সো আপনারা শুক্রবারে শুক্রবারে এই জিনিসগুলো পাবেন। তবে এটা ডিপেন্ড করে আমি এই শুক্রবারে নিব কিনা, কারণ আপনাদের পিক্সেল সেটআপ এবং কনভার্সন এপিআই প্লাস গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স, এটা হয়তো বা এক ক্লাসেই শেষ করে ফেলা যাবে। খুবই সহজ কাজ, অনেকে ভাবে অনেক কঠিন, বাট খুব বেশি কঠিন কিছু না, এটা 1 বা 2 ক্লাস লাগবে। কিন্তু এখন যেহেতু আমরা ফ্রিল্যান্সিং পার্টে ঢুকছি এবং আপনারা অলরেডি অনেকগুলো স্কিল ডেভেলপ করছেন, তো আমি চাচ্ছি যে আপনার ফ্রিল্যান্সিংটা একটু পাকাপোক্ত করে তারপর ওই সেক্টরে যান। তবে সবগুলো আপনারা দেখ, মানে আপনাদের কোর্স মডিউলে আছে, এগুলো না দেখায় কোথাও যাচ্ছি না, এতটুকু গ্যারান্টি। তো সবাই যে দেখতে পারবেন ওইগুলা ক্লাসগুলো পাবেন, এতটুকু গ্যারান্টিতে থাকে না, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আজকে ওএফসি একটা কিউআর কোড বানায় দিছি, অফিসে একটা কিউআর কোড বানায় দিছি ডিউ টু ডিফিকাল্ট পাসওয়ার্ড স্ক্যানার দিয়ে, পাসওয়ার্ড না চেপে পিসি অন, আই হ্যাভ লার্ন ফ্রম ইউর ক্লাস। আচ্ছা, আমার ক্লাস থেকে দেখে কিউআর কোড জেনারেট করা শিখছেন, সেটা ব্যবহার করছেন, এটা খুবই ভালো কাজ করছেন, কনগ্রাচুলেশনস। আচ্ছা, এতটুকু বুঝলাম। এখন আমরা শপিফাইটাও বুঝলাম, আদার্স কোয়েশ্চেন গুলাও দেখলাম, আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটা ডিমান্ড আছে সেটাও বুঝলাম। এখানে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ, নর্মাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার সব টাইপের কাজই করতে পারবেন, যেগুলো আপনারা এখানে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার কাজই সবচেয়ে বেশি। সোশ্যাল মিডিয়ার পরে যদি বলেন তাহলে হয়তো বা শপিফাই টাইপের কাজ। মেইন কথা হলো সোশ্যাল মিডিয়া, শপিফাই, এগুলো মূলত বিজনেস ওনারদের প্রয়োজন হয়। সো বিজনেস ওনারদেরই আমাদের বলা যে টার্গেটেড কাস্টমার, তারা আমাদের ক্লায়েন্ট, বিজনেস ওনারাই আমাদের মূলত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখে। এবং এটাতে মোটামুটি ভালোই ডিমান্ড আছে, অনেক মানুষ সার্ভিস দিচ্ছে, আপনারা করতে পারবেন। আচ্ছা, এখন আজকে আমাদের যে দ্বিতীয় টপিকটা, সেটা আমরা এখন চলে যাব, সেটা হলো আমাদের সিভি এবং কভার লেটার রাইটিং। আচ্ছা, সিভি এবং কভার লেটার রাইটিং এর জন্য আমাদের আগে সিভি তৈরি করতে হবে এবং কভার লেটার তৈরি করতে হবে। তো সিভি কভার লেটার তৈরি করার ক্ষেত্রে একটা জিনিস অনেকে যেটা ভুলে যায়, সেটা হলো চ্যাট জিপিটি আমাদের তৈরি করতে হেল্প ঠিকই করবে, কিন্তু আপনাকে চ্যাট জিপিটি কে নিজের ইনফরমেশন দিতে হবে। এই নিজের ইনফরমেশন দেওয়াটাই যেন অনেকে ভুলে যায়, যে আমাদের চ্যাট জিপিটি কে নিজের ইনফরমেশন গুলা দিতে হবে। আচ্ছা, এটার একটা উদাহরণ আমি বলি, দেখেন আপনারা চ্যাট জিপিটি তে যে বলেন আই নিড এ সিভি, মেক এ সিভি ফর মি, এভাবে বলে দেন, ও একটা সিভি বানায় দেয়।
আচ্ছা যাক, চ্যাট জিপিটিতে কিছু তো আপডেট আসছে। আগে তো এই জিনিসগুলাও বলা হইতো না। এই জিনিসগুলো জিজ্ঞেস না করে আপনাকে ডিরেক্ট সিভি বানায় দিত। অন্তত চ্যাট জিপিটি এখন বলতেছে যে আপনি কি কিছু ইনফরমেশন আমাকে দিবেন, আপনার নাম, কন্টাক্ট ইনফরমেশন, প্রফেশনাল সামারি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন, স্কিল, সার্টিফিকেশন, এগুলো যদি দেন তাহলে আমি সেই তথ্যগুলোর উপরে আমি বানায় দিতে পারবো। আচ্ছা, এইখানে একটা ব্যাপার দেখেন, আপনি এখান থেকে কি কি জানতেছেন? আপনার একটা সিভি বানাইতে নিজের নাম লাগবে, কন্ট্যাক্ট ইনফরমেশন লাগবে, আপনারা চাইলে এখানে স্ক্রিনশট নিতে পারেন, কারণ চ্যাট জিপিটি সব সময় যে এরকম আনসার দিবে তা না। সো ধরেন আমার নাম দিয়ে করতেছি, আমার নাম হলো শায়েক আহমেদ। আমার কন্ট্যাক্ট ইনফরমেশন, ফোন, ইমেল, এগুলো আমি স্কিপ করলাম। তারপর হলো প্রফেশনাল সামারি, ধরেন প্রফেশনাল সামারি দিলাম, আই হ্যাভ 5 years অফ ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এটা এইভাবে না দিয়ে আমি মনে করেন দিলাম আই নো ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, অথবা আরো সংক্ষেপে লিখি, এত ডিটেলসে না দিয়ে, এত স্কিল লেখার সময় থাকবে না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এক ওয়ার্ডে সব শেষ। যত সোশ্যাল মিডিয়া আছে এটার মধ্যে পড়ে যায়। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তারপর হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তারপর হলো এসইও, এসইএম, লিড জেনারেশন অ্যান্ড ইমেল মার্কেটিং। ধরেন এটা হলো আমার কি কি পারি সেটা। সো আই হ্যাভ 5 years of experience in freelancing and I have 1 year of experience in teaching digital marketing as a digital marketing mentor at SR Dream IT. আচ্ছা, I have worked on Fiverr for 5 years. আমার কাছে মাথায় মাথায় যত ইনফরমেশন আসতেছে আমি এক এক করে নোট করতেছি যে আমি কি কি পারি, আমার কয় বছর এক্সপিরিয়েন্স, আমি কোথায় কি করছি। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনার মাথায় এরকম স্ক্রাম্বল ওয়েতে যা আসে, আপনি যা জানেন, আপনি যা পারেন, আপনি যা করছেন, আপনি ধরেন এখানে যে কোনো কিছু লিখতে পারেন যে আমি হয়তো বা 6 মাস ধরে আমি কোনো একটা কোম্পানিতে জব করছি, বা 1 বছর ধরে কোম্পানিতে জব করছি, আমি বলবো যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের পার্সপেক্টিভে আমি একটা সিভি তৈরি করে দেখাবো, বা সিভি লেখা তৈরি করে দেখাবো। আর যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই তারা কিভাবে তৈরি করবে সেটাও আমি বলে দিব। তো ধরেন আপনার যে এক্সপিরিয়েন্স গুলো আছে, যে জিনিসগুলো আপনি পারেন, যেখানে যেখানে আপনি কাজ করছেন, সেগুলো আপনি এখানে লিখলেন। আম, আমি এরপরে মনে করেন এর পরের পার্টে চলে যাই, যে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স বললাম, এডুকেশন। আচ্ছা, এডুকেশনটা আমি ধরেন এডুকেশন আই হ্যাভ কমপ্লিটেড, বা এডুকেশনটা আমি স্কিপ করলাম আপাতত, এডুকেশন নিয়ে লেখার দরকার নাই। স্কিলস বলে ফেলছি, সার্টিফিকেশন, কোর্স, প্রজেক্টস। আচ্ছা, আর কিছু লাগবে না, আমি এতটুকু আমার সম্পর্কে এতটুকু দিলাম। ইউ ক্যান গিভ এ ডেমো কন্টাক্ট ইনফো অ্যান্ড এডুকেশন টু মেক মাই সিভি। আচ্ছা, আমি তারে বললাম যে তুমি একটা ডেমো কন্টাক্ট ইনফো এবং ইনফরমেশন ইনফরমেশন দিয়ে, এডুকেশন ইনফরমেশন দিয়ে বানায় দাও আগে। সো আমি বানায় দিচ্ছি। এখন দেখি আমি কি বানাচ্ছে, সেটা আমি একটু বড় করে দেখবো। এখানে অনেক কিছু লিখতেছে যে আমি কি করছি না করছি। এডুকেশনের ক্ষেত্রে অনেক কিছু লিখতেছে, স্কিলসও লিখতেছে, সার্টিফিকেশনও লিখতেছে, প্রজেক্টস এন্ড অ্যাচিভমেন্টসও লিখতেছে। So, আমি যতটুকু ইনফরমেশন দিছি ততটুকুর উপর ভিত্তি করে যতটুকু পারছে লিখছে, যেমন আমার নাম শায়েক আহমেদ, তারপর বললো যে এখানে ইমেলটা হবে, এখানে ফোন নাম্বার হবে, এখানে লিঙ্কডইন এবং লোকেশন। এই চারটা জিনিস আপনার সব জায়গায় এমনিও দিতে হবে। একটা ইমেল অ্যাড্রেস দেওয়া, এটা হলো প্রফেশনাল। ফোন নাম্বার দেওয়া যাতে কল করতে পারে, লিঙ্কডইন অথবা বাইরের দেশের ক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারও যুক্ত করতে পারেন। লিঙ্কডইনটা দেওয়া, কারণ লিঙ্কডইন সব যত জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করবেন সব জায়গায় লিঙ্কডইন প্রোফাইলটা এখন ম্যাটার করে। আপনার ফেসবুক প্রোফাইল কেউ চাবে না, লিঙ্কডইন প্রোফাইল চাবে। আর লোকেশন হলো আপনি কোথায় থাকেন। তো এই ইনফরমেশন গুলো আপনার বেসিক ইনফরমেশন। তারপর হলো আপনার প্রফেশনাল সামারি, মানে আপনি সাধারণত সিভি বানানো হয় কোনো জবে অ্যাপ্লাই করার জন্য, জবে তো সবসময় এক্সপিরিয়েন্স চাই। সো এই জন্য এই প্রফেশনাল সামারি, যে আপনি এখন পর্যন্ত কোথায় কাজ করছেন, কি কাজ করছেন, এগুলোর একটা সামারি। যেমন এখানে বলা হচ্ছে যে রেজাল্টস ড্রিভেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট উইথ 5 years অফ ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স অ্যান্ড 1 year অফ মেন্টরিং ইন ডিজিটাল মার্কেটিং।
স্কিলড ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমার স্কিল গুলো বলা হচ্ছে। আমার এই বিভিন্ন আমি রেজাল্ট ড্রিভেন কাজ করছি, ড্রাইভ এনগেজমেন্ট, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এগুলো করছি, এই টাইপের ব্যাপারগুলো এখানে বলা হচ্ছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং মেন্টর হিসেবে এসআর ডিমাইটেড আছে, সেটা উল্লেখ করছে। ফ্রিল্যান্সার হিসেবে আমি ডিজিটাল মার্কেট হিসেবে ফাইবারে কাজ করছি, সেটা বলা আছে। So এরকম করে দেখা গেছে সে সবকিছু এখানে তৈরি করে দিল। তারপর এডুকেশনের পার্ট দিল, স্কিলস এর পার্ট দিল, সার্টিফিকেশন দিল, প্রজেক্টস এন্ড অ্যাচিভমেন্টস দিল, ল্যাঙ্গুয়েজ, হবিস, অনেক কিছু দিল। বাট আমার সবকিছু লাগবে না। এখানে যে ফরম্যাটটা বানাইছে তার কিছু জিনিস আমার লাগবে, কিছু জিনিস আমার লাগবে না। তো এই ফরম্যাটটা ধরেন আমি কপি করে এখানে পেস্ট করতেছি। আচ্ছা, এখানে একটু বলে দেই যে রিমুভ বোল্ড। যদিও তারা রিমুভ করে নাই। আচ্ছা, সমস্যা নাই, এখানে থাকুক যেভাবেই থাকার। তো এখানে কিছু পয়েন্ট আছে যেগুলো আপনাদের বুঝতে হবে, যে একটা সিভিতে কি কি থাকে। ফার্স্টে হলো আপনার নাম এবং কন্ট্যাক্ট ইনফো, এটা ইম্পর্টেন্ট। প্রফেশনাল সামারি, এটাও ইম্পর্টেন্ট। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটাও ইম্পর্টেন্ট। এডুকেশনটা ইম্পর্টেন্ট, স্কিলটা ইম্পর্টেন্ট। সার্টিফিকেশন এখানে আপনার এগুলো লাগে না, সার্টিফিকেশন আপনি ডিলিট করে দিতে পারেন। প্রজেক্টসটা লাগবে তাদের জন্য যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, আর যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের প্রজেক্টসও লাগবে না, তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স উপরে বসবে। ল্যাঙ্গুয়েজ আপনার দিতে হবে। হবিস এবং ইন্টারেস্ট এগুলা দিলেও হয়, না দিলেও হয়। এতটুকু হলো আপনার মেইন ইম্পর্টেন্ট। তো আমি যদি ইম্পর্টেন্ট পার্টগুলো একটু নোট করি, তাহলে একটু যদি দেখেন, ফার্স্টে হলো আপনার নেম এবং কন্ট্যাক্ট ইনফো, নেম এবং কন্ট্যাক্ট ইনফো। তারপর আপনার প্রফেশনাল সামারি। তারপর আপনি দিচ্ছেন যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তারপর আপনি দিচ্ছেন যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর পরে যে আপনার এডুকেশন কি ছিল। এডুকেশনটা সবচেয়ে বেশি মানে লেটার ম্যাটার করে। আপনার এতটুকুর পরে মেইন স্টার্ট হয় ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কারণ এডুকেশন এত ম্যাটার করে না। তারপর আপনি স্কিলস নিয়ে আপনার কথা বলতে হবে, এবং এটা একেবারে প্র্যাকটিক্যাল, যে জিনিসগুলো আপনারা শিখছেন, পারেন, জানেন, সেগুলো থাকতে হবে। স্কিলস এর পরে আপনার যদি মনে হয় যে আপনার লাইফে অনেক অ্যাচিভমেন্টস আছে, আপনি আরো কিছু জিনিস যুক্ত করতে চাচ্ছেন, সেগুলো করতে পারেন। না হলে ল্যাঙ্গুয়েজটা অনেক ম্যাটার করে। ল্যাঙ্গুয়েজটা মনে করেন স্পেশালি আপনি যদি মাল্টিপল ভাষা পারেন, তাহলে এইটা মেনশন করতে পারেন। অ্যাটলিস্ট আমরা তিনটা ভাষা বাংলাদেশে মোটামুটি সবাই পারি, বাংলা, ইংরেজি এবং কিছুটা আমরা পারি হিন্দি। কারণ বাংলাদেশে যে কালচারটা, আমরা ইন্ডিয়ান টিভি সিরিজ বা কার্টুন, নাটক, এগুলাতে মোটামুটি অভ্যস্ত। তো হিন্দি ভাষাটাও কিন্তু মোটামুটি আমাদের একটা এক্সট্রা স্কিলের মধ্যে পড়ে। আর তাছাড়া যদি আপনি আরবি পারেন, আরবি দিতে পারেন। আরবি যদি পারেন, তাহলে আপনার যে দুবাই অথবা সৌদি আরব বা এই যে আহ, আহ, আরব আমিরাতের যে আশেপাশে যে কান্ট্রিগুলা, আরব আমিরাত এবং এর আশেপাশে যে কান্ট্রিগুলো আছে, সেগুলো থেকে কাজ পাওয়ার পসিবিলিটি বেশি থাকে, বা ওই টাইপের কাজগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো তাদের ভাষা বুঝেন, তাদের সাথে কথা বলতে পারবেন, আপনার থেকে তাদের থেকে কাজ নেওয়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে। 2 বছর আগে মনে হয়, আমার এক্স্যাক্টলি মনে নেই, এরকমই বছর 2 বছর আগে দেখছিলাম এক ফ্রিল্যান্সার ভাই এরকম ছিল। তো সে দুবাইয়ে একটা কোম্পানিতে অনেকদিন ধরে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে, মানে ঘরে বসে তার হয়ে কাজ টাজ করে দিছে। তারপর 2 বছর পরে যখন দেখছে যে এরকম ধরে তারা তো ভালোই কাজ করাইতে পারতেছে, দুবাই থেকে তারা অফার করছে যে তুমি চলে আসো। সে তারপর মিটিং এর জন্য ফার্স্টে দুবাইতে গেছিল, তারপর সবকিছু কনফার্ম হওয়ার পরে সে ওইখানে শিফট হয়ে যায়। সো কোম্পানি থেকে তার যাওয়া আসার খরচ দেওয়া হয়েছে, সবকিছু করা হয়েছে। তো ব্যাপারটা এরকম যে আপনি যদি বাইরের দেশে, দুবাই অথবা ইউএস অথবা যে কোনো কান্ট্রিতে অনেকদিন ধরে কাজ করেন ফ্রিল্যান্সার হিসেবে, দেখা গেছে অনেক সময় এরকম জব অফার পেয়ে যান। অনেক সময় এটা সবাই যে এত লাকি হয় তা না, অনেক বছর ধরে কাজ করতে করতে একটা ট্রাস্ট বিল্ড আপ হয়ে যায়, কোম্পানিও ভাবতেছে যে ছেলেটাকে নিয়ে আসা যেতে পারে। সো তখন এরকম হয়। আবার অনেকে দেখা গেছে গিফটও করে। বিভিন্ন সময় দেখা গেছে যে তুমি আসতে পারতো না, সমস্যা নেই, আমার একটা তোমার ল্যাপটপ গিফট করলাম, একটা ফোন গিফট করলাম, বাইরের দেশ থেকে এরকম গিফটও আসে। তো যাই হোক, যেটা বলছিলাম, যে এই কমন ইনফরমেশন গুলো আপনার একটা সিভিতে থাকতে হবে। এখন এখানে যদি কারো ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে তাকে আরেকটা জিনিস দিতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের বদলে, সেটা হলো প্রজেক্ট। এই প্রজেক্টসটা আপনার খুবই ইম্পর্টেন্ট। ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই, প্রজেক্টস দিতে হবে। ওকে, প্রজেক্টস দিয়ে এখানে আপনার প্রফেশনাল সামারি আপনি এখানে দিতে পারেন। প্রফেশনাল সামারি আপনি রাখতে পারেন এই টাইটেলটা, অথবা নর্মালি আপনার টাইটেলটাও চেঞ্জ করে দিতে পারেন। যেমন এখানে আপনি যদি এখানে বলেন যে আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সো নাও রাইট এ সিভি ফর মি অ্যাজ এ নিউ ডিজিটাল মার্কেটার উইদাউট এনি এক্সপিরিয়েন্স, এটা মেনশন করলাম না। সো আপনি যদি
জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনার সিভির ফরম্যাটটা হবে এরকম, আর জব এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে আপনার সিভির ফরম্যাটটা কমপ্লিটলি ভিন্ন হয়ে যাবে। এডুকেশনটা থাকবে প্রথমের দিকে, প্রজেক্টস গুলো থাকবে তারপরে, আর স্কিলস গুলো আপনার সবসময় মেনশন করতে হবে, কারণ কারো যদি কোনো স্কিলই না থাকে তাহলে তারা নিবে কেন? আর আপনার সাথে যোগাযোগ করা ইনফরমেশন, আপনার নাম, এগুলো তো থাকবেই। আচ্ছা, এখানে দেখেন প্রফেশনাল সামারির মধ্যে এখানে কথাগুলো চেঞ্জ হয়ে গেছে। কি হয়ে গেছে? যে ইনথুজিয়াস্টিক অ্যান্ড হাইলি মোটিভেটেড অ্যাসপায়ারিং ডিজিটাল মার্কেটার উইথ স্ট্রং ফাউন্ডেশন ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। একটু আগেই যেখানে বলতেছিল যে আমি অনেক এক্সপার্ট, অনেক কাজ করছি, এখানে এখানে আমার এক্সপিরিয়েন্স আছে, সেগুলোকে মানে সুন্দর করে চেঞ্জ করে বলে দিল যে আমি অনেক মোটিভেটেড একটা ডিজিটাল মার্কেটিং, অ্যাসপায়ারিং ডিজিটাল মার্কেটার, মানে আমি খুবই আগ্রহী, খুবই মানে চেষ্টা করতেছি, বা বলা যায় যে আমি এই জিনিসগুলো শিখছি এবং এটা একটা অপরচুনিটি খুঁজতেছি এগুলো ইমপ্লিমেন্ট করার। বুঝতে পারছেন? সো ডেসক্রিপশনটাই চেঞ্জ হয়ে গেল। তারপর দেখেন কি লেখা হয়েছে, এডুকেশন। এরপরে যেটা লেখা হয় সেটা হলো এডুকেশন, স্কিলস, তারপর সার্টিফিকেশন, প্রজেক্টস। সো এখানে সার্টিফিকেশন আপনি যদি চান দিতে পারেন, বাট প্রজেক্টসটা ইম্পর্টেন্ট। কারণ হয়তো বা হইতে পারে যে আপনার কোনো জব এক্সপিরিয়েন্স নাই, কিন্তু আপনি কোনো প্রজেক্টেও কাজ করেন নাই, কারোর সাথে কোনো কাজই করেন নাই, কোনো এক্সপিরিয়েন্স নেই, এরকম একেবারে আনএডুকেটেড বা আনএক্সপিরিয়েন্স মানুষকে আমি কেন নিব? কথা বুঝাইতে পারছি? তো আপনার জব এক্সপিরিয়েন্স না থাকতে পারে, প্রজেক্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখন প্রজেক্ট এক্সপিরিয়েন্স কি? প্রজেক্ট এক্সপিরিয়েন্স হলো, ধরেন আপনি একটা ছোট একটা ফেসবুক পেজের কাজ করলেন, এজ এ ফ্রিল্যান্সার হিসেবে ছোট্ট একটা কাজ করে দিলেন, একটা লোগো ডিজাইন করে দিলেন। আপনি এখানে বলতে পারেন যে আমি একটা এরকম একটা পেজের সাথে কাজ করছি, লোগো ডিজাইন করার একটা প্রজেক্ট ছিল। আপনি একটা অ্যাড রান করে দিয়েছেন, সেটা একটা ছোট্ট প্রজেক্ট, সেটা আপনি এখানে মেনশন করতে পারেন। আপনি একটা মনে করেন ইমেল মার্কেটিং ক্যাম্পেইন সেট আপ করে দিয়েছেন কারোর জন্য। এরকম ছোট ছোট যে কাজগুলো আছে ফ্রিল্যান্সার হিসেবে আপনি যে হাতে খড়ি হচ্ছে, সেই কাজগুলো আপনার মেনশন করতে হবে। ইনিশিয়ালি যদি আপনার না থাকে এরকম কোনো কাজের অভিজ্ঞতা, তাও দিতে হবে। প্রজেক্টস ফাঁকা রাখা যাবে না, প্রজেক্টস ফাঁকা রাখা যাবে না। আপনি অ্যাচিভমেন্টস বাদ দেন, আপনি সার্টিফিকেশন বাদ দেন, আপনার জব এক্সপিরিয়েন্স নাই সেটাও বাদ দেন, বাট প্রজেক্ট আপনাকে মেনশন করতে হবে, বানায়া হইলেও মেনশন করতে হবে। ইম্পর্টেন্সটা বুঝতে পারছেন? কারণ যে প্রজেক্ট দিছে, কোম্পানি বুঝবে যে সে কিছু হইলেও তো জানে, কিছু হইলেও তো হাতে খড়ি হইছে। কিছুই জানে না, আপনি নিজেকে ডিজিটাল মার্কেটার ভাবতেছেন, আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে অ্যাপ্লাই করতেছেন, 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা স্যালারির জবে অ্যাপ্লাই করতেছেন, আপনাকে কেন নিবে, তাই না? সো আপনার হয় জব এক্সপিরিয়েন্স লাগবে, নয় প্রজেক্ট এক্সপিরিয়েন্স লাগবে, কিছু না কিছু মেনশন করতে হবে। কিছুই মেনশন না করলে আপনার ওই এডুকেশনের কোনো ভ্যালু নাই। ডিজিটাল মার্কেটিং এ এডুকেশনের কোনো ভ্যালু নাই। এখানে সম্পূর্ণ ভ্যালু হলো আপনার নলেজ, আপনার এক্সপিরিয়েন্স, আপনার প্রজেক্ট হোক অথবা জবের। ওকে। আচ্ছা, এখন এখানে আমি কিছু কোয়েশ্চেন আছে সেগুলো বলি। লিঙ্কডইন আইডি নষ্ট হয়ে যাচ্ছে, এটা আসলে আমার হাতে নাই। লিঙ্কডইন আইডিটা আমি তো ঠিক করাইতে যদি পারতাম তাহলে আমি আপনাদের সবার আইডিটা ঠিক করে দিতাম। বুঝতে পারছেন? কারণ এটা লিঙ্কডইন থেকে সমস্যা, এটা তারা সলভ, আপনি পাসপোর্ট দিয়ে ভেরিফাইও করে ফেলছেন, তাও লিঙ্কডইনে পাসওয়ার্ডে হয় না, লগ ইন হয় না, রেস্ট্রিক্টেড হয়ে যায়, একের পর এক সমস্যা লেগেই আছে। এখন লিঙ্কডইন যতদিন না এটা নিয়ে স্টেপ নিচ্ছে, ততদিন পর্যন্ত খুব বেশি কিছু করার নাই। কিছু স্টেপ আছে, লাইক আপনি একটা যদি আপনার পাসপোর্ট থাকে, পাসপোর্ট দিয়ে আপনি ভেরিফাই করে রাখতে পারেন, প্রবলেমটা কম হয়। কিন্তু এরকম না যে হয় না, প্রবলেম হইতে পারে বাট কম হবে। একেবারে পুরোপুরি এই প্রবলেমটা আপনি মিটিগেট করতে পারবেন না বা মিশায় ফেলতে পারবেন না। এটা একটা গেল। আর হলো আপনি আরেকটা কাজ করতে পারেন, একটা ডিভাইসই ব্যবহার করেন, একটা ফোনই ব্যবহার করেন, একটা মানে একটা ফোন একটা কম্পিউটার, এর বেশি ব্যবহার করেন না, বারবার ওয়াইফাই চেঞ্জ করার দরকার নাই। লিঙ্কডইনের নর্মাল ইউজারদের মতো লাইক কমেন্ট পোস্ট শেয়ার এই কাজগুলো করবেন, খুব বেশি অ্যাগ্রেসিভলি মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, মেসেজ করে এই টাইপের কোনো কাজ করবেন না। আর লগ ইন থাকলে কখনো লগ আউট করবেন না, কারণ লগ আউট করলেই লগ ইন হতে সমস্যা হয়ে যায়। এই কাজগুলো ফলো করেন। ওকে। আচ্ছা, যারা কওমি মাদ্রাসার স্টুডেন্ট তারা এডুকেশন কি দিবে? আচ্ছা, কওমি মাদ্রাসার স্টুডেন্ট যারা আছে তারা তাদের এডুকেশনটা দিবে। এখন আমি এখানে বলি যে এডুকেশন হলো একটা ক্রাইটেরিয়া যে আপনি কোথায় পড়াশোনা করছেন। সো কওমি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা হোক, অথবা পড়াশোনা যদি আপনি একেবারে এরকম হয় যে 5 পাস করছেন, তাও সেটা আপনার এডুকেশনে মেনশন রাখাটা ভালো। বাংলাদেশে বলেন, এটা বাংলাদেশে স্পেশালি ইম্পর্টেন্ট, বাইরের দেশে যদি হয় আপনি এডুকেশনটাও স্কিপ করতে পারবেন। বাইরের দেশে এডুকেশন এতটাই মনে করেন আননেসেসারি একটা জিনিস, আপনি সেখানেও সেটাও স্কিপ করতে পারবেন যদি আপনার জব এক্সপিরিয়েন্স ভালো থাকে। জব এক্সপিরিয়েন্সটা খুব বেশি ম্যাটার করে। ওকে। সো আপনি বাংলাদেশের ক্ষেত্রে এডুকেশনটা জানায় রাখতে হয় অ্যাটলিস্ট কোম্পানির জন্য, যে আপনি কতটুকু পাস করছেন। সো কমি মাদ্রাসার ক্ষেত্রে আপনি সেটাই বলবেন যে আপনি ফাজিল পাস করছেন অথবা আপনি দাওরা পাস করছেন, এই যে আপনাদের বিভিন্ন টাইপের ডিগ্রি থাকে, সেই ব্যাপারগুলো আপনি এখানে মেনশন করে দিবেন, কোন মাদ্রাসা থেকে করছেন, কত সালে করছেন, সেই ব্যাপারগুলো মেনশন করে দিবেন। আপনার এডুকেশন কমপ্লিট। আলিয়া মাদ্রাসারা তো তারা এসএসসি এইচএসসি এক্সামও দিচ্ছে, তারা ভার্সিটিতেও পড়াশোনা করে, সো তারা তাদের সেগুলো দিতে পারবে। তো এখন সবাই সবার এডুকেশন অনুযায়ী আপডেট করতে হবে, এটা বাংলাদেশের পার্সপেক্টিভে। বাইরের দেশে এডুকেশনও বাদ দিয়ে দেন,
প্রবলেম নাই, বাইরের দেশে আপনার জব এক্সপিরিয়েন্স, প্রফেশনাল সামারি, স্কিলস এগুলা, তারপর পাশাপাশি সার্টিফিকেশন, প্রজেক্টস, এগুলো খুব বেশি ম্যাটার করে যে আপনি কতগুলো প্রজেক্ট কমপ্লিট করছেন, আপনি কতগুলো সার্টিফিকেশন আছে বা কতগুলো অ্যাওয়ার্ড পাইছেন, এই ব্যাপারগুলো আপনি এখানে দিতে পারেন। এগুলো তারা কিছুটা হলো কাউন্ট করবে। কিন্তু ওই যে বললাম এক্সপিরিয়েন্স, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, তা দেশে হোক অথবা বাইরের দেশে। বাট বাংলাদেশে তো আবার পড়ালেখাটাও একটু প্রায়োরিটি দেওয়া হয়, তো এই জন্য পড়ালেখাটাও মেনশন করতে হবে। আচ্ছা, তো আমি এখানে দুইটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করলাম আপনাদের। যদি এই পুরো জিনিসটা সবার সেম থাকবে, কিন্তু যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সপিরিয়েন্স পার্টটা দিবেন, যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে অ্যাটলিস্ট প্রজেক্টস পার্টটা দিবেন, বানায় হলেও দিবেন যে আপনি একটা এসআরডিএমআইটির জন্য একটা অ্যাড রান করে দিয়েছেন, পেজের কাজ করে দিয়েছেন, অথবা লোগো ডিজাইন করে কিছু না কিছু রাখতে হবে, 4-5টা প্রজেক্ট দিতেই হবে। এখন আমরা একটু দেখি যে এখানে প্রজেক্টসে দিছে কি, দেখেন, developed and managed personal social media pages to gain হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। আমি কিছু পার্সোনাল সোশ্যাল মিডিয়া পেজ ডেভেলপ করছি, ম্যানেজ করছি, এটাই বলছে। ক্রিয়েটেড এসইও অপটিমাইজ কন্টেন্ট এন্ড ব্লগ পোস্ট টু ইমপ্রুভ এনগেজমেন্ট। আমি কিছু এসইও অপটিমাইজ কন্টেন্ট লিখছি, ব্লগ পোস্ট লিখছি এনগেজমেন্ট বাড়ানোর জন্য। আমি ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন রান করছি, একটা পার্সোনাল প্রজেক্ট ছিল অথবা একটা লোকাল বিজনেসের জন্য টেস্ট, মার্কেটিং স্ট্র্যাটেজিটা টেস্ট করার জন্য করছি। সেখানে কোনো নাম মেনশন করে দেয় না, আপনাকে ফরম্যাটটা বলে দিছে কিভাবে হবে। আপনি নাম মেনশন করে করতে পারেন যে আমি এই পেজে কাজ করে দিছি, আমি ওই ওয়েবসাইটের এসইও কন্টেন্ট লিখে দিছি, আমি এই মনে করেন কোম্পানির জন্য ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপ করে দিছি। তো এগুলো আপনার মেনশন করতে হবে, এবং আপনি যদি এখানে কয়েকটা নাম দিয়ে বলেন যে এগুলো তুমি আমার প্রজেক্টে আপডেট করে দাও, সেখানে প্রজেক্টে আপডেট করে দিবে। সো ব্যাপারটা খুবই ক্লিয়ার। আপনার যে সার্টিফিকেশন গুলো আছে সেগুলো আপনি যদি এখানে বলেন, সেগুলো মেনশন করে দিবে। ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেশন ধরেন লিখে দিলেন, লিখে দিল এসআর ড্রিম আইটি, বা আপনি লিখে দিলেন এসআর ড্রিম আইটি। স্কিলস গুলার মধ্যে এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, গুগল অ্যাডস, অ্যানালিটিক্স, সবই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি, তাই না? তো এই স্কিলে, এইগুলো স্কিল আপনারা পারবেন। আর লাস্টে হলো আপনি ল্যাঙ্গুয়েজ পার্টে আপনি যে যে ভাষাগুলো পারেন সেই ভাষাগুলো দিবেন। সো এটা হলো আপনার একটা সিভির ফরম্যাটেডটা বুঝতে পারছেন যে আপনার পুরোটা এটা এআই বেসড বা চ্যাট জিপিটি বেসড তৈরি করার চেষ্টা করবেন। কারণ এখানে যে সমস্যাটা হয় দেখেন, ধরেন আমি আমার এক্সপিরিয়েন্স দিলাম, উপর থেকে দেখাই, আমার সিভি বানায় দিছে, এটা ডাউনলোডই করে দেখাই। আচ্ছা, একটু ব্যাকে যে দেখাই, এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর কথা ধরেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর কথা বলি, যাদের এক্সপিরিয়েন্স আছে তারা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে যায়। এখন ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে যে সমস্যাটা কি হয়, আমরা কিভাবে দেই, আমি এসএ ডিমাইটিতে 1 বছর ডিজিটাল মার্কেটার মেন্টর হিসেবে ছিলাম, এভাবে দেই। অথবা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমি কিছু কোম্পানির জন্য বা কিছু মানুষের জন্য বা 40-45টা দেশের প্রায় 500+ ক্লায়েন্টের সাথে আমি কাজ করেছি, এভাবে দেই। কিন্তু চ্যাট জিপিটি যেটা করে সেটা হলো পার্সেন্টেজ বেসড, বা এমন কিছু ওয়ার্ড চয়েস করে যেটা আমাদের ওয়ার্ড থেকে ফার বেটার। যেমন আপনি যদি এখানে বলেন এসআর ডিমাইটি নিয়ে, এখানে তো নর্মালি সে 3টে পয়েন্ট দিছে, কারণ এভাবে পয়েন্ট করে দিলে ভালো হয় যে আপনি এই কোম্পানিতে থেকে আলটিমেটলি স্ট্যাবলিশড করছেন কি, কোম্পানিতে ছিলেন বুঝলাম, 1 বছর এক্সপিরিয়েন্স আছে বুঝলাম, কোন পজিশনে ছিলেন, কি করছেন, অ্যাচিভ কি করছেন। আমি এখানে পয়েন্ট করে বলতে পারি যে আমি 10,000+ স্টুডেন্টকে ডিজিটাল মার্কেটিং শিখাইছি। সেখান থেকে তারপরের পয়েন্টটা হইতে পারে যে এর মধ্যে 10% সাকসেসফুল ফ্রিল্যান্সার বা 20% সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতেছে। কারণ শেষ পর্যন্ত আসলে ক্লাসের শেষে ওই 10 থেকে 20%ই থাকে। সো তারা দেখা গেছে মনে করেন 20% পর্যন্ত সাকসেসফুল স্টুডেন্ট আমরা বের করলাম। থার্ড পয়েন্টে দিতে পারি যে আমার স্টুডেন্টরা এখন পর্যন্ত $1 মিলিয়ন বা $100,000 বা $1,000 যদি হয়, আমি সেটা বললাম যে এত আর্নিং করছে। সো আমি যে এই কোম্পানিতে এসে কিছু একটা বেটার করছি বা এখানকার স্টুডেন্টদের ভালো আনার চেষ্টা করছি, তাদের নলেজ দিয়ে এডুকেটেড করে সাকসেসফুল করার চেষ্টা করছি, এটা একটা অ্যাচিভমেন্টস, এটা মেনশন করতে হয়। ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে এইটা না যে আমি এসআর ডিমেরির সাথে ছিলাম 1 বছর, কি করছেন, ঘাস কাটছি আমি এসআর ডিমেরিতে, কল সেন্টারে জব করছি, করছিটা কি, সেটা ডিটেলসটা পয়েন্ট পয়েন্ট বাই বলতে হয়। সো আপনি কিন্তু বর্ণনামূলক ভাবেই দিবেন যে আমি এসআর ডিমেরিতে এই কাজগুলো করছি, তুমি এটাকে সুন্দর করে পয়েন্ট করে লিখে দাও, সে লিখে দেবে। আবার মনে করেন আপনি ফ্রিল্যান্সার হিসেবে কি করছেন সেটা আপনি সুন্দর করে বললেন, বললেন যেটা পয়েন্ট আকৃতিতে, পার্সেন্টের আকৃতিতে লিখে দাও। আবার ধরেন আপনি একটা পেজের জন্য কাজ করছেন, ওই পেজের এনগেজমেন্ট আপনি বাড়ায় দিয়েছেন, রেজাল্ট সেলস বাড়ায় দিয়েছেন। তো আপনি যদি বলেন যে আমি এসএর ডিমাইটি পেজের জন্য একটা অ্যাড রান করছি, দ্যাটস ইট, অ্যাড রান করছেন, কি আসছে, এর রেজাল্ট কি ছিল,
আপনার বলতে হবে যে 20% সেল গত মাসে থেকে বেড়ে গেছে, বা আমি যখন ছিলাম 20% সেল আমি বাড়ায় দিছি, 30% এনগেজমেন্ট বাড়ায় দিছি, 40% রিচ বাড়ায় দিছি। এই যে পার্সেন্টেজ করে যে লেখা, এই ব্যাপারটা মূলত এখানে করা হয়। ওকে, সো মনে করেন আমি এই ভার্সনটাতে গেলাম এবং আমি এখানে একটু কমান্ড দিয়ে আপনাদের দেখাই এই ব্যাপারটা, যে আই হ্যাভ আই রান অ্যাডস, অথবা আই র্যান অ্যাড, মেটা অ্যাডস ফর SR Dream IT. So can you add uh, work experience uh, on my CV as a digital marketer, job position on SR Dream IT, and mention that I ran ads for them. Also, um, the results on ratio as a পার্সেন্টেজ। Okay. আচ্ছা, আমি তাকে যেটা বললাম বা আমি যেটা আউটপুটে বের করানোর চেষ্টা করতেছি, আমি তাকে বলছি যে আমি এসএডিএমএটিতে ডিজিটাল মার্কেটার হিসেবে ছিলাম, আমি অ্যাড রান করছি। So, এই যে আমি অ্যাড রান করেছিলাম সেটার আমার রেজাল্টটা, যে রেজাল্টগুলো, সেটা একটা ডেমো রেজাল্ট তুমি এখানে অ্যাড করো, যেখানে পার্সেন্টেজে থাকবে উত্তরগুলা। ওকে, এই যে এইটা এখানে দেখেন, এখানেও পার্সেন্টেজ যুক্ত করে দিছে, আই থিঙ্ক এখানেও পার্সেন্টেজ যুক্ত করে দিছে। এবার দেখেন মেন্টর এবং মার্কেটার, আপনি লাস্টের গুলো খেয়াল করেন, অ্যাচিভ এ ড্যাশ পার্সেন্ট ইনক্রিজ ইন কনভার্সন রেট, এত পার্সেন্ট ডিক্রিজ ইন কস্ট পার অ্যাকুইজিশন। কস্ট পার অ্যাকুইজিশন কি? আমার একটা কাস্টমার পেতে আগে 100 টাকা খরচ হইতো, বাট যখন মানে এসএডিএমএটি 100 টাকা খরচ হইতো, বাট যখন থেকে আমি জয়েন করছি তখন এই খরচ আমি কমায় ফেলছি। কত পার্সেন্ট? 20%। মানে আগে 100 টাকা খরচ হইতো, এখন হয়তো বা মনে করেন 80 টাকা খরচ হচ্ছে, 20% কমায় ফেলছি। আবার কি বাড়ায় ফেলছে? কনভার্সন রেট। মনে করেন আগে 100 জন মেসেজ দিলে 5 জন কনভার্ট হতো, এখন 10 জন কনভার্ট হয়। তো আমি ডাবল করে ফেলছি, 200% করে ফেলছি। তো আপনি যে কাজগুলো করছেন সেই ডাটাগুলো পার্সেন্টেজে বললে হবে কি জানেন? রেজাল্টটা অনেক বড় বড় দেখায়। ধরেন আপনার সেল আগের মাসে 100টা ছিল, বা আগের মাসে একটা পেজের জন্য সেল মাত্র 20টা ছিল, এই মাসে 30টা হয়েছে। সো 20টা থেকে 30টা কত বাড়ছে? 10টা করে বাড়ছে। সো 20 থেকে 30 যদি আপনি পার্সেন্টেজে করেন, এটা বলে যে অলমোস্ট 25% থেকে 50% এরকম একটা পার্সেন্টেজ আসে, যে এত পার্সেন্ট বাড়ায় ফেলছেন। ধরেন 50% বাড়ায় ফেলছেন বা 25% বাড়ায় ফেলছেন। সো পার্সেন্টেজে কিন্তু অনেক বেশি শোনায়। সো আপনি যদি অল্প সেলও বাড়ান, সেটা কিন্তু পার্সেন্টেজে বড় শোনাবে। সো এই জন্য পার্সেন্টেজ অলওয়েজ দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া কোম্পানিও না এটা ভিজুয়ালাইজ করতে পারে, ও তাহলে আগে এত ছিল, তারা মোটামুটি আগে 100টা সেল হইলে এখন 120টা সেল হয়, কারণ 20% সে বাড়ায় ফেলছে। তো এইভাবে তাও সে ক্যালকুলেট করতে পারবে যে কি পরিমাণ বাড়তেছে। সো অলওয়েজ রেজাল্ট গুলা পার্সেন্টেজে দিবেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিবেন, এমনকি প্রজেক্ট এক্সপিরিয়েন্স দিলে সেখানেও পার্সেন্টেজে দেওয়ার চেষ্টা করবেন। যে আমি এরকম একটা ক্যাম্পেইন রান করছি 100টা ক্লায়েন্টের জন্য, এত পার্সেন্ট রেট ছিল সাকসেস রেট, ট্রাফিক বেড়ে গেছে এত, অথবা সেলস বেড়ে গেছে এত। আমি একটা লোগো বানাইছি, লোগো লোগো না, মনে করেন আমি কন্টেন্ট বানানো শুরু করলাম, অর্গানিক মার্কেটিং শুরু করলাম, তারপর থেকে অর্গানিক রিচ বেড়ে গেছে 20%। আমি অ্যাড রান করছি, অ্যাডের মাধ্যমে রিচ বেড়ে গেছে, সেলস বেড়ে গেছে, কনভার্সন রেট বেড়ে গেছে, বা কনভার্সন পার্সেন্টেজ বেড়ে গেছে এত পার্সেন্ট। তো এভাবে করে আপনার মেনশন করে করে কাজগুলো করতে হবে। আমার পয়েন্টগুলো কি বুঝতে পারতেছেন? যেখানে কি কি করতে হবে আপনার পার্সেন্টেজে সবসময় উল্লেখ করবেন। আমি যেগুলো বলছি সেগুলো যদি নোট করেন, আপনার সারা লাইফ কাজে লাগবে। সিভি লাগে না এরকম কোনো সময় নাই। একেবারে স্টুডেন্ট অবস্থা থেকে শুরু করে চাকরি বলেন, ব্যবসা বলেন, যে কোনো জায়গায় আপনার সিভি নিজের হয় তৈরি করে কোথাও অ্যাপ্লাই করতে হবে, অথবা আপনার দেখা গেছে যে আহ, মানুষের সিভি আপনার চেক করে আপনি মানুষকে হায়ার করতেছেন। তো সিভির যে ফরম্যাট গুলো, সিভিতে কি থাকতে হয়, কি দেখতে হয়, সেগুলো আপনাদের সবার জানা প্রয়োজন। আচ্ছা, এখন এখানে আমি কিছু কোয়েশ্চেন জমছে, সেগুলো আমি উত্তর দিই। ওকে স্যার, আমি একটা ফেসবুক পেজের সিল নিয়ে কাজ করি, আমি সেগুলা দিয়ে দিব তো, তাই না স্যার? হ্যাঁ, আপনি একটা ফেসবুক পেজে কাজ করেন, আপনি সেটা এখানে দিতে পারবেন।
আপনি তারপর কি সেলস এ এক্সপিরিয়েন্স থাকলে কি অ্যাড করব? ডিজিটাল মার্কেটিং এর সাথে সেলসটা আসলে ডিরেক্টলি ভাবে ইন্টিগ্রেটেড না, তবে আপনি মেনশন করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আপনার এক্সপিরিয়েন্স আছে এবং এটা মার্কেটিং এর সাথে সেলস এর একটা মানে ভালো সম্পর্ক। সো যদিও ডিজিটাল মার্কেটিং ফিল্ডে কিন্তু আমরা এইভাবে সেলস এ মনে করেন আমরা যে জব করি মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে, মার্কেটে সেলস এক্সিকিউটিভ হিসেবে যে জবগুলো করি সেগুলো আর ডিজিটাল মার্কেটিং সেম না, বাট স্টিল আপনি এটা মেনশন করতে পারেন। So, আমি ব্যাংকিং সেক্টরে ছিলাম, ব্যাংকিং এক্সপিরিয়েন্স কে ফ্রিল্যান্সার হিসেবে সিভিতে অ্যাড করা ঠিক হবে? আচ্ছা, ব্যাংকিং এক্সপিরিয়েন্স সিভিতে অ্যাড করে আসলে খুব বেশি বেনিফিটেড হবেন না, বাট এটা তারপরে সিভিতে অ্যাড করে রাখতে পারেন, স্পেশালি আপনি বাংলাদেশ আমরা কিন্তু এখানে ফ্রিল্যান্সারের কাজ করতেছি না। সিভি কিন্তু ফ্রিল্যান্সিং এ লাগে না। সিভি কোথায় লাগে কেউ আমাকে বলতে পারেন? সিভি মূলত আমরা কেন বানাই? সিভি কোথায় লাগে? চাকরিতে লাগে। তো এখানে কিন্তু ফ্রিল্যান্সিং আসবে না। এখানে আমরা বাংলাদেশ অথবা বাইরের দেশে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি। কারণ আর্নিং এর ওয়ে তো জাস্ট ফ্রিল্যান্সিং না। আর আমি কখনোই কিন্তু আপনাদের আর্নিং এর ওয়ে একটাতে সীমাবদ্ধ রাখার চেষ্টা করি নাই। প্রথম থেকে একেবারে ডে ওয়ান থেকে আমি আপনাদের শুধু এইটাই এডুকেট করার চেষ্টা করছি যে আর্নিং এর অনেকগুলো ওয়েস। আপনার যদি স্কিলড হন, আপনি নিজের ব্যবসা দাঁড় করাইতে পারবেন, বাইরের দেশে ব্যবসা দাঁড় করাইতে পারবেন। আপনি দেশে ফ্রিল্যান্সিং করতে পারবেন, বাইরের দেশে ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনি দেশে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বাইরের দেশেও চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই জন্য কিন্তু আমি পুরো কোর্স মডিউলটা এইভাবে ডিজাইন করছি, যাতে আপনারা স্কিলড যদি হইতে পারেন, শিখে যদি থাকেন, প্র্যাকটিস যদি করে থাকেন, আপনি সবভাবে যাতে আর্নিং করতে পারেন। সো আজকের ক্লাসটা মূলত হলো বিভিন্ন জবে অ্যাপ্লাই করার জন্য। এটা কিন্তু আমাদের ফ্রিল্যান্সিং ফিল্ডে কোনো হেল্প করবে না। সো এই যে একজন কোয়েশ্চেন করছেন যে স্যার আমি তো এরকম টাইপের ব্যাংকিং এ মনে করেন চাকরি করছি, তো ব্যাংকিং এটা কি আমার ফ্রিল্যান্সিং এ হেল্প করবে? আপনার ফ্রিল্যান্সিং এ কোনো হেল্প করবে না, বাট আপনি যদি সিভি বানান সেটাতে মেনশন রাখতে হবে, কারণ আপনি কাজ করছেন। আপনার অন্তত হয়তো ডিজিটাল মার্কেটিং ফিল্ডে কিছু করেন নাই, বাট কোম্পানি অন্তত এইটা বুঝবে যে আপনার কিন্তু একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট বা কর্পোরেট লাইফের একটা এক্সপিরিয়েন্স আছে। যার এক্সপিরিয়েন্স নাই কর্পোরেট লাইফ কিরকম, তাকে কর্পোরেট কালচার বোঝানো অথবা কর্পোরেটের যে বিহেভিয়ার গুলো আছে সেগুলো শেখানোতেও কিন্তু সময় যায়। অনেকে কিন্তু কর্পোরেটের জন্য ম্যাচিউর নেয় না, তাই না? সো দেখা গেছে কর্পোরেট লাইফের একটা এক্সপিরিয়েন্স থাকে, আপনি একটা কোম্পানিতে জব করলে অনেক কিছু শিখবেন। সেই জিনিসটাই বা কয়জন জানে? সো এই জন্য আপনার যে কাজ করছেন সেগুলো মেনশন রাখতে হবে। বাংলাদেশে অ্যাপ্লাই করতে তো মাস্ট। সিভি আর রেজুমের মধ্যে ডিফারেন্স আপনার এত বেশি বুঝতে হবে না, জাস্ট এতটুকু মাথায় রাখবেন সিভি রেজুমে দুইটা অলমোস্ট সিমিলার। ভিন্ন কিছু ব্যাপার আছে, কিন্তু বাংলাদেশি রেজুমেটাকেই সিভি বলা হয়। তো আপনি সিভি রেজুমে দুইটা সিমিলার ধরেও কাজ করতে পারবেন, এটা বোঝার দরকার নাই। নর্মালি কারিকুলাম ভিটা হলো আপনার বাইরের দেশে বিভিন্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা বা আপনার জব এক্সপিরিয়েন্স থাকলে সেটাকে ধরা হয়, বাট নতুনদের জন্য এটাকে রেজুমে বলা হয়। বাট বাংলাদেশের রেজুমেটাকেই সবাই সিভি বলে ধরে বা সিভি হিসেবে চিনে। তো সিভি রেজুমে দুইটা সেম ধরে আপনি কাজ করেন, সমস্যা নাই। ফাইবারে সিভি ব্যবহার করতে হয় না, ফাইবার আমাদের কোনো সিভির কাজ নেই, ফাইবার হলো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, সিভি না। আমার বইটা পান নাই? বইটা যেখানে দেওয়া সেখানে ঠিকই দেওয়া আছে, রিসোর্স ফাইল চেক কইরেন। স্যার আমাদের কি রমজান মাসে ক্লাস হবে? অবশ্যই রমজান মাসে ক্লাস হবে, আপনাদের প্রচুর ক্লাস বাকি, এত এত ক্লাস নিব এই সেগুলো রমজান মাস পর্যন্ত চলে যাবে। এটা আমি জানি আপনাদের জন্য কষ্টের হবে, আমার জন্য কষ্টের হবে, রোজা রেখে এইরকম লম্বা টাইম ক্লাস নেবে এবং রমজান মাসে শুধু ক্লাস না, আমার উপর অনেক প্রেসার যাবে। বাট স্টিল আপনাদের অনেক কিছু শেখাইতে হবে। রমজান মাস ধর্মকর্ম করবেন, পাশাপাশি এই স্কিল গুলাতে সময় দিবেন। এই দুইটা যদি করতে পারেন, আপনি যেমন আখিরাতেও সাকসেসফুল হবেন, আপনি লাইফেও সাকসেসফুল হবেন। বুঝতে পারছেন? আবার এইটার বাদ দিয়ে ওইটা, আমি আমি নামাজ না পড়ে আমি ক্লাস করবো, আমি ক্লাস না করে নামাজ পড়বো, এরকম কোনোটাই করা যাবে না। দুইটাই করতে হবে। আমরা টাইমিংটা এখনো ঠিক করি নাই, শিডিউলটা সেভাবে করব যাতে আপনারা আপনাদেরও সুবিধা হয়, আমারও সুবিধা হয়। লিঙ্কডইনটা কি স্যার বাদ দেওয়া যায়? হ্যাঁ, বাদ দিতে পারবেন, সমস্যা নাই। আপনি যদি লিঙ্কডইন অনেক বেশি প্রবলেম করে, লিঙ্কডইন ব্যবহার করতে না চান, এটা নিয়ে কাজ না করতে চান, এটা মেনশন না করতে চান, আপনি বাদ দিতে পারবেন, কোনো সমস্যা নাই। পার্সেন্টেজ দিয়ে রেজাল্টের এসএস এর কাজটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা বলা যায়, রেজাল্টের এসএস এর একটা মানে স্ক্রিনশট না দিয়ে আপনি পার্সেন্টেজ, এটা ওয়ান কাইন্ড অফ রেজাল্ট বুঝাই দিতে পারছেন। আচ্ছা, ডাচ বাংলা ব্যাংকের পোস্ট আমার এখানে কমেন্ট সেকশনে কি করে? গ্রাহকদের তথ্য ঠিকানা হালনাগাদ সংরক্ষণ। আপনারা কি ক্লাসে মনোযোগ না দিয়ে দুনিয়ার সব কিছু করতে আগ্রহী? হ্যাঁ, ক্লাসে তো মনোযোগ দিতে হবে। ক্লাসে আপনি ডাচ বাংলার প্রমোশন করে লাভ আছে বা এটা ওইটার পোস্ট দিয়ে লাভ আছে? ক্লাসে ফোকাস করেন। কেউ কেউ তো সিভিও কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছে। আচ্ছা,
পার্সেন্টেজ দিয়ে রেজাল্ট গেল, তারপর ফেসবুক মার্কেটিং কি শেষ? যে ক্লাসগুলো করেছি ফেসবুক মার্কেটিং নিয়ে ওইগুলো করলেই হবে? হ্যাঁ, আপনার ফেসবুক মার্কেটিং আর কি শিখবেন? ফেসবুক মার্কেটিং, ফেসবুকের আপনার মেটা বিজনেস স্যুট, ফেসবুক অ্যাডস, অর্গানিক মার্কেটিং সবই তো কভার করে ফেলছি। এমনকি ফেসবুকে আপনি আইডিটাকে কিভাবে সেফ রাখবেন, সোশ্যাল মিডিয়ার যে সিকিউরিটি মেজার্স, সেই মেজারমেন্ট গুলোও আমি আপনার বলেছি যে এই ব্যাপারগুলো ফলো করলে আপনার আইডি গুলো কম হ্যাক হবে। সো অলমোস্ট সবই কভার করা হয়ে গেছে, এমনকি কন্টেন্ট ক্রিয়েশনও কভার করা হয়েছে। আচ্ছা, এটা না হয়ে গেল, এই যে সিভি ডিটেলস গুলা, এটা আপনার ডিজাইন করতে হবে না, আপনি এইভাবে রাখলে কি চলবে? আপনি সিভি কিভাবে ডিজাইন করবেন আমাকে কেউ বলতে পারবেন? সিভি তৈরি করার পরে ডিজাইন কি দিয়ে করবেন? ক্যানভা দিয়ে? আপনারা তো সবাই জানেন, তাহলে কি আর দেখাইতে হবে? আচ্ছা ঠিক আছে, দেখাই, আপনারা পরে আবার বলবেন যে স্যার দেখায় দেখায় না, শুধু ফাঁকি দেয়। আচ্ছা দেখা দিই। আপনারা মাইক্রোসফট অফিস দিয়েও করতে পারেন, ক্যানভা দিয়েও করতে পারেন, অনেকগুলো ওয়ে আছে, আমি সবগুলো দেখাই, ওকে? আচ্ছা, তো ফার্স্টে আমি ক্যানভা দিয়ে দেখাচ্ছি, ক্যানভা দিয়ে একটা আইডিয়া হবে, তারপর আমি আপনাদের থেকে আবার আচ্ছা কোয়েশ্চেন কিছু জমছে সেগুলো বলি। স্যার আমি এইচএসসি ড্রপ আউট, আমার ইংলিশ মোটামুটি বুঝি কিন্তু স্পোকেন ভালো না। স্পোকেন আমার নিজেরও খুব বেশি ভালো যে তা না, তবে আমি লিখতে পারি, আমি বুঝতে পারি, আমি মোটামুটি এটা দিয়ে চালায় নিতে পারতেছি, আপনিও পারবেন। স্পোকেন ইংলিশ আপনার তখন লাগবে যখন আপনি মিটিং করবেন, আর মিটিং করার সময় আমি একটা জিনিস সবসময় বলি, সেটা হলো কয়টা পয়েন্ট করে রাখা এবং ক্লায়েন্টকে কোয়েশ্চেন করা, ক্লায়েন্ট থেকে উত্তরগুলো শোনা। তো আপনার লিসেনিং স্কিল এবং টাইপিং স্কিলটা যদি ভালো থাকে বা আপনার রিটেন স্কিলটা যদি ভালো থাকে, আপনার 80-90% ক্লায়েন্টের কাজ হয়ে যাবে। কিছু কিছু ক্লায়েন্টের সাথে মিটিং, সেগুলো আপনি ওই রিটেন এবং লিসেনিং স্কিল দিয়ে আপনি কভার করতে পারবেন। আপনি শুধু শুনবেন, ক্লায়েন্টকে আপনি জাস্ট ধরে ধরে বলবেন, বা আপনি চ্যাট জিপিটি দিয়ে আগে থেকে কিছু ফরম্যাট বানায় রাখবেন যে ক্লায়েন্টকে আমি এগুলো এইভাবে এক্সপ্লেন করবো, জাস্ট ওগুলো রিডিং পড়বেন। রিডিং পড়লেই হয়ে যাবে। আর ক্লায়েন্টের থেকে বেশি বেশি ইনফরমেশন নিবেন, তার থেকে শুনবেন যে তার ব্যবসাটা কি নিয়ে, সে কি চাচ্ছে, তার মনে আশাটা কি, সে টাকার বিনিময়ে কি করতে চাচ্ছে, আপনাকে কি করাইতে যাচ্ছে, সবকিছু শুনবেন। শুনে সুন্দর করে আপনি আপনার যে আগে থেকে সাজানো কথাগুলো সেগুলো দিয়ে আপনি তার উত্তর দেওয়া শুরু করবেন, বা আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন। এটা আমাকে অনেক হেল্প করছে। কোনো কিছু একেবারে মনে করেন স্পোকেন ইংলিশে খুব বেশি এক্সপার্ট লেভেলের না হয়েও ক্লায়েন্টদের সাথে মিটিং করে কাজ আদায় করে নেওয়া, প্লাস তারাও কিছুটা জানে। তবে হ্যাঁ, ইংরেজিতে যে খুব ভালো কথাবার্তা বলতে পারে, দেখা গেছে কি বাংলাদেশে আমাদের বাবা মা তো বুঝেন না, যে অত কিছু বুঝে নাই, যে আমাদের ইংলিশ টাইপের, যে কি জানি বলে, ইংলিশ স্কুলগুলোকে কি জানি বলে, ভুলে গেলাম। ইংলিশ মিডিয়াম, তাই না? এই ইংলিশ মিডিয়ামের যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো আমাদের যারা বাবা মা ছিল মিডল ক্লাস ফ্যামিলি, অথবা গ্রামে যারা বড় হয়েছে, অথবা উপশহর টাইপের বড় হয়েছে, এত কিছু কিন্তু বুঝে না, তাই না? তো তারা বাংলা মিডিয়ামে পড়াইছে, সবচেয়ে লো কস্টে পড়ানোর চেষ্টা করছে। বাট এখনকার কিন্তু মানুষ অনেক এডুকেটেড, এখন অনেক জানে। এখন কিন্তু দেখবেন যে ইয়াং জেনারেশন তাদের ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে দেয়। ইংলিশ ভার্সন আছে, ইংলিশ মিডিয়াম আছে, এগুলোতে কেন দেয়? কারণ এইটার যে কি পরিমাণ ভ্যালু, আপনি ইংরেজি যদি পারেন, এইটাই আপনার আলাদা একটা ট্যালেন্ট। ইংরেজিতে আমরা ছোটবেলা থেকে 16 বছর পড়াশোনা করেও দেখা গেছে যে আমরা খুব বেশি ইংরেজিতে কথাবার্তা বলতে পারি না। হয়তোবা বুঝি, হয়তোবা লিখতে পারি, হয়তোবা শুনে বুঝতে পারি, হয়তোবা কিছুটা টুকটাক আধা ভাঙা ইংরেজিতে বলতে পারি, বাট পুরোপুরি ফ্রিকোয়েন্টলি বলতে পারি না। এই জিনিসটা এখন কভার করার চেষ্টা করতেছে এখনকার যে জেনারেশন আছে, তারা তাদের ছেলে মেয়েকে চেষ্টা করতেছে যে ইংলিশ মিডিয়ামে পড়ায় এই দুর্বলতাটা ছোটবেলা থেকে কাটায় নিতে। তাহলে কি হচ্ছে, যে আর আপনার এই দুর্বলতা থাকতেছে না, আপনি ক্লায়েন্ট মিটিং করেন অথবা আপনি ছেলেরে বিদেশে পাঠিয়ে দেন, সে বিদেশেও সমস্যা নাই, দেশেও সমস্যা নাই, চাকরিতেও সমস্যা নেই, ফ্রিল্যান্সিং এও সমস্যা নাই। ইংলিশ ভাষাটাই এরকম, ইংরেজি ভাষাটাই এত অস্থির। ভার্সিটিতে গিয়ে দেখি প্রায় ইংলিশ মিডিয়ামের, এটা বাস্তব কথা। একটা একটা ফানি কথা বলি, আমাদের ভার্সিটিতেও সেম, সব ভার্সিটিতে সেমই থাকে। এখন কথা হলো, দেখেন ইংরেজিতে কথা কে সারাদিন বলে, কয়জন অভ্যস্ত? আপনি দেখবেন যে আপনার মনে করেন কিছু হাই ক্লাস ফ্যামিলি, কিছু হাই ক্লাস লোকেশন থাকে, কিছু হাই ক্লাস স্কুল থাকে বা ভার্সিটি থাকে, সেগুলোতে না ইংরেজিতে কথাবার্তাটা খুব কমন। আপনাদের এটা দেখবেন যে তাদের ইংলিশ কথাবার্তা খুব ভালো, তাদের চাল চলনের একটা আলাদা ভাইব আছে, তাদের দেখা গেছে যে বাইরের দেশের একটা ফিল আছে সবকিছুতে, কারণ তারা সেরকম ফ্যামিলিতে বিলং করে। বাট আমরা বাংলাদেশে কিন্তু 80-90% মিডিয়াম মানে মিডল ক্লাস ফ্যামিলি অথবা লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। তো আমাদের কিন্তু ওরকম লাইফ স্টাইল সাধারণত হয় না। তো আমি আমার ভার্সিটিতে ইংরেজিতে কিন্তু পড়াশোনা করছি, ইংরেজিতে লিখে টিখে আসছি, এমনকি আমাদের প্রেজেন্টেশনও ইংরেজিতে দিতে হয়েছে, এবং ওইটা ছিল আমার সবচেয়ে টাফেস্ট কাজ। যে একে তো আমি পাবলিক স্পিকিং ভার্সিটি লাইফে পারতাম না, তারপর আবার পাবলিক স্পিকিং পারি না, তো পারি না, ইংলিশ স্পিকিং ভালো ছিলাম না তখন, ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে। তো দেখছি ইংরেজিতে যখন আবার সবার সামনে দাঁড়ায় স্টেজে বলতে হইতো, আমার হাত পা শুধু কাঁপতো। So, এখন আমার পাবলিক স্পিকিং এর ব্যাপারটা খুব ইজিলি কভার হয়ে গেছে। কথা বলতে বলতে বিভিন্ন জায়গায়, আপনাদের সামনে কথা বলতে বলতে, অফলাইন সেমিনারে, স্টেজে উঠে আমি মোটামুটি বিভিন্ন ভার্সিটিতে যে যে এখন প্রোগ্রাম করে আসি। সামনে সিলেটে যাব 24 তারিখে, সিলেটে যদি আপনারা কেউ থাকেন ইনশাল্লাহ দেখা হবে, সাস্টে আমি আসতেছি। তো এই বিভিন্ন ভার্সিটিতে প্রোগ্রামের জন্য দেখা গেছে যে আমি কথা বলে এই পাবলিক
স্পিকিং এর কথা বলার ভীতিটা কেটে গেছে। আর ইংলিশ স্পিকিং এর যে ব্যাপারটা ছিল সেটা এখনো মনে করে কাটানোর চেষ্টা করতেছি। তো আমাদের ইউনিভার্সিটিতে টিচার হঠাৎ করে একবার মানে তারাও বাংলাতে কথাবার্তা বলে ক্লাস নেয়। তো হঠাৎ করে একবার ভিজিটে আসছিল আমাদের ইউনিভার্সিটি থেকে, না বাইরের দেশে একটা প্রজেক্টের জন্য কিছু ইংলিশ মনে করেন কি বলে ইউএস এর বা ইউকে এর এরকম কিছু কান্ট্রি থেকে কিছু ভিজিটর আসছিল। তো তারা পরিদর্শন করবে। তো তখন আমাদের এক টিচার ইংরেজিতে কথা মানে তাকে বলে দিছে উপর থেকে, ডিন অফিস থেকে, যে আপনি ইংরেজিতে কথা বলতে হবে। তো উনিও ইংরেজিতে কথা বলতে পারতেছে না। মানে আমরা স্টুডেন্টরা কি বলবো, আমাদের পাবলিক ইউনিভার্সিটি টিচার উনি থতমত খাচ্ছে, কারণ উনিই বা কয়দিন ক্লাস নিছে, উনি ঠিক আছে আমাদের বইপত্র বাট বাংলাতে বুঝায়, বাংলাতে ক্লাস নিয়ে অভ্যস্ত, ইংরেজিতে বলতে যে স্যারের অবস্থায় মনে করেন টাইপ। সো পরে দেখা গেছে যে স্যারই মনে করেন থতমত খেয়ে গেছে, আমরাও বুঝতেছি স্যারের অবস্থা, স্যারও বুঝতেছে তার অবস্থা। কি যে একটা মানে ব্যাড সিচুয়েশন। কারণ এবং উনি যে টিচার হিসেবে খুব খারাপ তা না, উনি কিন্তু হিউজ ট্যালেন্টেড একটা টিচার, এবং উনার যতগুলো পাবলিকেশন, উনি যতগুলো রিসার্চ পেপার পাবলিশ করছে, উনি এখন কিন্তু বাইরের দেশে আছে, বাইরের দেশে পিএইচডি করতে গেছে। তো ইংরেজিতে দুর্বলতা থাকতেই পারে, এটা লজ্জারও কিছু না, এটা ফানও কিছু না, এটা দুর্বলতা কাটানোর সবাই চেষ্টা করে। অনেক ইংরেজি ভালো বুঝে ভালো লিখতে পারে, কিন্তু যখনই হঠাৎ করে কথা বলতে দিবেন সে দেখা যাচ্ছে থতমত খেয়ে যায়। সো টিচারের ওই দিনের অবস্থা দেখে আমারই খুব খারাপ লাগছিল, বাট উনি কিন্তু খুবই ট্যালেন্টেড টিচার। উনি ইউএসএ তে পিএইচডি করতে গেছে, ইউএসএ ইউনিভার্সিটি গুলোতে পিএইচডি করা কিন্তু যেমন তেমন ব্যাপার না, ওনার রিসার্চ আর্টিকেল গুলা একেবারে ইন্টারন্যাশনাল সব পাবলিকেশন গুলোতে, আমাদের ভার্সিটিতে বলা যায় টপ 5 টিচারের মধ্যে উনি পড়ে। বাট উনারই যদি থতমত খায়, আমি স্টুডেন্ট অবস্থায় ওই দিন নিজেরে মোটামুটি ফিল করছি যে যাক ভালো, স্টুডেন্ট অবস্থায় পারি না, কোনো সমস্যা, আমার টিচারই যদি না পারে আমি না পড়লে সমস্যা নাই। বুঝতে পারছেন? সো এটা নিয়ে কখনো লজ্জা ফিল করবেন না। আর এটা কখনো ভাইবেন না যে ইংরেজি পারেন নাই, ফ্রিল্যান্সিং লাইফ শেষ। 5 বছর ধরে করতেছি, মোটামুটি আমি নিজেও জানি আমরা থতমত খাবোই, বাট এটা ক্লায়েন্টও বুঝে। বাট ওই আগে থেকে প্রিপারেশন নিলে আপনার কোনো সমস্যা হবে না। প্লাস আপনি ওই যে বললাম যে লেখা দিয়ে মোটামুটি মোস্ট অফ দ্য প্রবলেম সলভ করে ফেলতে পারবেন। আর এখন চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি কে ক্লায়েন্ট যা বলতেছে আপনি যদি টাইপ করেন ইনস্ট্যান্ট উত্তর দিবে, সেটা পইরা চ্যাট জিপিটি থেকে শোনায় দিবেন। পড়তে তো পারেন ইংরেজি, এটা তো কোনো সমস্যা নাই। আচ্ছা স্যার, লিঙ্কডইনে তো অনেক জব রিকোয়ারমেন্ট চাই, ওইগুলো তো আমাদের সাথে মিলে না, যেগুলো মিলে না সেগুলোতে অ্যাপ্লাই করবেন না। স্যার এটা কি ডিসক্রিমিনেশন করা হয় না? কিসের মধ্যে ডিসক্রিমিনেশন? আচ্ছা বুঝি নেই, যাই হোক। স্যার এখন $15 কমে মেসেজ ক্যাম্পেইন রান করা যায় না, এরকম তো হয় না? আমি তো $5 ক্যাম্পেইন করতে পারি, $2 করতে পারি, $3 করতে পারি। আপনি সাপোর্ট আইছেন, সাপোর্ট থেকে এটা সলভ করে দেওয়া হবে। স্যার এমন কোনো সুযোগ দেওয়া যায় আমাদের এসআরডিমাইটির হয়ে অ্যাড রান করা বা অন্য কোনো পেজের একটা রিয়েল পোর্টফোলিও বা একটা এক্সপিরিয়েন্স নেওয়া? আচ্ছা পোর্টফোলিওর ব্যাপারগুলো আপনাদের আছে, পোর্টফোলিওর একটা ব্যাপার, সেটা হলো আপনাদের, আমি শুক্রবারে বলবো না, এটা এজেন্সির সাথে কথা বলতে হবে, আমাদের এজেন্সি থেকে পোর্টফোলিও ম্যানেজ করার একটা ব্যবস্থা আছে। আর আরেকটা হলো যেটা এসএডিএমআইটি অ্যাড রান করা, ওইটা আসলে শুভ স্যার নিজে সামলান। শুভ স্যার হলো অ্যাড এর যতগুলো কাজ আছে এসএডিএমআইটি সব টাইপের উনি নিজে করেন, কারণ আমরা সবাই তো মার্কেটার। তো আমাদের যেহেতু ফাউন্ডার এন্ড সিইও হলো শুভ স্যার, উনি নিজে এই অ্যাড এর ব্যাপারগুলো, রেজাল্টের ব্যাপারগুলো উনি নিজে সামলান। বাবার আইডি দিয়ে ফাইবার অ্যাকাউন্ট করা যাবে? হ্যাঁ করা যাবে, বাট এখনই খুলে ফেললেন না, ক্লাস আছে, একটু ওয়েট করেন। মাইক্রোসফট ওয়ার্ড 2007 দিয়ে কি আই নিড মাইক্রোসফট ওয়ার্ড 2007, এটা আমার কাছে নাই, বলতে পারতেছি না। চিটাগং এ আসেন, চিটাগং এ আপাতত কোনো প্ল্যান হয় নাই, বাট ইনশাল্লাহ সামনে যদি প্ল্যান হয় আসবো, আসার ইচ্ছা আছে সব জায়গায়। গুগল অ্যাডস এর ক্লাস তো আপনাদের হয়েছে, গুগল অ্যাডস কি আপনারা ক্লাস করেন নাই? গুগল অ্যাডস এর ক্লাস হয়েছে তো। $10 দিয়ে এনগেজমেন্ট ক্যাম্পেইন করলে কয়টা ফলোয়ার আসবে? আপনি যদি ভালো কন্টেন্ট দিয়ে আপনি নন টার্গেটেড ফলোয়ার বাড়াইতে চান, আপনি নন টার্গেটেড ফলোয়ার এক এক ডলার আপনি 1 থেকে 2 হাজার পাবেন। এখন তো ভালো ভালো টপিক আছে, ডক্টর ইউনুস তো মারাত্মক মারাত্মক নতুন নতুন এক একটা ব্লাস্ট করতেছে, যে বাংলাদেশে মনে করেন নার্সিং চালু করা উচিত, মানে একেবারে বাইরের, উনি তো ইকোনমিস্ট তাই না? উনি ইকোনমি নিয়ে কাজ করে, উনি হলেন বাইরের দেশে কি হচ্ছে না হচ্ছে বিভিন্ন দেশ ভিজিট করে, হাল প্রাইজের মতো মানে জাজ হিসেবেও ছিলেন। তো বিজনেসে কি হচ্ছে না হচ্ছে সবই জানেন। So, উনি যে আইডিয়া গুলো দিচ্ছেন এক একটা ব্লাস্ট, তো উনাকে নিয়ে যদি একটা অ্যাড রান করেন, অথবা এরকম কোনো ট্রেন্ডিং কোনো টপিক নিয়ে যদি অ্যাড রান করেন, আপনি এক এক ডলারে 1,000 2,000 লাইক আনতে পারবেন। বুঝতে পারছেন? তো আপনি নন টার্গেটেড অ্যাড রান করবেন। আচ্ছা যাই হোক, আমি সিভি লিখে একটু সার্চ করে আপনাদের কিছু টেমপ্লেট দেখাই। সিভি লিখে সার্চ করলাম, এখানে অনেকগুলো ভালো ভালো টেমপ্লেট চলে আসলো। যে কোনো একটা সিম্পল, এই যে এই সিম্পল গুলা বেশি মনে করেন প্রেফার করে ক্লায়েন্টরা, বা বিভিন্ন জবে এই সিম্পল গুলা বেশি প্রেফার করে। এই যে এত রঙিন হাজারটা কালার দেখতেছেন, এইগুলা কিন্তু খুব বেশি প্রেফার করে না। হ্যাঁ কালার থাকতে পারে, হালকা এক কালার থাকতে পারে, বাট সিম্পল গুলা যত সিম্পল তত আপনি ভালোভাবে নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন। এখানে নিজের আলাদাভাবে মনে করেন অনেক ডিজাইন করা, ডেকোরেশন করা, ডানে বামে লাল নীল বাতি দিয়া চটপটির দোকান বানানোর কোনো প্রয়োজন নাই। ওকে।
একটু জুম করে নিচ্ছি এখন। জুম করলে এখানে বুঝতে পারবেন যে আপনার ইনফরমেশন গুলো কিভাবে বুঝাই মানে বসাইতে হবে। এখানে আপনার নাম বসবে, এখানে আপনার হয়তো বা ডেজিগনেশন যেটাতে অ্যাপ্লাই করতেছেন, এখানে আপনার কন্ট্যাক্ট ইনফো গুলা, তাই না? এখানে প্রফেশনাল এক্সপিরিয়েন্স আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স দিবেন। আর এডুকেশনের ক্ষেত্রে আপনি এডুকেশন গুলা বসাবেন, সার্টিফিকেশন আপনার সার্টিফিকেশন বসাবেন, অথবা সার্টিফিকেশন সরা দিয়ে আপনি স্কিল গুলা বসাবেন। তো এখানে টেমপ্লেট আছে 8-10 হাজার। এই 8-10 হাজার টেমপ্লেট বা কয়েক হাজার টেমপ্লেট কত আছে, 11,248টা টেমপ্লেট আছে। তো কারো যদি ক্যানভা প্রো নেওয়া থাকে তাহলে সবগুলা টেমপ্লেট আপনি ব্যবহার করতে পারবেন। আর আমার এখন ক্যানভা ফ্রি নেওয়া আছে, তো আমি ফ্রিটা দিয়ে যদি করি তাহলে কিন্তু আমার সবগুলা টেমপ্লেট ব্যবহার করতে পারবো না, আমি ফ্রি গুলা করবো। বাট এই ফ্রি গুলাও এনাফ। এই যে দেখেন একটু হালকা কালারিং এর মধ্যে যদি চান এটা ঠিক আছে। এটাতে যদি যান আপনি আপনার ফটোটা আপলোড করে দিবেন, ক্যানভার কাজ তো সবাই পারেন। তো ক্যানভার কাজ আলাদা দেখাচ্ছি না, আমি আইডিয়াটা দিয়ে দিচ্ছি যে কিভাবে কি করবেন। ওকে, তো এখানে দেখেন এডুকেশন গুলো বাঁ সাইডে দিছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডান সাইডে দিছে। এখন আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই, আপনি এটাকে চেঞ্জ করে প্রজেক্ট এক্সপিরিয়েন্স বানায় দেন। একটা প্রজেক্ট এক্সপিরিয়েন্স বানায় দেন যে আমার প্রজেক্ট এক্সপিরিয়েন্স আছে। সিম্পল। আপনি এখানে প্রজেক্ট এক্সপিরিয়েন্স দিলেন, রেফারেন্সের জায়গায় আপনি রেফারেন্সটা বাদ দিয়ে দেন। এখানে আপনি একটু ফাঁকা রাখেন, সমস্যা নেই, আপনি এখানে যদি ফাঁকাও রাখেন প্রবলেম নেই। আপনার যতগুলো আছে আপনি প্রজেক্ট এক্সপিরিয়েন্স বাড়া দেন। অ্যাবাউট মিতে আপনি অ্যাবাউট মিও দিতে পারেন, অথবা এখানে প্রফেশনাল সামারি এই টাইটেলটাও দিতে পারেন। তাহলে উপরে ফটো হচ্ছে আপনি কোন জবে অ্যাপ্লাই করতেছেন, আপনার নাম, এই তিনটা জিনিস। বাঁ সাইডে আপনার কন্টাক্ট ইনফো, তারপর এডুকেশন, তারপর স্কিলস, তারপর ল্যাঙ্গুয়েজ। আর ডান সাইডে আপনার সম্পর্কে লেখা এবং প্রজেক্ট এক্সপিরিয়েন্স লেখা। তো আপনার সম্পর্কটা যদি বাড়ায় দেন তাহলে কিন্তু দেখা গেছে এই প্রজেক্ট এক্সপিরিয়েন্স থেকে বাকি জিনিসগুলা আপনি একটু টেনে যদি নিচে নামায় নেন তাহলে কিন্তু সমান সমান হয়ে যাচ্ছে, তাই না? তো এখানে একটু লেখা মনে করেন বাড়ায় দিলাম, আমি কপি করলাম, কপি করে এখানে আবার পেস্ট করলাম। তো লেখা এখানে বেড়ে যাচ্ছে, আর প্রজেক্ট এক্সপিরিয়েন্স নিচ থেকে শুরু হচ্ছে, তারপর পুরো সিভিটা একটা ফুলফিল একটা সিভি মনে হচ্ছে। এই যে দেখেন, সুন্দর একটা সিভি হয়ে গেছে। তো ব্যাপারটা এরকম যে আপনি জাস্ট ক্যানভা থেকে একটা সিভি দেখবেন, সেখান থেকে আপনি এডিট করবেন। তাছাড়া ক্যানভা বাদেও আরো অনেকভাবে সিভি ডিজাইন করা যায়। যেমন আপনি যদি গুগলে সার্চ করেন সিভি ফরম্যাট বা সিভি রেজুমে টেমপ্লেট এরকম লিখে যদি সার্চ করেন আপনি অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন। এখানে দেখেন এই যে নোভা রেজুমে, নোভো রেজুমে ওয়েবসাইট আছে, আপনি এখানে যেতে পারবেন। মনে করেন resume.io, এগুলো তো ফ্রি বিভিন্ন টেমপ্লেট আছে যেগুলো আপনি জাস্ট এডিট করবেন। আপনার যে চ্যাট জিপিটি যে ডিটেলস গুলো দিছে সেগুলো কপি করবেন, সেগুলো এখানে পেস্ট করবেন। আর চ্যাট জিপিটি কে কিন্তু আপনি বইলা দিয়েন না যে তুমি একটা সিভি বানাও। চ্যাট জিপিটি কে আপনার নিজের সম্পর্কে জানাইতে হবে, আপনি কি করছেন, কোন প্রজেক্টে কাজ করছেন। বারবার কমান্ড দিয়ে 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 একটা পারফেক্ট সিভি ফরম্যাট তৈরি করবেন। এখানে এই স্ট্রাকচারটা দেন কপি করে করে আপনি টেমপ্লেটে বসাবেন, আপনার কাজ কমপ্লিট। সিম্পল, এই ব্যাপারটা বুঝতে পারছেন? চ্যাট জিপিটি তে আপনি নিজের ইনফরমেশন দিবেন, সিভি বানাবেন, সেই সিভির ডিটেলস কপি করে পছন্দ মতো একটা ক্যানভা টেমপ্লেট, 11,000 টেমপ্লেট আছে, একটা কি পছন্দ হবে না? একটা পছন্দ করে আপনি জাস্ট তৈরি করে নেবেন। পারবেন না? ইনশাল্লাহ পারবেন বলছেন যেহেতু, ইনশাল্লাহ পারবেন, এটা আমি বলে দিই। আমি বিশ্বাস করতেছি। ওকে, আচ্ছা। আচ্ছা, এখানে আপনি আপনাদের কিছু কোয়েশ্চেন নিয়ে দেন কভার লেটারটা দেখাচ্ছি। স্যার, ইমেল সিগনেচার কিভাবে বানাবো? আচ্ছা, ইমেল সিগনেচার যদি শিখতে চান আপনি, খুব বেশি তো কিছু লাগে না, আপনি একটু ইউটিউবে একটা সার্চ করেন, ইউটিউবে ইমেল সিগনেচার উপর না হইলেও 500 700 5-10 হাজার ভিডিও। এককালে ইমেল সিগনেচার অনেক ভ্যালু ছিল, এখন তো এত কিছু লাগেও না। ইমেল সিগনেচার বানাইতে চান, ইমেল সিগনেচার লিখেন, দেখেন এখানে একটা আছে জিমেইলে কিভাবে ইমেল সিগনেচার বানাবেন। 8 মিনিটের একটা ভিডিও, এটা কত 10 মিনিটের একটা ভিডিও, এটা হলো 9 মিনিটের একটা ভিডিও, 1 মিনিটের একটা ভিডিও। যে কোনো একটা ভিডিও দেখেন, 1 থেকে 5 মিনিট বা 10 মিনিট লাগবে শিখতে। কিছু কিছু স্কিল না একটু এক্সপ্লোর করেও শেখাটা উচিত। মনে করেন আপনার ইমেল সিগনেচার বানানোর ইচ্ছে হইলো, হইতেই পারে তাই না, এটা আপনার কাছে মনে হয়েছে এটা আমার দরকার, আমি ইমেল পাঠাবো, একটা সিগনেচার রাখবো। তো এই যে জিনিসটা একটা সার্চ করবেন। আমি কি আপনাদের থেকে এতটুকু এক্সপেক্ট করতে পারি না? শামিম, আপনার কথা, আমার কথা বুঝতে পারছেন? একটা ভিডিও দেখে আপনি শিখতে পারবেন না? এরকম ছোট ছোট জিনিস যখন ইচ্ছা করবে জাস্ট একটা সার্চ করবেন, শিখে নিবেন। বুঝতে পারছেন? মানে আমি শিখাইতে যে পারবো না তা না, আমি চাই যে আপনারাও একটু এরকম হন যে একটা সার্চ করে 5 মিনিট একটা ভিডিও দেখে শিখেই ফেলেন, তাই না? আর চমক স্যার নাকি আবার দেখাইছে একজন বলতেছে, তো চমক স্যারের ক্লাস হয়তো বা সবাই পায় নাই, যার কারণে এটা নাও হইতে পারে। আচ্ছা, সিভিটা কি নিজের পিকচার দেওয়া কম্পালসারি? আপনি নিজের পিকচারের সহ যদি কোনো ফরম্যাট চুজ করেন সেখানে পিকচার দিতে হবে। আর পিকচার ছাড়া যদি কোনো ফরম্যাট চুজ করেন আপনি পিকচার ছাড়াও সিভি দিতে পারবেন। সিভিতে পিকচার দেওয়া কোনো নেসেসারি কিছু না, নেসেসারি কোনো পার্ট না সিভিতে। সিভিতে আপনার চেহারা দেখে কেউ নিবে না। এখন মেয়ে হইলে দেখা গেছে যারা মনে করেন নিজের ফেস দেখায় তারা একটু ফেস দেখাইতেও পারে, যে যদি তাদের ফেস দেখে তারা একটু বায়াসনেস কাজ করে, এটা হয়ও। এটা হয়ও, স্টাডি শো করছে যে আসলে আপনার ছেলে হোক অথবা মেয়ে, আপনার ফেস যদি সুন্দর হয় মানুষ না আপনার দোষও মাফ করে দেয়।
একটা অদ্ভুত স্টাডি আমি কয়েক বছর আগে দেখছিলাম যে আপনি যদি ভালো মানে দেখতে অনেক সুন্দর হন, এটা সবচেয়ে পারফেক্ট উদাহরণ হলো আই থিঙ্ক টেড বান্টি, কিছু একটা এরকম, টেড বান্টি না, টেড বান্ডি আমেরিকান সিরিয়াল কিলার। সে একজন খুনি ছিল, বাট এটা ইউটিউবে দেখালে আবার এটা ঝামেলা হয়ে যাবে, আমি তার ফেসটা বেশি না দেখালাম। তো টেড বান্ডির উপর অনেক স্টাডি আছে। তো সে সুন্দর ছিল, মেয়েরা ওর জন্য পাগল ছিল, এবং সে যে এত সিরিয়াল কিলিং করছে বাট স্টিল কেউ বিশ্বাস করতে চায় না, মানে সুন্দর মানুষগুলো দোষ করলেও ভুলে যায় বা মানুষ মাফ করে দেয়, এটা একটা সাইকোলজিক্যালি অটোমেটিক সবার মধ্যে কাজ করে। তো যাই হোক, সেটাতে ইনডেপথ গেলাম না। তো আপনি যদি নিজের ফেস নিয়ে অনেক গর্বিত থাকেন, আপনি ফটো দিতে পারেন। আর যদি আপনি এত বেশি মনে করেন যে ফেসটা দেখানোর প্রয়োজন নাই, সিভিতে ফেস না দেখাইলেও চলবে, কেউ ফেস দেখে আপনার কাজ দিবে না, আপনার এক্সপিরিয়েন্স দেখে কাজ দিবে। আর তাছাড়া আপনার কিন্তু ইন্টারভিউতে কল করবে, সো ইন্টারভিউতে কল করলে, মানে বাংলাদেশের কথা বলতেছে, ইন্টারভিউতে কল করলে তখন তো সামনাসামনি আপনার দেখা সাক্ষাৎ হচ্ছেই, প্লাস ওইখানে আপনার কথাবার্তার দ্বারা যদি আপনি পড়াইতে পারেন বা আপনি যদি কথাবার্তার দ্বারা বুঝাইতে পারেন যে আপনি একজন এক্সপার্ট, আপনি কাজ পেয়ে যাবেন। বাইরের দেশের ক্ষেত্রেও সেম মিটিং হইতে পারে, মিটিং হইলে সেম আপনি যখন কথাবার্তা বলবেন, কথা হলো এখানে ম্যাটার করে, কাজ ম্যাটার করে, ফেস না। ওকে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ফেস ছাড়া আপনি ফেস ব্যবহার না করে আপনি সিভি বানাইতে পারবেন, সমস্যা নাই। তারপর হলো 2018-তে ক্লাস 7 পর্যন্ত স্কুলে পড়েছি, আর মাদ্রাসায় প্রায় 1 বছর পড়েছি। 19-20 ফ্যামিলি প্রবলেমের জন্য আর পড়তে পারিনি। এখন আমি কি আমার সিভিতে এটা দিতে পারবো? আপনি যতটুকু পর্যন্ত পড়েছেন সবগুলো আপনি সিভিতে মেনশন করেন, কোনো সমস্যা নাই। আর আপনি যদি এডুকেশনটা অ্যাভয়েড করতে চান, সেটাও করতে পারেন। স্যার, ফাইবার 2022-এ খুলছে। আচ্ছা, যদি 2022-এ আপনি ফাইবার খুলেন তাহলে তো ভালো, আপনার তো আর নতুন করে খুলতে হচ্ছে না, সামনে ক্লাস আছে, বা ফাইবারে তখন দেখে নিন। ইংলিশ ক্লাসে শিখাইছে, ইংলিশ ক্লাসে যদি আপনাদের শিখাই ফেলে তাহলে ভালো, অনেকে ইংলিশ ক্লাস পাই নাই। সো তাদের জন্য আহ, সমস্যা নেই, আমি ওই যে বললাম ইউটিউব ভিডিও দেখে ইমেল সিগনেচারটা শিখে ফেলতে পারেন, যাদের ইচ্ছা আছে। আমি এইভাবেই শিখি, এই তো ভালো, এই যে অনেকেই আছে যারা নিজে নিজে একটু এক্সপ্লোর করে, কারণ ছোট ছোট অনেক কিছু আছে যারা হইতেই পারে আপনার জানতে ইচ্ছা করছে, আর জানার কোনো শেষ নাই, শেখারও কোনো বয়স নাই, বুঝতে পারছেন? যত ইচ্ছা তত জানবেন, দরকার হলে আমারও কিছু শিখান, আমার নিজে আসলে এত রিসার্চ করে পোষায় না, মাঝে মাঝে আমি নিজেই কাহিল হয়ে যাই। আচ্ছা, 50 টাকা ক্যানভা প্রো নিছি। গুড, ভালো। চালান ক্যানভা প্রো, 50 টাকা দিয়ে নিয়ে চালান, সমস্যা নাই। কভার লেটার কি কিভাবে, আচ্ছা এখন কভার লেটার আমি চলে যাই। এখন মনে করেন আপনি সিভি বানাইছেন, সিভি বানানোর পরে আপনি দেন বলবেন, নাও রাইট এ কভার লেটার ফর মি। দ্যাটস ইট। সিভি বানানোর পর একটা কমান্ড দিবেন, কভার লেটার বানায় ফেলবেন। কভার লেটার মূলত কি, যখন যে কোম্পানিতে অ্যাপ্লাই করবেন সেই কোম্পানি নিয়ে, আপনাকে নিয়ে, এই দুইটা নিয়ে কিছু কথাবার্তা থাকে। ফার্স্টে এই যে দেখেন কি লেখছে, আমি খুবই এক্সাইটেড আপনার এই কোম্পানিতে এই পজিশনে অ্যাপ্লাই করার জন্য, আর আমার খুবই ভালো এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এইগুলো এগুলো নিয়ে আমি খুবই কনফিডেন্ট যে আমার 5 বছরের এক্সপিরিয়েন্স আপনার কোম্পানির জন্য আমি দিতে পারবো। তারপর আমি যে কোম্পানিগুলোতে কাজ করছি সেগুলোতে আমার ব্যাপারগুলো, মানে সিভির একটা সামারি আপনি এখানে দিচ্ছেন। ফার্স্টে তার কোম্পানি এবং কোম্পানির জন্য যা প্রয়োজন সেগুলো নিয়ে কিছু কথা বললেন, দেন নিজের এক্সপিরিয়েন্স গুলো নিয়ে একটু এখানে হাইলাইট করলেন, দেন তার কোম্পানিতে যে এই এক্সপিরিয়েন্স গুলো কাজে লাগে তার কোম্পানির গোল গুলো অ্যাচিভ করা, প্লাস তার কোম্পানিকে অনেক ভালো একটা পজিশনে নিয়ে যাওয়ার জন্য আপনি অনেক চেষ্টা করবেন, সেটা নিয়ে বলে এটা শেষ করে দেওয়া হয়। এখানে 3টে স্টেপ থাকে, আপনার যদি বেশি বড় মনে হয় আপনি বলতে পারেন যে মেক ইট শর্টার, এটা সংক্ষিপ্ত করে দাও, সংক্ষিপ্ত করে দিবে। মাঝখানে বর্ণনাটা সংক্ষিপ্ত করে দিল, দেন আপনি এটা ব্যবহার করবেন। এখন কভার লেটার ডিজাইন কোথায় পাবেন? সেম, আপনি এখানে সিভি যেমন লিখছেন কভার লেটার লিখবেন। কভার লেটার অনেক একেবারে কি বলবো, সিম্পল টাইপের হয়, এখানে কোনো বেশি ডিজাইন এমনও হয় না। তো এটা একটা পারফেক্ট কভার লেটার উদাহরণ আমি আপনাদের এইখানে দেখাই। এই কভার লেটারটা যদি একটু খেয়াল করেন, আমি একটু জুম করে দিচ্ছি। সেম এখানে অলিভিয়া উইলসন অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে অ্যাপ্লাই করছে, অ্যাড্রেস। তারপর এখানে মনে করেন যার কাছে পাঠাচ্ছে হায়ারিং ম্যানেজার, তার অ্যাড্রেস বা তার ডিটেলস গুলা। তারপর জব রেফারেন্স সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার ডিয়ার হেলেন। তারপর দিয়ে এখানে কিছু লেখা শুরু হয়েছে, যেটা চ্যাট জিপিটি দিয়ে বানাইছেন, এটা মাঝখানে পেস্ট করে দিবেন। লাস্টে আপনার নাম আর একটা সিগনেচার। এখন আপনি যদি কাউকে ইমেল পাঠান,
ইমেলের মাধ্যমে যদি কোনো জবে অ্যাপ্লাই করেন, অনেক সময় ইমেলের মধ্যেই কভার লেটারের পার্টটা বসায় দিতে পারবেন, মানে ডিয়ার হেলেন বা ডিয়ার হায়ারিং ম্যানেজার বা ডিয়ার শায়েক স্যার, এটা লিখে আপনি মনে করেন এখানে পুরোটা পাঠিয়ে দিলেন, সিনসিয়ারলি আপনার নাম দিয়ে দিলেন। এভাবে করে আপনি সিভিটা যুক্ত করলেন, কভার লেটারটা ইমেলের মধ্যে দিয়ে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, পার্সোনালি যদি কারোর সাথে কাজ করা হয় ইমেলের মাধ্যমে। যদি আর যদি আপনার এরকম হয় যে বাংলাদেশে আপনি কোনো জবে অ্যাপ্লাই করছেন, আপনার কভার লেটার সিভি এগুলা প্রিন্ট করে আপনার তারপর সেগুলা আপনি জমা দিতে হয়। সো কভার লেটার সিভি এটা ডিপেন্ড করে, সিভি তো সব জায়গায় লাগবে, কভার লেটারটা ডিপেন্ড করে যে আপনার কোনো জবের জন্য আপনি অ্যাপ্লাই করলে সেখানে কভার লেটার চাচ্ছে কিনা, বা কোনো রিকোয়ারমেন্ট দিছে কিনা, বা আপনি যে অ্যাপ্লাই করতেছেন কিনা। বাংলাদেশে যে কোনো জবে যদি যে অ্যাপ্লাই করেন কভার লেটারটা দেওয়াটা ম্যান্ডেটরি বা দেওয়াটা উচিত। আর যদি ইমেলের মাধ্যমে করেন ইমেলের মধ্যে এই ব্যাপারগুলো লিখে দিতে পারেন, অথবা কভার লেটার এবং সিভি দুইটাই যুক্ত করে ইমেলে ছোট একটা সামারি লিখে আপনি পাঠাই দিতে পারেন। তো সবগুলাই যায়। কভার লেটারটা হলে ডিজাইন সেম ভাবে করবেন ক্যানভা দিয়ে, এবং কভার লেটারটা আপনি তৈরি করবেন সেম চ্যাট জিপিটি দিয়ে। কভার লেটার তৈরি করার ক্ষেত্রে নিজের ডিটেলস এর পাশাপাশি বা নিজের সিভি দেওয়ার পাশাপাশি জবের যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেটাও আপনি দিয়ে বলতে পারেন যে এই জবের জন্য আমি অ্যাপ্লাই করব, এইটা আমার সিভি, এখন তুমি দুইটা কোলাবোরেট করে আমার জন্য একটা কভার লেটার বানায় দাও। এটা সবচেয়ে বেস্ট কভার লেটার বানায় দিবে। আমার কথা বুঝাইতে পারছি? যদি আপনি জবের রিকোয়ারমেন্ট দেন সেখান থেকে সে কিছু ডাটা কালেক্ট করে নিবে, আপনার সিভিটা দেন সেখান থেকে কিছু ডাটা কালেক্ট করে নিবে, এই দুইটা কোলাবোরেট করে যে কভার লেটার বানাবে বা সিভি বানাবে, সবগুলোই কিন্তু সবচেয়ে জোস ভাবে তৈরি করতে পারবে। এর থেকে বেটার আর কেউ বানাইতে পারবে না। আচ্ছা, এখন কিছু কোয়েশ্চেন দেখি স্যার। কভার লেটার তো প্রায় সিভি এর মতন না, সিভি এর মতো না, সিভি হলো আপনার কারিকুলাম ভিটা বা রিজুমের মতো যেটা মেইন। কভার লেটার হলো উপরে একটা লেটারের মতো আপনি দিছেন, যেটাতে আপনি জাস্ট একটা সামারি নিয়ে কথাবার্তা বললেন, এবং এটা আপনি ওই হায়ারিং ম্যানেজারকে মেনশন করে কিছু কথাবার্তা বলে দেন আপনার সিভিটা দিলেন। অনেকটা এরকম যে আমরা চিঠি লিখি না, চিঠি আমাদের ছোটবেলায় যে চিঠিগুলো লেখা ছিল সেখানে আমরা ফার্স্ট উপরে একটা প্যারা দিতাম। আপনাদের কি মনে আছে ওইখানে আমরা একটা কথাবার্তা বলতাম এবং নিচে বলতাম, বা সংবাদপত্রে সংবাদপত্রে একটা আর্টিকেল আমরা পাঠাবো, তো সংবাদপত্রের আর্টিকেলের আগে আমরা কিছু কথাবার্তা বলতাম যে আমার নাম এইটা, আমি এরকম একটা নিয়ে ব্যাপারে লিখছি, তো এটা আপনার কাছে পাঠাচ্ছি, তো আপনি এটা দেখবেন, অ্যাটাচমেন্টটা নিচে দেওয়া হইলো, তারপর আমরা ওইখানে সংবাদপত্রের যে পাঠাচ্ছি সেই আর্টিকেলটা পুরোটা আমরা লিখে রাখি। আপনার এরকম কখনো মানে ফেস করছেন এই যে স্কুল কলেজে এরকম লেখা, উপরে ফার্স্টে কিছু লিখে তারপর আপনার সংবাদপত্রের আর্টিকেল বা কোনো একটা লেটার বা কোনো কিছু একটা মেনশন করতে হয়। সো ওয়ান কাইন্ড অফ উইটা হলো আপনি সিভি ধরতে পারেন নিচেরটা, উপরে একটা কভার লেটারের মতো, যে ফার্স্টে স্টার্টিং করা, যেটা মূলত কি পাঠাইছেন তাকে এটা নিয়ে একটু কথাবার্তা বলে। দরখাস্তর ক্ষেত্রে অনেক সময় হয় এরকম টাইপের বিভিন্ন দরখাস্তে অ্যাটাচমেন্ট থাকে, ওই অ্যাটাচমেন্টটা হলো আপনি সিভি ধরতে পারেন, উপরে যে কয়েকটা লাইনে লিখলেন এটাই হলো আপনার কভার লেটারের মতো। কোম্পানিকে পিডিএফ দিব নাকি ইমেজ, আপনি অলওয়েজ পিডিএফ হিসেবে দিবেন, পিডিএফ পাঠাবেন, কখনো ইমেজ না, পিডিএফ পিডিএফ পিডিএফ। প্রিন্ট করে যদি দিতে হয় প্রিন্ট করে দিবেন, কিন্তু কখনো ফটো হিসেবে দিবেন না। স্যার মাইক্রোসফটের কোনো কিছু রান করেন আমার পিসিতে, এটা আমি এখন কিভাবে ক্লাসের মধ্যে এটা সলভ করবো বলেন, আপনি সাপোর্টে আসেন দেখা যাক এটা সলভ করা যায় কিনা। স্যার আমি ফার্স্ট 11টা ক্লাস করা হয়েছে, এরপরে ক্লাসগুলো মিস করছি, এখন আমি কি করব স্যার প্লিজ আনসার দেন, অনেক হতাশায় আছি। হতাশায় কেন থাকবেন? আচ্ছা জিনিসটা বোঝার চেষ্টা করেন, কেউ রেগুলার ক্লাস করতেছে করতেছে সে আগাচ্ছে, তার সাথে তো আপনার কম্পিটিশন না, আপনি মিস করছেন কোনো একটা কারণে। আপনি আগের ক্লাসগুলো করতে থাকেন, পাশাপাশি রানিং ক্লাসগুলোও দেখতে থাকেন। ওয়ান কাইন্ড অফ এরকম যে আপনার মনে করেন কাজের ক্ষেত্রে বাসে আপনার 10টা কাজ, আপনি 5টা কাজ আপনার দেখা গেছে পিছায় পড়ছেন, অথবা এটা এটা আসলে কোনো কিছু দিয়ে উদাহরণ দিয়ে বোঝানো যায় না, স্পেশালি ক্লাস দিয়ে বোঝানো সবচেয়ে ভালো হয়। যে আপনার যদি আগের ক্লাসগুলো না করেন নতুন ক্লাসগুলোতে আপনার বুঝতে অনেক সমস্যা হলেও হতে পারে। আর রানিং ক্লাসগুলো আপনি যদি বাদ দিয়ে ওই আগের ক্লাসগুলো করেন, ঘুরে ফিরে আপনার রানিং ক্লাসগুলো মিস হয়ে যাবে। সেজন্য রানিং ক্লাস রেগুলার করবেন এখন থেকে, আর আগের ক্লাসগুলো এক এক করে দেখে 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 শেষ করেন। কার্টুন দেখার ক্ষেত্রে, মুভি দেখার ক্ষেত্রে, টিভি সিরিজ দেখার ক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটা করে ফেলি, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আমরা এগুলো করতে চাই না। তো এই জন্য আমি যেটা বললাম যে আপনার রানিং ক্লাস মিস দেওয়া যাবে না, পাশাপাশি আপনার যে ব্যাকে ক্লাসগুলো মিস গেছে এগুলো এক এক করে করতে থাকেন, তাহলে একটা সময় দেখা যাচ্ছে ব্যাকের ক্লাস আর কোনো নাই, সব ক্লাস শেষ, আর রানিং গুলোর সাথে আপনি তাল মিলিয়ে চলতে পারতেছেন। সো হতাশার কিছু নাই, কারোর সাথে কম্পিটিশন চলতেছে না, ধীরে সুস্থে করেন, কেউ আগে করতেছে কেউ পরে, এটাই তো। স্যার আমি ইউএসএ সিইও দের লিড কালেক্ট করে যদি র্যান্ডম সিভি পাঠাই তাহলে র্যান্ডমলি আপনাকে জব থেকে বের করে দেওয়া হবে। এই র্যান্ডম সিভি পাঠায় ইউএস এর সিইও দের এত ঠেকা পড়ে নাই যে তারা নিজেরা একজনকে হায়ার করবে, তাদের হায়ারিং ম্যানেজার আলাদা আছে, এইচআর রাখা আছে। তো আপনি সিইও দের ডাটা কালেক্ট করে কোনো লাভ নাই, ওকে, আর তারপর র্যান্ডম।
স্যার কভার লেটার তো প্রায় সিভি এর মতো। ও, এটা তো উত্তর দিলাম। ইউটিউবের এসইও এর উপর একটা স্পেশাল ক্লাস পসিবল? এটা এসইও এর উপর স্পেশাল ক্লাসই তো নিছে আপনাদের, একটা ডেডিকেটেড ক্লাস। মাইক্রোসফটের এটা একই মেসেজ আপনি 100 বার করে দিয়েছেন, মাইক্রোসফটের কিছু কাজ করে না। ই কমার্স ওয়েবসাইট বিল্ড করেছি একটা ক্লায়েন্টের জন্য। আমার এটা কি গ্রুপে পোস্ট করব? আহ, এটা ডিমান্ড ছিল, পিক্সেল সেটআপ সাপোর্ট থেকে ফুল হেল্প করবে বলছে। আচ্ছা ঠিক আছে, করতে পারেন। কাজ পেয়ে যদি পেমেন্ট পান গ্রুপে করতে পারেন। ডেজিগনেশন কি জব রিকোয়ারমেন্ট অনুযায়ী চেঞ্জ করতে হবে? হ্যাঁ, আপনি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে জবে অ্যাপ্লাই করেন সেটা একটা, আপনি যদি ডিজিটাল মার্কেটার হিসেবে করেন সেটা আলাদা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে করলে সেটা আলাদা। আমরা কিছু জব দেখে চলেন, বাংলাদেশ আগে কিছু জব দেখি। বিডি জবসে যে কিছু জব টব দেখি, কি অবস্থা দেশের চাকরির, চলেন দেখি। আচ্ছা, আর আরেকজন একটা বলছে যে স্যার আমার ময়মনসিংহ বাসা, 24 তারিখ স্কুল থেকে ঘুরতে সিলেট যাচ্ছে, আপনার সাথে কিভাবে দেখা করবো? স্কুল থেকে ঘুরতে যাচ্ছেন, স্কুলের সাথেই থাকেন, আমার সাথে দেখা করার জন্য স্কুলের ঘোরা বাদ দিয়ে আসার দরকার নাই। আমি সাস্টে থাকবো, টাইমিং আপনাদের সাথে ম্যাচ নাও হইতে পারে। সেই জন্য আমি বলবো স্কুলে আসেন, আমার সাথে এই যে কথা বলতেছেন, আমি আবার সামনে সাপোর্ট যখন দিব কথা বলেন, এটাই ভালো। এটার জন্য আপনি সেখান থেকে সরে যে এই কাজটা আসলে বাজে দেখাবে, ফ্রেন্ডদের সাথে এনজয় করেন, স্যারদের সাথে থাকেন, ঘুরে ফিরে কিছু শিখেন, এটা বেটার হবে। ওকে, যেহেতু এটা একটা পিকনিক টাইপের অথবা কোনো অথবা এডুকেশনাল ট্যুর হইতে পারে। 50 টাকা দিয়ে ক্যানভা কিনে 450 টাকা লোগো ডিজাইন করে কাজ করছি, বাহ ভালো। এই তো দিস ইজ কল বিজনেস। 50 টাকা দিয়ে আপনি ক্যানভা প্রো কিনছেন, 450 টাকা দিয়ে লোগো ডিজাইনের কাজ করে ফেলছেন, তাই না? তো আপনার এখানে 400 টাকা প্রফিট। আর এই যে ক্যানভা প্রো, এটা তো সাধারণত 1-3 বছর এরকম সাধারণত দিয়ে রাখে। তো এরকম টাইপের বিজনেসম্যানই তো দরকার। আপনি নাম দিয়ে রাখছেন ইউজার, আমি কেমনে বিশ্বাস করবো বলেন? ইউজার নাম দিয়ে কেউ যদি আমার ক্লাসে এসে কমেন্ট করে, আমি কেমনে বিশ্বাস করবো? আপনার তো নাম চেঞ্জ করে নিজের নাম দিবেন, আমি নাম মেনশন করে কথা বলবো। যে এই যে দেখেন, তার থেকে শিখেন যে 50 টাকা ইনভেস্ট করে 450 টাকা ইনকাম করছো, তাই না? আপনার নাম দেন ইউজার, এইচপি, লেনোভো, এগুলা কি নাম ভাই? আপনার এগুলো নাম চেঞ্জ করে রাখতে পারেন না? আচ্ছা, বিডি জবসে যাই। বিডি জবসে যে আমি একটু দেখি ডিজিটাল মার্কেটার হিসেবে বা ডিজিটাল মার্কেটিং লিখে কি আসে, কয়টা জব আসে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি এন্ড ডিজিটাল মার্কেটিং, হোলসেল ইলেকট্রনিক্স সিটি, এটা একটা কোম্পানি আদাবরে আছে। এখানে 2 থেকে 6 বছরের মতো এক্সপিরিয়েন্স আছে। 2 থেকে 6 বছর মানে এখানে একটা ফ্লেক্সিবিলিটি আছে। আপনি জাস্ট জবগুলো দেখেন কোন জায়গায় এক্সপিরিয়েন্স চায় না, সেটা আমরা জাস্ট বললেন। আমি যে বলি না আপনাদের যে এক্সপিরিয়েন্স বা প্রজেক্ট এক্সপিরিয়েন্স কিছু না কিছু দিতে হবে, নাহলে জবে অ্যাপ্লাই করে কাজ পাবেন না। সিভির ক্ষেত্রে এটা হলো ম্যান্ডেটরি, দিতেই হবে। এটাতে কোনো অল্টারনেটিভ নাই যে স্যার এটা দেওয়া যাবে না, ওইটা বাদে করা যাবে না, আমাদের বইলা লাভ নেই, এটা দিতেই হবে। তারপর এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ রাফা ওয়েব হাব, এটা তো হলো নাইট শিফটে, মিরপুরে। আর ডিপ্লোমা ইন কম্পিউটার, মানে আপনি জাস্ট একটা এইচএসসি পাস অথবা ডিপ্লোমা কমপ্লিট করলে হবে। এবং এখানে খুব বেশি যাচ্ছে না, অ্যাটলিস্ট 1 বছর এক্সপিরিয়েন্স থাকলে। তাছাড়া ফ্রেশার্সরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, ফ্রেশার্স যারা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। রাফা ওয়েব হাব লিডিং ইউএসএ বেসড আইটি কোম্পানি। আমি বুঝছি নাইট শিফট মানেই হলো আপনি বাইরের দেশে সার্ভিস দেওয়ার জন্য আপনি মানুষকে রাখতেছেন। ওকে, তো এখানে মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং হিসেবে করাবে। 2টা ফেস্টিভ্যাল বোনাস, ইয়ারলি স্যালারি রিভিউ করা হবে, পারফরমেন্সের উপর বোনাস দেওয়া হবে। শুধু ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে, রাতের বেলা স্বাভাবিকভাবে মেয়েদের এটা দেওয়াটা একটা রিস্কি বা ঝামেলা। তো ওয়ার্কেট অফিসে যে কাজ করতে হবে। এবং এখানে পুরো ঠিকানা দেওয়া আছে, 60 ফিট মিরপুর, খুব বেশি দূরে না মিরপুর থেকে। তো এগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। এই চাকরির জন্য বিজ্ঞাপনতে আপনার কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ভুল বা ভ্রান্তিতে তথ্য দিলে অতি সত্বর আমাদেরকে জানাবেন। যাই হোক, তো এখানে দেখেন একটা বাইরের দেশে কাজ করে এরকম একটা কোম্পানি আছে, স্যালারি হলো 12 থেকে 15 হাজার। খারাপ না, স্টুডেন্ট অবস্থায় যদি করতে চান, দিনে ক্লাস করলেন, রাতে এটা করলেন। আমি বলতেছি এটা অ্যাজ এ পার্ট টাইম জব বা মেইন জবও যদি করেন, খারাপ না। আপনি এখানে এক্সপিরিয়েন্স গ্যাদার করলেন একটা এরকম ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করে। তারপর আপনি আস্তে আস্তে যখন বুঝে গেলেন যে ইউএস এর ক্লায়েন্ট কিভাবে সামলায়, ইউএস এর কাজগুলো কিভাবে করে, তারপর আপনি নিজেই চাইলে বাইরের ইউএস এর জবগুলোতে অ্যাপ্লাই করা বা নিজের একটা এজেন্সি দেওয়া বা নিজে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করা শুরু করে দিতে পারবেন। আমার কথা বুঝতে পারছি, 12-15 হাজার কিন্তু খারাপ না নতুন অবস্থায়। হ্যাঁ, আপনারা মানে আমি জানি যে আপনাদের কল্পনায় আছে আমি ফ্রিল্যান্সার হব, আমি প্রচুর টাকা পয়সা ইনকাম করবো, কিন্তু কথা হলো আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই। উইদাউট এক্সপিরিয়েন্স আপনার কোনো ভ্যালু নাই। সবসময় যে আপনাকে ভ্যালু দিবে প্রথম থেকেই তা না, বাট এই 1 বছর এক্সপিরিয়েন্স নিয়ে বা 2 বছর এক্সপিরিয়েন্স হলে আপনি পরবর্তীতে চলে যেতে পারবেন ডাবল স্যালারিতে, 3 গুণ স্যালারিতে, বুঝতে পারছেন? So, আমরা সবসময় না স্টার্টিংটাকে ছোট করে দেখি। আমার 500 টাকা দিয়ে আমার আর্নিং স্টার্ট হয়েছে, আমি যদি 500 টাকাকে ছোট মনে করে আমি ভাবতাম যে না আমি এই কাজ করব না,
তাহলে আজকে আমি কখনোই আপনাদের সামনে 6 ডিজিট আর্নিং করে বসে থাকতে পারতাম না, বুঝতে পারছেন? সো অলওয়েজ এই ছোট ছোট ব্যাপারগুলো স্টার্ট, 10,000 15,000 খারাপ না, এক্সপিরিয়েন্স হচ্ছে, শিখেন। কোম্পানিটারে চুইসা খায় ফেলেন। কোম্পানি যদি আপনারা বলে যে ওয়ার্ডপ্রেস শিখতে, ওয়ার্ডপ্রেসের কাজ করাবে সেটাও করবেন, ডিজাইনিং এর কাজ করাবে সেইটাও করবেন। মানে শিখবেন হলো পাগলের মতো। মানে একেবারে কি বলে এটা, স্পঞ্জের মতো। স্পঞ্জ যেমন পানি শোষণ করে খুব সেকেন্ডের মধ্যে, তেমন স্পঞ্জের মতো জ্ঞান আহরণ করতে হবে। যত বেশি জ্ঞান নিবেন এবং এইটা আপনি এক্সপিরিয়েন্সের সংখ্যাটা বাড়াবেন, 1 বছর 2 বছর এক্সপিরিয়েন্স বাড়াবেন, প্রত্যেক বছরে বছরে আপনার স্যালারি ডাবল ডাবল করে লাভ দিবে, বুঝতে পারছেন? আচ্ছা, রেকর্ডিং 1 বছর থাকবে কিনা, আচ্ছা আপনাদের যখন পুরো কোর্সটা কমপ্লিট হবে, যারা ডিজিটাল মার্কেটিং এর মানে প্যাকেজ গুলো নিয়েছেন আপনাদের, তাদের সবার রেকর্ডিং 1 বছর থাকবে কোর্স কমপ্লিট হবার পরে। আর যারা বান্ডেল প্যাকে আছেন তাদের লাইফ টাইম, তাদের লাইফ টাইম কোর্স। এবং আমি এই 2025 সালে আপনার দেখা গেছে অনেকে আমাদের ডিজিটাল মার্কেটিং থেকে আগে যারা ব্যাচে ছিল তারা বান্ডেল প্যাকে 2025-এ এসে 2024-এর লাস্টও দেখি যে ভর্তি হয়। রিজন একটাই, যে লাইফ টাইম দুইটা জিনিস, ক্লাসের রেকর্ডিং আর দ্বিতীয় হলো সাপোর্ট। রেকর্ডিং এবং সাপোর্ট এটা লাইফ টাইম আসলে একটা বেনিফিট দেয়। তো যাই হোক, এটা আপনারা তো দেখেই ভর্তি হয়েছেন, এটা নিয়ে ডিসকাশন না করি। স্যার কালকে কি ক্লাস হবে? কালকে কি বার? কালকে বৃহস্পতিবার? না, কালকে ক্লাস হবে না, আপনাদের ফ্রাইডেতে ক্লাস আছে। স্যার সিভি কি 1 পেজের হবে? অবশ্যই 1 পেজে। সিভি 1 পেজের বেশি বাড়াবেন না। সাধারণত 3 বছর কি 4 বছর এক্সপিরিয়েন্স পর্যন্ত, আপনার 3 বছর পর্যন্ত ধরেন আপনার 1 পেজে সিভি দিতে। এর উপর যদি আপনার আসলে অনেক বেশি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি 2 পেজে সিভি বানাইতে পারেন। বাট এরকম মনে হয় না এখানে 4-5 বছর এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্স নিয়ে বসে আছে কেউ ডিজিটাল মার্কেটিং ফিল্ডে, বুঝতে পারছেন? যদি থাকে তাহলে আলাদা কথা, থাকতে পারে রেয়ার দুই একটা কেস থাকতে পারে, বাট যেহেতু বেশিরভাগই 5 বছরের কম এক্সপিরিয়েন্স, আপনার 1 পেজে সিভি বানাবেন। আমার 300 টাকা দিয়ে শুরু হয়েছে ডাটা এন্ট্রি করে। আহ, ভালো। 300 টাকা কোনো খারাপ কিছু না। 200 300 400 500 এগুলো কোনো খারাপ অ্যামাউন্ট না, এগুলো দিয়ে স্টার্ট হবে। তারপর আস্তে আস্তে আপনি উপরের দিকে যাবেন। লিঙ্কডইন জবে কিভাবে সিভি সাবমিট করবো? লিঙ্কডইন জবে অ্যাপ্লাই করার এখানে অপশন আছে, এখানে সিভি সাবমিট করা যায়। সিভি যে সবসময় সাবমিট করতে হবে তা না, লিঙ্কডইনটাই একটা সিভির মতো। লিঙ্কডইন প্রোফাইলটাই একটা সিভি। ওইখানে যদি আপনি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপর প্রজেক্ট এক্সপিরিয়েন্স সব যুক্ত করে রাখেন, অ্যাপ্লাই করেন ইজি অ্যাপ্লাই অপশনের মাধ্যমে, ডিরেক্ট জবে অ্যাপ্লাই হয়ে যায়, বুঝতে পারছেন? লিঙ্কডইন নিজেই একটা সিভি। আচ্ছা, তো আমি এখানে জাস্ট একটা জব দেখাচ্ছি। এখানে মনে করেন আমি জব দেখায় শেষ করতে পারবো না, প্রচুর ডিমান্ড আছে। সিনিয়র ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, সিনেসিস আইটি, 3 বছরের এক্সপিরিয়েন্স আছে কাউরান বাজারে, বিবিএন মার্কেটিং। আর আর কি বলতেছে দেখি, দু একটা জব আরো দেখি, তাদের স্যালারি স্ট্রাকচারটা কিরকম একটু দেখি। একটা ভ্যাকেন্সি নেগোশিয়েবল, সেখানে আপনার এক্সপিরিয়েন্স যত আপনি প্রোভাইড করবেন সেটার উপর। আর এই যে দেখেন মার্কেটিং এ পড়াশোনা করা, এটা একটা সুবিধা যে বাংলাদেশের জবের ক্ষেত্রে আবার এখানে পড়াশোনাটাকে মাঝে মাঝে প্রায়োরিটি দেয়। যদিও ডিজিটাল মার্কেটিং আপনার যদি মার্কেটিং নাও থাকে তাও আপনার কিন্তু নিবে যদি আপনার সেই এক্সপিরিয়েন্সটা থাকে। আর এই 3 বছর অ্যাটলিস্ট জব এক্সপিরিয়েন্স। আর এখানে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আবার বলতেছে 5 থেকে 7 বছর। কি কি চাচ্ছে দেখেন, গুগল সার্চ কনসোল আপনাদের এটা দেখাইছিলাম, গুগল অ্যানালিটিক্স এটা আপনাদের সামনে ক্লাস আছে, ক্যানভা, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এগুলা যারা আমাদের বান্ডেল প্যাকে আছেন এই দুইটাই পারার কথা। কপি রাইটিং, এখন কপি রাইটিং এর জন্য খুব বেশি করতে হয় না, সোশ্যাল মিডিয়া কপি রাইটিং, লেখালেখি, কন্টেন্ট রাইটিং, এগুলা এআই দিয়ে আমরা করে ফেলতেছি। ইমেল মার্কেটিং জানতে হবে, ক্যাম্পেইনের পারফরমেন্স মানে অ্যাডের কাজ পারতে হবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে হবে, এটা তো নর্মাল, পিপিসি ক্যাম্পেইন, এসিও, সোশ্যাল মিডিয়া, মানে সবই চাচ্ছে। একটা কোম্পানি ডিজিটাল মার্কেটিং ফিল্ডে যা যা লাগে সবই কিন্তু তারা চাচ্ছে। So এই জন্য আমি আপনাদের এরকম ভার্সেটাইল শিখাই, যাতে আপনারা সবগুলা নিয়েই থাকে ধারণা। আপনি কোনো জবে গেলে ইমেল মার্কেটিং হোক, লিড জেনারেশন হোক, এসি হোক, বাংলাদেশে যেটা হয় যে একটা স্কিলের প্রতি মানুষের ঝোঁকটা বেশি। হ্যাঁ আমি জানি যে আপনি এক্সপার্ট হয়তো বা 1 থেকে 2টা স্কিলে হবেন, বাট আপনি যদি এটা ভাইবানেন যে আমি কিছুই জানবো না, আর বিশ্বাস করেন এই ফিল্ডে কেউ টিকতে পারবে না। এই এই অ্যাটিটিউড নিয়ে যে আমি আর কিছুই শিখবো না, যে একটা দুইটা পারি সেটাই এনাফ, আমার ওই একটা দুইটা স্কিল শিখলেই হয়ে যাবে, এই ফিল্ড সেই যুগ শেষ। আপনার ধারণা থাকতে হবে প্রত্যেকটা জিনিস নিয়ে। ডিজিটাল মার্কেটিং নিয়েই শুধু যে প্রত্যেকটা ফিল্ডে ধারণা থাকতে হবে তা না, আপনার গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের ব্যাপারগুলোতেও ধারণা থাকতে হবে। ধারণা যদি না থাকেন আপনি বিভিন্ন জবে যা দেখবেন হা হয়ে থাকবেন, কি রে ভাবে এত কিছু চাই কেন? এখানে আবার ডিজাইনও চায়, এখানে ওয়েবসাইট নিয়েও ধারণা চায়, আবার অ্যানালিটিক্সও চায়, আবার সিএমরাশ বা আদার্স টুলস এর কাজও চায়। মানে কাজের আপনি দেখা মানে রিকোয়ারমেন্ট দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এবং শুধু দেশে না, বাইরের দেশেও রিকোয়ারমেন্ট হিউজ, এটা লাগবে ওইটা লাগবে, এটা লাগবে ওইটা লাগবে, এবং তাদেরকে প্রায়োরিটিও দেয়।
কারণ আপনার যদি সব বিষয়ে ধারণা থাকে, আপনাকে দিয়ে মাল্টিপল পার্সনের কাজ করাই ফেলতে পারতেছে। আপনার সুবিধা, আপনি এটার জন্য বেশি স্যালারি পাবেন, পাশাপাশি আপনার এখানে এক্সপিরিয়েন্সও হচ্ছে। আর তাদের সুবিধা, আপনার দুইজনকে না রেখে একজনকে রাখতেছে, সো দুইজনই এখানে বেনিফিটেড হচ্ছেন। এখানে আমি জব দেখাই শেষ করতে পারবো না। সিনিয়র, মিড লেভেলের, নতুন, কোঅর্ডিনেটর, 2 বছর, 1 বছর, জিরো এক্সপিরিয়েন্স, এরকম প্রচুর আছে। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং অফিসার, স্পেশালিস্ট, এক্সিকিউটিভ। মানে আমি কয়টা জব দেখাবো বলেন? এখানে যে জবের ঢের লাইগা আছে, এগুলো আমি কয়টা দেখাবো? আপনার 50টা, 60টা, 100টা, 200টার উপর জব পাবেন আপনি। এবং আপনি এখানে এই ফেব্রুয়ারি মাসে দেখেন, 25-এ, 15 মার্চ, 20-এ মার্চ, এগুলোর এখনকার সবকিছু, এরকম কোনো দূরের কিছু না, একেবারে লেটেস্ট। এখন আজকে রাতে আমি দেখাচ্ছি, আজকে 19শে ফেব্রুয়ারি, এই মাসে এবং সামনের মাসে পর্যন্ত তারা নিবে ভ্যাকেন্সি। তো এগুলো আপনারা দেখতে পারবেন। এখানে অলমোস্ট প্রায় 1200-র মতো জব আছে। আমার কথা বুঝাইতে পারছি? আপনারা যদি কালকে চান যে আমি আমার বেকারত্ব ঘুচায় ফেলতে পারবো, এই 1200 জবে অ্যাপ্লাই করতে পারবেন। লিস্ট আপনি যদি 1200 জবে যদি নাও করেন, 500টাতেও করেন, আপনার কি মনে হয় না যে আপনার একটাতে একটাতে হবে? আমার কথা বুঝাইতে পারছি? একটা না একটা তো হবে, এটা কি মনে হয় না আপনার? ব্যাপারটা এরকম যে আপনি বিডি জবসে কখনো সার্চ দিছেন? বিডি জবসে কখনো দেখছেন এই যে এইচএসসি ড্রপ আউট বলতেছেন, মাদ্রাসায় পড়েন, কি হয়েছে? এখানে বলছেন না যে এইচএসসি ড্রপ আউটরা নিবে? আপনি যদি চান আজকে আপনি বেকারত্ব ঘুচায় ফেলতে পারেন, যদি কেউ বেকার থাকেন আর কি। বাট স্টিল আমরা কি করবো? আমরা জানি না। আমরা হয়তো বা অলসতা করবো, আমরা হয়তো বা দেখা যাচ্ছে আমরা সেই যে এফোর্টটা দিতে হয়, সার্চ করার এফোর্টটা, জানার এফোর্টটা, অ্যাপ্লাই করার এফোর্টটা আমরা দিই না। তো যদি না দেন তাহলে কেমনে হবে বলেন? So এইটা হলো বাংলাদেশের ব্যাপার, যে আপনি বাংলাদেশে এই জবগুলা বিডি জবসে, লিঙ্কডইনে অ্যাপ্লাই করতে পারবেন। এতটুকু কি ক্লিয়ার বাংলাদেশের ব্যাপারটা? আচ্ছা, এখন বাইরের দেশে দেখাই। বাংলাদেশে তো আপনারা আবার কাজ টাজ করবেন না, 10-15 হাজার টাকা স্যালারি। আপনারা কি গরিব নাকি যে এই 10-15 হাজার টাকা স্যালারি করবেন? তো আপনারা বাইরের দেশে অ্যাপ্লাই করে আপনাদের মেইন ইচ্ছা থাকে। তো চলেন বাইরের দেশে আমরা যাই, আপনারা তো বড় লোকস। তো বাইরের দেশের মধ্যে আপনি লিঙ্কডইন ব্যবহার করতে পারেন এখানে। বাইরের দেশে লিঙ্কডইন দিয়েও আপনি করতে পারেন। টুইটারও আছে, আমার এখন লগ ইন করতে হবে কষ্ট করে। টুইটারে দেখি লগ ইন আছে নাকি। আচ্ছা, টুইটারে যেহেতু আছে লগ ইন, এটাই তো দেখি এখানে যে জব অপশন আছে আপনার, এটা আমি দেখাইছিলাম আপনাদের। এখানে কিন্তু আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখতে পারেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডিজিটাল মার্কেটিং, যে কোনো কিছু দিতে পারেন। আমি সার্চ করি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করলাম। এখানে আমি কোম্পানি মনে করেন, এখানে কোম্পানি না, আমি এখানে লোকেশন টাইপ দিলাম রিমোট। আমি রিমোট অ্যাপ্লাই করতেছি, রিমোট যত জব আছে। সেখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেখেন কি কি চাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন টিমের জন্য লোক চাচ্ছে। ইস্তানবুল, তারপর কাইফ, লেগোস, কত কত দেশ আছে। রেসপন্সিবিলিটি কি? রিপোর্ট তৈরি করতে হবে, মেমো তৈরি করতে হবে, ইনভয়েস লেটার, আদার ডকুমেন্ট, মানে অফিসিয়াল যে কাজগুলো হয়। তো এখানে যদি কারো অফিসিয়াল এক্সপিরিয়েন্স থাকে, এই জব গুলোতে অ্যাপ্লাই করতে পারেন। এই জবগুলোতে অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাপ্লাই নাও বাটন আছে, এগুলোতে চলে যাবেন। সেখানে যায় দেখবেন যে আপনার কি কি ইনফরমেশন চাচ্ছে, আপনার ডিটেলস চাইলে ডিটেলস দিবেন। আচ্ছা, এখানে হয়তো জব এক্সপায়ার্ড হয়ে গেছে, এটাতে পাওয়া যাচ্ছে না, আমরা নিচে পরের গুলাতে যাই। ধরেন টেকনিক্যাল ডেলিভারি ম্যানেজার, অথবা এখানে বায়োফোরামস, এটাতে রিমোট জব। মেডিকেল অপারেশন, এখানে মেডিকেলের সেক্টরে, মেডিকেলে প্রচুর এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নেয় আজকাল। সো এখানে কি কি লাগবে সেই ব্যাপারগুলো নিয়ে বলছে, যে এখানে স্ট্রং কম্পিউটার স্কিল, মেডিকেল টার্মিনোলজি নিয়ে জানা থাকতে হবে। লোকাল সাইরাকাস, এনওয়াই, এটা একটু বেশি স্পেসিফিক চাই ফেলছে। এই স্পেসিফিক নলেজ আপনাদের নাই। টেকনিক্যাল ডেলিভারি ম্যানেজার, এটাতে যা দেখি এটা এআই বেসড হয়তোবা। এটা ইন্ডিয়াতে রিমোট জব। আচ্ছা, ইন্টারফেস ডট এআই। আচ্ছা, ডু ইউ মেক দ্য কাট, ইন্টারভেস ডেলিভারি ম্যানেজার, শিফট টাইমিং 1:30 থেকে 10:30। টেকনিক্যাল ডেলিভারি ম্যানেজার, এখানে দায়িত্বগুলো বলে দিচ্ছে। আপনি এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেখেন, অ্যাপ্লাই নাওতে কোথায় নিয়ে যায়। সেখানে আপনার প্লে গুলা কি, আপনার রোল কি প্লে করতে হবে, আপনার জব কি। আপনার 30টা মনে করেন এখানে কাজ ধরায় দিচ্ছে, যে এই 30টা যদি করেন তাহলে আপনি এই ডিটেলস গুলো দেন। আপনার সিভিটা এখানে আপলোড করেন। সিভির ফরম্যাট দেখেন, পিডিএফ, ডক্স, টিএক্সটি, টিআর আর আরটিএফ। মানে আপনি এখানে কোনো ফটো কিন্তু দিতে হবে না। আবার কভার লেটার চাইছে, তো কভার লেটার দিতে হবে। তো কভার লেটার এইটা ওয়েবসাইট এবং লিঙ্কডইন প্রোফাইল থাকলে এটা দিলে ভালো। স্টার মার্ক হলো দিতেই হবে, স্টার মার্ক ছাড়া না দিলেও চলবে। তো আপনার যদি ওয়েবসাইট এবং আপনার যদি পোর্টফোলিও থাকে, এগুলো যদি যুক্ত করেন, আপনার লিঙ্কডইন প্রোফাইল বা ওয়েবসাইট এগুলো যুক্ত করলে ভালো হয়। তো এইভাবে অ্যাপ্লাই করতে পারেন। তো এই যে এক্স থেকে বা টুইটার থেকে আপনি জবের জন্য দেখতে পারেন, প্রচুর জব এখানেও আছে, আপনি সার্চ করে করে কুল পাবেন না। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছে, ডিজিটাল মার্কেটার হিসেবে আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে আছে। অ্যাপ্লাই করতে হবে, সার্চ করতে হবে, দেখতে হবে, খুঁজতে হবে। না খুঁজলে জানবেন কিভাবে? আর না জানলে অ্যাপ্লাই কিভাবে করবেন? এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, 20,000 থেকে 1.5 লাখ টাকা পার ইয়ার, মানে পার মান্থে যদি বলেন তাহলে $2,000 থেকে $5,000 মতো আপনি পাবেন। এবং এখানে ফুল টাইম কাজ করতে হবে, লিড এবং মার্কেটিং এ 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো এগুলো একটু দেখেন, অ্যাপ্লাই করেন, সমস্যা নাই তো। কি হবে? সর্বোচ্চ রিজেক্ট করে দিবে। ও তো আপনারা ভ্যালেন্টাইন্স ডে তো এমনিও হন। সো এটাতে এর থেকে বেশি তো আর কিছু হবে না। তো এই জন্য আপনাদের যেটা করতে হবে,
যে এই জবগুলা টুইটারে বলেন অথবা লিঙ্কডইনে বলেন, এগুলাতে লিঙ্কডইনেও তো জবের অপশন আছে, সেম আপনি জবে যাবেন, অ্যাপ্লাই করবেন। তাছাড়া আরো জবের ওয়েবসাইট আছে না, আপনাদের দেখাইছিলাম, জুবলি, ফ্লেক্স জব, সিম্পলি হায়ার্ড, এগুলাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এগুলো আমি সার্চ করি, ফ্লেক্স জবসে মনে করেন যাই, যেগুলোতে অ্যাকাউন্ট খুলতে বলবে অ্যাকাউন্ট খুলে ফেলবেন। বাংলাদেশ থেকে কিছুগুলোতে অ্যাকাউন্ট খোলা যায়, কিছুগুলোতে অ্যাকাউন্ট খোলা যায় না। তো আপনি জাস্ট, আমি এখানে সার্চ করি, মনে করেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখলাম, লোকেশন আমি কিছুই দিলাম না, আমি এখানে রিমোট জব চাচ্ছে, 100% রিমোট জব চাচ্ছি, এটা দিলাম। সো 100% রিমোট জবের মধ্যে ইউএস ন্যাশনের মধ্যে এটা আমরা দেখতে পাচ্ছি, ফ্লেক্স জব ফর 100% রিমোট জব। এটা ফিচার্ড আছে, এটাও ফিচার্ড আছে, অনেকগুলো ফিচার্ড আছে, এগুলো ওপেন করে দেখি এই জবগুলোর কি অবস্থা। এটা হলো ইউএস এর মধ্যে, এবং এটার জন্য আপনার অ্যাকাউন্ট খুলতে হবে এই জবগুলো, তো অ্যাকাউন্ট গুলো দেখবেন, অ্যাকাউন্ট খুলে দেখবেন, খুলে দেখে দেখে তারপর আপনি অ্যাপ্লাই ট্যাপ্লাই করবেন, সমস্যা নেই তো। অনেকগুলো ওয়েবসাইট আছে, এগুলোতে আপনি আপনার ডিটেলস দিয়ে, আপনার ইমেল, ফোন নাম্বার, ইমেলও, ফোন নাম্বার লাগে না, নাম, ইমেল আর পাসওয়ার্ড, এগুলো দিয়ে অ্যাকাউন্ট খুলে বিভিন্ন জবে অ্যাপ্লাই ট্যাপ্লাই করবেন। তারপর আবার ধরেন জুবলি, জুবলিতে আমি একটু সার্চ করে দেখি, এগুলো বেশিরভাগই অ্যাকাউন্ট লাগে, বিডি জবস এর মতো, তো বিডি জবস এর যেমন অ্যাকাউন্ট লাগে, এগুলো তো অন কাইন্ড অফ অ্যাকাউন্ট লাগে। তো জুবলিতে মনে করেন গেলেন, এখানে দেখতে পারেন আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, রিমোট জব, আমার আর কিছু লাগবে না, সব কিছু ঠিক আছে, ঠিক আছে। তো এখানে দেখেন রিমোট জব কোথায় কি আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কোথায় কোথায় চাচ্ছে রিমোট জব, ফিলিপিন্সে চাচ্ছে, তারপর এখানে ইউএসএ তে চাচ্ছে। এগুলোতে ভার্চুয়াল জবের ভালো ভালো অপশন কিন্তু আছে, এগুলোতে স্যালারিও মোটামুটি ভালো, হলিডে ওয়ার্ক, ফুল টাইম, আরো বিভিন্ন কাজ এখানে আছে। এগুলোতে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর অ্যাপ্লাই অ্যাপ ডট সুপ, এটাতে ক্লিক করলে আপনার লগ ইন করা থাকলে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে পুরো ডিটেলস পড়বেন, আপনার রোল কি কি প্লে করতে হবে, আপনার স্যালারি কিরকম কি, এগুলোতে একটু এক্সপ্লোর করেন না, আপনারা একটু এক্সপ্লোর করলে কোনো কিছু ক্ষয় তো হয়ে যাবে না, তাই না? এই যে সোশ্যাল মিডিয়া দুইটা আছে যেগুলোর মধ্যে জব পাওয়া যায়, জব ওয়েবসাইট আছে অনেকগুলো, 8-10টা, এর মধ্যে এখানে আমি 5-6টা দেখাচ্ছি, এগুলোতে একটু খুঁজবেন, অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলবেন, দেখবেন। চাকরির জন্য, চাকরি তো কোনো খারাপ কিছু না ভাই, আমিও তো চাকরি করতেছি, আমি ফ্রিল্যান্সিং করব মানে করতেছি বলে কি আমি চাকরি ছেড়ে দিছি? চাকরির জন্য আমার কিন্তু অনেক মানে প্রেসারে থাকতে হয়, অনেক ঝামেলা হয়, অনেক সময় ফ্রিল্যান্সিং আমার যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়, আমার ক্লায়েন্ট সামলানো, এখানে আবার বস সামলানো, সবকিছু সামলানো অনেক ঝামেলা, আবার ঘরে আরেক বস আছে, এই 3 টাইপের বস সামলাইতে যায়, কিন্তু আমার অবস্থা 13টা হয়ে যায়, বাট স্টিল আমি করতেছি। তো চাকরি কিন্তু খারাপ অপশন না, চাকরি একটা ফিক্সড স্যালারি প্রতি মাসে আসে, কিন্তু আপনার জন্য ভালো না? চাকরিতে যখন আপনি বিভিন্ন এরকম ফিক্সড স্যালারিতে করবেন, তো আপনার জন্য এটা কিন্তু ভালো, একটা 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 ফিক্সড ইনকাম আপনি পাচ্ছেন, এখন বাকিগুলো আপনি পাশাপাশি করেন। আর ফন্ট সাইজ আপনি 11 রাখতে পারেন, 12 রাখতে পারেন, সমস্যা নেই, 11 এবং 12 দুইটাই আপনার ফন্ট সাইজের ক্ষেত্রে আপনার ঠিক আছে। আপনারা জবের জন্য অ্যাপ্লাই যদি করতে চান, এখন থেকে শুরু করতে পারেন। এবং শুরু করার সময় আমি যেটা বললাম, একটা পারফেক্ট সিভি লাগবে, পারফেক্ট একটা কভার লেটার লাগবে, এগুলো তৈরি করবেন প্রত্যেকটা জবের জন্য। সিভি এবং কভার লেটার একটু একটু চেঞ্জ আনবেন। কোন জবের জন্য আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, কোনটা ডিজিটাল মার্কেটিং, তো কাজ তো অলমোস্ট সেমই, সো দুইটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আবার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে পড়ে, লিড জেনারেশন এক্সপার্ট এর মধ্যে পড়ে, সো ইমেল মার্কেটিং এক্সপার্ট এর মধ্যে পড়ে। সো আপনি কিন্তু কাজ পারেন। তো সেই অনুযায়ী একটু চেঞ্জ করে করে সিভি গুলো আপনি চ্যাট জিপিটির মাধ্যমে আপনার ডিজাইন করে ক্যানভা দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তবে এখানে প্রজেক্ট তৈরি করে রাখতে হবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাইতে হবে, এগুলা না হলে কিন্তু সমস্যা। আর এগুলোর জন্য আমি আপনাদের শুক্রবার এটা নিয়ে ডিটেলস আলাপ আলোচনা করবো, যে আপনারা যদি শর্টকাট চান সেটা কিভাবে কি করতে হবে, এটার জন্য আমার একটু এসআরনিমেট এজেন্সিতে কথাবার্তা বলতে হবে, তারপর এগুলো নিয়ে আপনাদের জানাবো না। অন্য ফিল্ডে 5 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আসলে আপনি ডিজিটাল মার্কেটিং এ কাউন্ট করা হবে না। ওয়ান ক্যান এরকম যে আপনি 5 বছর ধরে টিচার ছিলেন, এখন আপনি ডাক্তারিতে জব করতে যাচ্ছেন, সো টিচারের জব তো ডাক্তারির সাথে রিলেভেন্ট না, ডিজিটাল মার্কেটের জব তো আপনার ডাক্তারির সাথে রিলেভেন্ট না, আবার ডাক্তারদের জব তো আবার ডিজিটাল মার্কেটের সাথে রিলেভেন্ট না। তো এই জন্য এইটা দিয়ে ওইটা হয় না সাধারণত। আর 5 বছরের এক্সপিরিয়েন্স যদি আপনাদের কারো থেকে থাকে, তাহলে সিভি 2 পেজের যদি হয়, এমন এমন অনেক সময় হয় যে আমি 5 বছর ধরে এক কোম্পানিতেই আছি,
তাহলে আর 2 পেজ বানাবেন কেমনে, তাই না? বুঝতে পারছেন? এমন তো কোনো রুলস না যে 5 বছর এক্সপিরিয়েন্স হওয়ার সাথে সাথে আপনার 2 পেজের সিভিতে কনভার্ট হয়ে যেতে হবে। ওইটা হলো সাধারণত 5 বছর যাদের জব এক্সপিরিয়েন্স থাকে তারা 5-7টা কোম্পানিতে সাধারণত শিফট হয়। বাংলাদেশে তো ওয়ার্ক কালচার খুব ভালো না, স্যালারি কম দেয়, অনেক প্রেশার অনেক সময় নিতে পারে না মানুষ, এই জন্য আবার বস ব্যবহার খারাপ করে, তখন তারা কি করে, চাকরি ছেড়ে আরেক চাকরিতে জয়েন করে। তো এইভাবে 4-5টা জব এক্সপিরিয়েন্স হয়ে যায়। সেজন্য আপনি 5 বছরের জব এক্সপিরিয়েন্স হলে 2 পেজের সিভিতে যাওয়া যায় আর কি। বাট 5 বছর ধরে এক কোম্পানিতে থাকলে, এত ডেডিকেটেড হইলে, তাহলে তো আর 2 পেজে যাওয়ার কোনো মানে হয় না। পাসপোর্ট দিয়ে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট আবার ফেরত আনছেন লিঙ্কডইনের, এখন যদি এগুলাতে সবকিছু আপডেট করেন কোনো সমস্যা না, কোনো সমস্যা হবে না। জব সাইটের নামগুলো দেখবেন, এই যে স্ক্রিনশট নেন, জব সাইটের নামগুলো দেখে স্ক্রিনশট নেন, এগুলো আপনার ফার্স্ট ক্লাসে দেওয়া আছে, তারপর এখান থেকে নিতে পারেন, সমস্যা নেই। ও রিসোর্স ফাইল, রিসোর্স ফাইল আজকের ক্লাসে কোনো রিসোর্স ফাইল নাই, বাট আপনাদের লাস্ট এসিওর ক্লাসে রিসোর্স ফাইল আমি দেই নাই, আল্লাহ আমার মাথায় ছিল না, আমি আজকে দিয়ে দিব। বাংলা লেখার কি কোনো এক্সটেনশন আছে? হ্যাঁ, একটা এক্সটেনশন আছে, নাম হলো গুগল ইনপুট টুলস। এটা আমি ব্যবহার করি, গুগল ইনপুট টুলস। এটা যদি ব্যবহার করেন, এটার মধ্যে ভাষা বাংলা নেওয়া যায় এবং এখান থেকে আপনি সিলেক্ট করে করে টাইপ করতে পারবেন। এখন আর অভ্র অথবা বিজয় কিবোর্ড কিছুই প্রয়োজন নাই, এটা দিয়ে করা যাচ্ছে। বাংলাদেশে কি রিমোট জব হয়? বাংলাদেশে না আসলে রিমোট জব কালচারটা এটা একটা বেশি প্রচলিত না। এটা রিজনও আছে। আপনি যদি কাউকে রিমোট জবে রাখেন, স্যালারি তো খুব বেশি দেয় না, বাইরে যেমন স্যালারি দেয় বইলা মানুষ পাগলের মতো কাজ করে, মানে মানুষের ঠেকা, কোম্পানির ঠেকা না, মানুষের ঠেকা, যে যেমনিও কাজ ভালো করতে হবে। আর বাংলাদেশে স্যালারি কম দেওয়া হয় বইলা দেখা গেছে যে কাজ ঠিকঠাক মতো করে না, কোম্পানি লস হয়, কোম্পানি পরে রাখে না। এর থেকে ভালো কোম্পানি অফিসে নিয়ে আসে, বলে যে আপনি অফিসে জব করেন, কম দিব বেশি দিব অফিসে করবেন। তাহলে ওই অফিসের তটস্থ থাকে, যে বস দেখতে পারে বা যারা আছে তারা দেখা যাচ্ছে একটু কম্পিটিশনের মধ্যে থাকে, প্লাস বকাঝকাও থাকে, সবকিছু মিলে বেস্ট আউটপুটটা বের করে আনা যায়। সো যার কারণে বাংলাদেশে রিমোট জবের কালচারটা একটু কম প্রচলিত। এর মানে এই না যে নাই, আমি কিন্তু রিমোট জব করতেছি। আমার জবটা কি রিমোট জব না? আমি কিন্তু বাসায় বইসা থাইকা ফ্রিল্যান্সিং ও করি, আপনাদের ক্লাসও নেই, অনলাইনে সেমিনারও নেই, আপনাদের আমি সাপোর্টও দেই। আমার পুরা কাজই হলো রিমোট জব। আছে এরকম রিমোট জব আছে, যদি সেভাবে খুঁজেন। ওকে। আচ্ছা, আর আপনাদের আজকে থেকে আসলে খুব বেশি আর হোমওয়ার্ক নাই। এতদিন যেগুলো ছিল সেটা হলো স্কিল ডেভেলপমেন্ট ক্লাস ছিল, আজকে থেকে আপনার হোমওয়ার্ক বলা যায় অলমোস্ট জিরো। কারণ আপনাদের নেক্সট ডে মনে করেন ফাইবারে ক্লাস নিব, ফাইবারে কিছু মানুষ এখনই অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিছু মানুষ এখন খুলতে পারবেন না, কিছু মানুষ আপওয়ার্কে এখনই কাজ শুরু করতে পারবেন, কিছু মানুষ পারবেন না। তো এখানে কোনো হোমওয়ার্কের কিছু নাই, আমি জাস্ট দেখা যাবো রেগুলার, রিসোর্স ফাইল শেয়ার করে যাবো, যেগুলোর প্রয়োজন হবে সেগুলো রিসোর্স ফাইল পেয়ে যাবেন। কিন্তু এখানে আলাদাভাবে হোমওয়ার্ক দেওয়ার কিছু নাই, আপনি আজকে করতে করলে আজকে করবেন। আপনার যদি মনে হয় যে পরে আপনি ফ্রিল্যান্সিং জার্নিটি স্টার্ট করতে যাচ্ছেন, আপনি পরেও করতে পারেন, সেখানে ফোর্স করে আপনাকে দিয়ে করানোর কিছু নাই। কম টাকায় বাংলাদেশি কোম্পানিগুলোয় কাজ করলে মাল্টিপল কাজ করে অ্যাবিলিটি হয়ে যায়, ওরা যে পরিমাণ খাটায়, এইটাই আমি পছন্দ করি। বুঝতে পারছেন? এটা কাদের জন্য? নতুনদের জন্য। নতুনদের জন্য দরকার এক্সপিরিয়েন্স। তারা যত বেশি টাইপের কাজ করবে, কোম্পানি তো আপনি যেই মানে বাংলাদেশে যে কোম্পানিতে যান কাজ তুই সেম, সব সব টাইপের কাজ করাবি। তো যেহেতু সব টাইপের কাজ করাবি, এটা আপনি এইভাবে দেখবেন। আমি যেমন এসআরডি মেডিতে যখন জয়েন করছি, তখন আমি নিজেকে এভাবে দেখি নাই যে আমার দিনের এতগুলা সময় চলে যাচ্ছে আপনাদের শেখাইতে। আমি এখানে দেখছি এইটা যে আপনাদের শেখাইলে আমি কত কিছু শিখতে পারতেছি, আমার কাছে এটা মনে হয়েছে, বা আমি আমার মাইন্ডসেট অনেক বড় একটা ব্যাপার। আজকে আমি আপনাদের একটা জিনিস বললাম, মাইন্ডসেট অনেক বড় একটা ব্যাপার। আপনার শরীর আর পারতেছে না সিঁড়ি দিয়ে উঠতে, আপনি পরে অনেক কষ্ট করে শক্তি সঞ্চয় করলেন মনের মধ্যে যে আমি উঠবই, আপনি উঠতে পারবেন। আর আপনি যদি বলেন যে না ভাই আমারে দিয়ে আর সম্ভব না, আপনি ওই সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবেন না। আবার ঠিক সেম জিনিসটা মাইন্ডসেটটা, রাস্তা দিয়ে দৌড়ানো বলেন, অথবা মনে করেন যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি একটা কাজ কমপ্লিট করা বলেন, মাইন্ডসেট অনেক বড় একটা ব্যাপার। সো মাইন্ডসেট যদি এরকম রাখেন যে কোম্পানি আমাকে শেখার সুযোগ দিচ্ছে, স্যালারি দিচ্ছে এক্সট্রা, স্যালারি হলো বোনাস, কোম্পানি আমাকে শেখার সুযোগ দিচ্ছে, যে তুমি অ্যাড রান করো আমার জন্য, অ্যাডের বাজেটও কোম্পানি দিচ্ছে, তুমি ডিজাইন করো আমাদের জন্য, কম্পিউটার সফটওয়্যার ল্যাপটপ সব দিচ্ছে কোম্পানি, উল্টা মাস শেষে সে আমাকে টাকা দিচ্ছে বোনাস হিসেবে। এইটা যদি ভাবেন, দেখবেন যে দুনিয়া সহজ হয়ে গেছে। আমার কথা বুঝাইতে পারছি? আমি আমার কাজ এইভাবে দেখি যে আমি শিখতেছি, আমি মাস শেষে যেটা পাচ্ছি সেটা আমার বোনাস, শেখার জন্য সে আমাকে টাকা দিচ্ছে। ব্যাপারটা এরকম না যে আমি আমি আরেকজনের টাকা দিয়ে আমি অ্যাড রান করে শিখতেছি। এটা আমার, এটা আমাকে কে দিবে ভাই? আমি নিজে যদি কাজ করি, অ্যাড রান করি, আমার অ্যাডের টাকা নিজের
সময় যাবে নিজের, মাস শেষে কেউ স্যালারিও দিবে না। বাট আমি কোম্পানির টাকা দিয়ে কোম্পানির অ্যাড রান করতেছি, মাস শেষে আবার টাকাও পাচ্ছি। তো আমি যখন এইভাবে দেখি, মাইন্ডসেটটা যখন আমার এরকম হয়ে যায়, তখন আমার যে কি মজা লাগে। আমার আসলেই তখন কাজ করতে ভালো লাগে, কাজ অনেক এক্সাইটিং আমি ফিল করি। তো এই মাইন্ডসেটটা, ছোট্ট একটা মাইন্ডসেট, যে কোম্পানি আমাকে দিয়ে ওয়েবসাইট শিখাচ্ছে, আরে ভালো, তো আমি ওয়েবসাইট শিখে ফেলতেছি। আমার ওয়েবসাইটটা শিখতে হচ্ছে কোম্পানির জন্য, আমি কেন শিখবো না? মাস শেষে তো আমাকে টাকা দিচ্ছেই ওয়েবসাইট শেখার জন্য। আমার ডিজাইন শিখতে বলতেছে, কেন শিখবো না? এইটাই তো আমার সুযোগ এখন আমার শেখার। তো এই মাইন্ডসেটটা যখন আপনারা নিবেন, বিশ্বাস করেন আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। আপনার মনে হবে যে আপনি টাকা পাচ্ছেন বোনাস, টাকা নিয়ে আপনার প্যারা নাই। শেখাটা তখন আপনি আমার মতো মনে করেন খুব এক্সাইটেড হয়ে যাবেন শিখতে। যে আমি আপনাদের ক্লাস নিতে সবসময় এক্সাইটেড থাকি, কারণ আমার প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদাভাবে আমি রিসার্চ করি, শিখে আপ টু ডেট থাকি। তো আমার ভালো লাগে, আমার অলওয়েজ মনে হয় যে এসআরডিএমআইটি আমার আলাদাভাবে বোনাস দেয় ক্লাসটা আমি নিচ্ছি শেখার জন্য। বুঝতে পারছেন? সো আপনি এরকম করবেন। আচ্ছা, আজকের ফাইলটা চাচ্ছেন না, ঠিক আছে, আমি আজকের ফাইলটা দিয়ে দিব, সমস্যা নেই। যেহেতু চাচ্ছেন আজকের ফাইলটা, এখান থেকে তো না, নিচের এগুলো হলো সিভি বানাইছিলাম, উপরে এগুলো দিয়ে দিব যেহেতু চাচ্ছেন। আচ্ছা, গুগল সার্চ কনসোলটা আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম। আপনার ওয়েবসাইটে যখন কোনো ট্রাফিক থাকবে, ওই পারফরমেন্স থেকে দেখা যায়। তাছাড়া সাইট ম্যাপ আপলোড করতে হয়, একটা ওয়েবসাইটের সাথে কিভাবে গুগল সার্চ কনসোল কানেক্ট করতে হয়, এগুলো আমি লাস্ট ক্লাসে দেখাইছি। যারা মিস করছেন, ওই ক্লাসের রেকর্ডিংটা, ওইটা আমি আবার একটু আগের রেকর্ডিং দিছি, কারণ লাস্ট ক্লাসের মধ্যে দেখাইতে যে একটু ওয়েবসাইট ঝামেলা করতেছিল বা বিভিন্ন টুলসে ঝামেলা করতেছিল, তো আমি আগের একটা রেকর্ডিং দিছি। তো ওইটা একটু দেখে নিবেন, কোনো সমস্যা হবে না। আজকে ফাইলটা যেহেতু যাচ্ছেন সবাই, আচ্ছা দিয়ে দিব, সমস্যা নেই, বলেই দিছি। বাংলা লেখা নিয়ে আরেকটু বলেন। আচ্ছা, বাংলা লেখা নিয়ে আরেকটু বলবো। আচ্ছা, আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই। ওকে, একটু প্র্যাকটিক্যালি দেখাই, আমার শরীরে আসলে খুব বেশি এনার্জি নেই। আমি আর কিছুক্ষণ কোয়েশ্চেন নিয়ে আজকে ক্লাস শেষ করে দিব। তো ফার্স্ট আপনারা গুগল সার্চ করবেন, যে গুগল ইনপুট টুলস লিখে সার্চ করবেন। সার্চ করলে গুগল ক্রোমের যে ওয়েব স্টোর আছে, ওয়েব স্টোরে চলে যাবেন। গুগল ক্রোমের এই ইনপুট টুলসটা অ্যাড টু ক্রোম ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন, গুগল ইনপুট টুলস ইনস্টল করলাম। এখন আমি দেখাই এটার কাজ কি। এখানে আমি ক্লিক করব, এখানে এক্সটেনশনস অপশনে ক্লিক করব। এখন আমি এখানে যতগুলা ভাষা আছে তার মধ্যে বাংলার মধ্যে এই যে বাংলা, এটা সরি, বা বা লেখা বাংলা, এটাতে ক্লিক করব। ডাবল ক্লিক করলে এটা ডানে চলে আসবে। দ্যাটস ইট, আমার কাজ শেষ। এতটুকু করার পর এখন আমি দেখেন বাংলা টাইপ, মনে করেন গুগলে টাইপ করতে চাচ্ছেন, এখানে ফার্স্ট একটা ক্লিক করে বাংলাতে এই যে এখানে একটা টিক মার্ক নিবেন, এই যে দেখেন এখন টিক মার্ক হয়ে গেছে, এখন আপনি বাংলা টাইপ করেন। আচ্ছা, এখানে না, আমি একটু গুগল কিপে ফার্স্টে যাই, গুগল কিপে লিখে সার্চ করি। এটা অনেক সময় চালু হইতে একটু সমস্যা হয়। মনে করেন আমি এই যে বাংলা শুরু হয়ে গেছে, মনে করেন আমার নাম শায়েক। ওকে, সেটা আমি লিখলাম। এখন আমি এটা যদি গুগলেও লিখি, এখন কাজ ডিরেক্ট গুগলে কাজ করে না। এটা কোথাও টাইপ করতে, গুগল কিপ বলেন, গুগল ডগস বলেন, অথবা ফেসবুকেও দেখলাম যে কাজ করে। বাট গুগলে ডিরেক্ট না কাজ করলেও মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে করে না। এটা এখনো হয়তোবা ডেভেলপমেন্ট পর্যায়ে আছে, অথবা এখান থেকে হয়তোবা করবে না। আমি গুগল লিখে সার্চ করে গুগলে যাই, এখানে হয়তোবা করতে পারে, আই এম নট শিওর। হ্যাঁ, এখানে করতেছে, দেখছেন? তো আপনি ডিরেক্ট গুগলের ইয়া থেকে না করলে এখানে কাজটা করে। তো এটা মোটামুটি আমার যে বাংলা টাইপিং এর প্রবলেমটা অনেকটাই সলভ করে দিছে। এটা খুব বেশি দিন হয় নাই লঞ্চ করছে গুগল, এটা এখনো ডেভেলপমেন্ট পর্যায়ে আছে। সামনে হয়তো আরো ভালোভাবে এই টুলসটা ইউজ করতে পারবেন। তো যাই হোক, এই টুলসটা আপনারা বাংলা টাইপিং এর জন্য কম্পিউটারে ব্যবহার করতে পারেন। আমার কিবোর্ডে কিন্তু সম্পূর্ণ ইংলিশ, তো এই জন্য অনেক সময় সমস্যা হয়, বাট এইটা দিয়ে এখন প্রবলেম সলভ হয়ে গেছে। ক্লাস কখন শেষ হবে? ক্লাস করতে ভালো লাগতেছে না, না অনেক বেশি সময় নিয়ে নিচ্ছি তো, অনেকের ভালো নাও লাগতে পারে। তবে এই টাইপের কোয়েশ্চেন গুলো আমার কেন জানি ভালো লাগে না। ক্লাস যদি ভালো না লাগে সবাই লিভ নিতে পারেন, এটা কোনো সমস্যা না। একজন থাকলে আমি একজনকেও আরো 10টা মিনিট এক্সট্রা কথা বললাম, দুইটা জিনিস এক্সট্রা শিখাইলাম, যেটা আমার ভালো লাগে, যার দরকার সে কাজে লাগাইলো। লাইফ হয়তোবা একটা কথা দিয়েও চেঞ্জ হয়ে যেতে পারে অনেক সময়, জানেন? মনে করেন আপনার সারাদিন আপনার বাবা মা বলতেছে পড়তে 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 পড়তে, আপনার কানে দিচ্ছেন না। হঠাৎ করে রাস্তায় অপরিচিত বা কোন একটা ফ্রেন্ডের কোন একটা ঘটনা ঘটছে, সে একবার জাস্ট বলছে, আপনার সামহাও উইটা হিট করছে।
ওইটার জন্য আপনি যে পড়া শুরু করছেন, যেটা আপনার লাইফ হয়তো বা পরবর্তীতে চেঞ্জ করে ফেলছে, এবং এটা আমার সাথে অলওয়েজ হয়। এই জন্য আমি এটা ফিল করে বলে আমি আপনাদের কিছু এক্সট্রা হলেও দেওয়ার চেষ্টা করি, যে আমার একটা কথা, একটা অ্যাডভাইস, একটা গাইডলাইন, একটা টিপস যদি আপনার লাইফ চেঞ্জ করতে পারে। সো যারা আগ্রহী, তারা যত সময় পর্যন্ত থাকবেন, কিছু না কিছু কারো না কারো কখনো না কখনো লাগতে পারে। আবার সবার যে লাগবে তারও কোনো গ্যারান্টি নাই। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতে পারি, গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারি না। আচ্ছা, যাই হোক, আমাদের আজকের ক্লাসটা আসলে এতটুকুই ছিল। আমি দুইটা রিসোর্স ফাইলে আপনাদের দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।